আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ক্লাসের শুরুতেই আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি ডাক্তার মোহাম্মদ বাইজিদ বোস্তামি। এমবিবিএস পাস করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে পাস করেছিলাম। প্লাস্টিক সার্জারিতে এমএস পাস করেছি এবং বর্তমানে এফসিপিএস পার্ট 2 অর্থাৎ ফাইনাল পার্টের স্টুডেন্ট প্লাস্টিক সার্জারিতে। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে আমাদের সেশন বেইলিয়ান ল্যাবসের প্রিন্সিপাল অফ সার্জারির দ্বিতীয় অংশ নিয়ে ডিসকাশন, যেটা এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কনটেন্ট। ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে বলব, যেহেতু এটি অনলাইন ক্লাস এবং রেকর্ডেড ক্লাস, এই ক্লাসটি করার সময় আপনি অবশ্যই একটি হেডফোন নিয়ে বসবেন এবং নিরবিচ্ছিন্নভাবে ক্লাসটি যেন করতে পারেন সেরকম সময় হাতে নিয়ে প্রস্তুতি নিয়ে বসবেন। আর আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ, বেইলিয়ান ল্যাবসের নতুন এডিশন এসেছে, অর্থাৎ 28 এডিশন। এই 28 এডিশনের বইটি আপনি সঙ্গে নিয়ে বসবেন, কারণ পুরো ক্লাসটি আমি নতুন এডিশনের বইটির সাথে কোরিলেট করে করব। আমরা আজকে যে টপিকগুলো ডিসকাস করব সেটা হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার 7, 10, 12, 13, 14, 15, 17, 18, এই টোটাল এই চ্যাপ্টারগুলো আমরা আজকে ডিসকাস করব। তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে যে চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট তাদের মধ্যে যদি আমরা বলি, ট্রপিক্যাল ইনফেকশন চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, বেসিক সার্জিক্যাল স্কিল চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, প্রিন্সিপাল অফ অনকোলজি খুবই গুরুত্বপূর্ণ, হিউম্যান ফ্যাক্টর অ্যান্ড পেশেন্ট সেফটি একটু পড়তে হবে, পেডিয়াট্রিক সার্জারি চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আর গ্লোবাল হেলথ নামে যে চ্যাপ্টারটি 16 নম্বর চ্যাপ্টার, একটু কারেকশন হবে এখানে, 16 নম্বর চ্যাপ্টারটি এটা নতুন এডিশনে ইনক্লুড হয়েছে, যেটা আগে ছিল না, কিন্তু সেখান থেকে পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য নেই এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য। পেডিয়াট্রিক সার্জারি চ্যাপ্টারটিকে ভেঙে আরও নতুন কিছু কন্টেন্ট নিয়ে টোটাল 4টি চ্যাপ্টার বানানো হয়েছে। যে যেগুলো রিলেভেন্ট পরীক্ষার জন্য সেগুলো আমরা ডিসকাস করব। সো চ্যাপ্টারের সংখ্যা অনেক মনে হলেও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রিলেটিভলি কম। ট্রপিক্যাল ইনফেকশন, বেসিক সার্জিক্যাল স্কিল, প্রিন্সিপাল অফ অনকোলজি, হিউম্যান ফ্যাক্টর, পেডিয়াট্রিক সার্জারি, এই 5টি চ্যাপ্টারকে আমরা খুব বেশি এমফেসিস দেব। বাকিগুলো পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা ডিসকাস করব। আমরা যদি একটু দেখি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, অর্থাৎ জানুয়ারি 2023 সেশনে যে পরীক্ষাটি হয়ে গেল, সেখানে দেখা যাবে যে পেপার 3 এর মধ্যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার পেপার 3 এর মধ্যে ইকোনোকোকাস গ্রানুলোসাস অর্থাৎ হাইড্রেটেড সিস থেকে পরীক্ষা প্রশ্ন ছিল। অনকোলজি পোর্শনের মধ্যে কোন জিনটি কোলন ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড, এরকম একটা প্রশ্ন ছিল, এপিসি জিন, যেটা আমাদের অনকোলজি পোর্শনের মধ্যে থেকে এসেছে। ম্যালিগন্যান্ট সেলের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে প্রশ্ন ছিল, যেটা খুব সুন্দর করে আমাদের প্রিন্সিপাল অনকোলজি চ্যাপ্টারের মধ্যে 13টা ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করা রয়েছে, সেখান থেকে প্রশ্ন এসেছিল। ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, বেইলিয়ান ল্যাবসের ট্রপিক্যাল ইনফেকশন চ্যাপ্টারের মধ্যে থেকে প্রশ্ন ছিল, এবং এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন ছিল লেপ্রোসি। সো এই যে 5টা কোশ্চেন দেখালাম এই সেশনে পরীক্ষায় এসেছে, অল আর ফ্রম দ্য বেইলি ল্যাবসের প্রিন্সিপাল অফ সার্জারি দ্বিতীয় অংশ, যেগুলো আজকে আমাদের ডিসকাশনে আসবে। এটা একটা প্রশ্ন, ইতিপূর্বে একটা প্রশ্ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনোকোকাস গ্রানুলোসাসের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। হাইড্রেটেড সিস্ট, ইকোনোকোকাস গ্রানুলোসাস পরীক্ষায় বারবার ঘুরে আসে। তো এরকম লটস অফ টপিকস আমরা আজকে দেখব আমাদের এই সেশনে, বিভিন্ন সময় এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এনিওয়ে, তাহলে আমরা শুরু করি আমাদের বেইলিয়ান ল্যাবসের, আবারও বলছি, নতুন এডিশনের বেইলিয়ান ল্যাবস 28 এডিশন, চ্যাপ্টার নম্বর 6, পেজ নম্বর 66, ট্রপিক্যাল ইনফেকশন। এই চ্যাপ্টারটা বের করেন, ট্রপিক্যাল ইনফেকশন অ্যান্ড ইনফেস্টেশনস। পরীক্ষার জন্য যদি বলেন যে আজকের পুরো সেশনটার মধ্যে যদি একটা চ্যাপ্টার আমি পড়ে যেতে চাই, তাহলে কোনটা পড়বেন? এই চ্যাপ্টারটা পড়বেন। পুরো সেশনের মধ্যে যদি বলেন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পরীক্ষায় প্রশ্ন থাকবেই, সেটা হচ্ছে ট্রপিক্যাল ইনফেকশন চ্যাপ্টারটি। এই চ্যাপ্টার শুরুতে দেখেন না, একদম ফার্স্ট পেজে 66 নম্বর পেজে দেখেন অ্যামিবাসিস বলে একটা কথা হয়েছে। আমরা জানি যে এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে হয়, ফিকোরা লুট দিয়ে ট্রান্সমিশন হয়। প্যাথোজেনেসিসের কিছু কথা আমরা অনেক আগে 3rd ইয়ারে 4th ইয়ারের সময়গুলো পড়েছিলাম মেডিকেল কলেজে, এখন আরেকটু পড়তে হবে। প্যাথোজেনেসিসের মধ্যে দেখেন 3 নম্বর লাইনে দেখেন ট্রফোজয়েড বলে একটা কথা হয়েছে। তারপরে দেখেন ফ্লাস্ক শেপড আলসার ইন দ্য সাবমিকোজা লেয়ার অফ দ্য ইন্টেস্টাইন, 4 নম্বর লাইন। তাহলে প্যাথোজেনেসিসের মধ্যে 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, এখানে খুব স্পেসিফিক কথা রয়েছে। আমি কিছু কিছু জায়গায় আপনাদেরকে এস বলবো, এস মানে সিঙ্গেল বেস্ট কোশ্চেন্স। যখন বলবো সিঙ্গেল বেস্ট অ্যান্সার বা কোশ্চেন্স, সেসব জায়গাগুলোতে আপনি এস লিখে রাখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে এই টপিকসগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং পরীক্ষার জন্য সিঙ্গেল বেস্ট কোশ্চেন্স আসার সম্ভাবনা এইসব জায়গাগুলো থেকে বেশি। এবং তার নিচের দিকে দেখেন তৃতীয় প্যারায়, দ্য রাইট লোব অফ দ্য লিভার ইজ অ্যাফেক্টেড ইন 80% কেসেস। একটা জিনিস খেয়াল করেন, লিভারের প্রায় বলা হয় লিভারের বেশিরভাগ ডিজিজ দেখবেন ইনভলভিং দ্য রাইট লোব অফ দ্য লিভার। কেন? কারণ যদি আমরা খেয়াল করি, লিভারে দেখেন দিস ইজ দ্য লিভার, এবং লিভারের ম্যাক্সিমাম জায়গায় তো রাইট লোব ইনভলভ করে থাকে। লিভারের ম্যাক্সিমাম পার্ট ইজ রাইট লোব। এই জন্য যত প্যাথোলজি দেখবেন লিভার রিলেটেড সব রাইট লোব, রাইট লোব, রাইট লোব। তাহলে এটা একটা কমন ফর্মুলা, মনে রাখবেন লিভার মানে রাইট লোব, আর লিভারের ডিজিজ মানে ইনভলভিং দ্য রাইট লোব অফ দ্য লিভার। সো যদি এখানে হাইড্রেটেড সিস্ট হয়, লিভার যদি অ্যাবসেস হয়, সব দেখা যাবে যে রাইট লোবের বিষয়। এটা কমন ফর্মুলাতে মনে রাখবেন। তাহলে এমই বেসিস কোথায় বেশি হবে? রাইট লোব অফ দ্য লিভার ইজ মোস্টলি, মানে 80% কেসে ইনভলভ হয়। সো পেজ নম্বর 66 নম্বর পেজে দেখেন তৃতীয় প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ, দ্য রাইট লোব অফ দ্য লিভার ইজ ইনভলভ ইন 80% কেসেস। এবং তার নিচের দিকে আরও দুটো প্যারা রয়েছে, লাইন রয়েছে, লাস্টের দুটো লাইন দেখেন, দ্য অ্যাবসেস আর মোস্ট কমন ইন হাই ইন দ্য ডায়াফর্মেটিক সার্ফেস অফ দ্য রাইট লোব। এইসব কথাগুলো স্পেসিফিক ইনফরমেশন ভালো করে জানতে হবে। সো অ্যামিবাসিসের এই তৃতীয় প্যারাটা খুব ভালো করে পড়বেন। পরের পৃষ্ঠায় আসেন 67 নম্বর পেজে। 67 নম্বর পেজে দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা লেখা হয়েছে 2 নম্বর লাইনে বাম দিকে, যে লিভার অ্যাবসেসের ক্ষেত্রে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে যে পাস ফর্মেশন হয় সেটাকে বলা হয় অ্যানকোভিসোস পাস। অ্যানকোভিসোস পাস 2 নম্বর লাইনে রয়েছে, এবং ইট ইজ অ্যান স্টেরাইল পাস। পাস মানে তো আমরা জানি ইনফেক্টেড কন্ডিশন, বাট দিস অ্যানকোভিসোস পাস ইজ স্টেরাইল। এই কথাগুলো খুবই নিউ ইনফরমেশন, এবং এগুলো খুব ভালো করে জানতে হবে, মুখস্থ রাখতে হবে। তারপরে দেখেন ওই প্যারা লাস্টের লাইনটা, আনট্রিটেড অ্যাবসেস আর লাইকলি টু রাপচার। যদি লিভার অ্যাবসেস আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে কি হবে? দের ইজ হাই চান্স অফ রাপচার অফ দ্য অ্যাবসেস। এবং এই প্যারার পরে দেখেন ক্রনিক ইনফেকশন অফ দ্য লাস্ট বাউল বলে 3 নম্বর লাইনে রয়েছে অ্যামিবোমা, খুব ইম্পর্টেন্ট। সামারি বক্স 6.1টা পড়বেন। নিচের দিকে দেখেন অ্যামিবোমা বলে একটা প্যারা রয়েছে, পেজ নম্বর 67 এ নিচের দিকে অ্যামিবোমা, খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ স্টার, স্পেশালি ফর সিঙ্গেল বেস্ট কোশ্চেন্স। তাহলে অ্যামিবোমার পাশে এস লিখে রাখেন, সিঙ্গেল বেস্ট কোশ্চেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যামিবোমার পুরো প্যারাটা পড়বেন।
হাইলাইট করবেন কোথায় আমি বলি, দেখেন দিস ইজ এ ক্রনিক গ্রানুলোমাটাস লেশন, গ্রানুলোমাটাস লেশন, এবং কোথায় হয়, দ্বিতীয় লাইনে রয়েছে সিকাম, সিকামে সবচেয়ে বেশি হয়, দের ইজ গ্রানুলোমাটাস লেশন ইন দ্য সিকাম অফ দ্য ইন্টেস্টাইন। তারপরে দেখেন 67 নম্বর পেজে ডান দিকের উপরের প্যারায় ফার্স্ট প্যারায় দেখেন দিস ইজ ইজিলি মিস্টেকেন উইথ দ্য কার্সিনোমা, কার্সিনোমা কোলন অর সিকাম, এটার সাথে মিমিক করে অ্যামিবোমা। খুব ইম্পর্টেন্ট, অ্যামিবোমা সম্পর্কে আমাদের ডিটেইলস জানতে হবে, পুরো প্যারাটা ভালো করে পড়তে হবে। এবং অ্যামিবোমার যে মাছটা থাকে, এই মাছ রাইট আইলেক্সের সাথে একটা মাছ পাওয়া যায়। পেজ নম্বর 67 এর এই প্যারাটা ইনফিনিটিভ স্টার, অ্যামিবোমার দুটো প্যারা রয়েছে, দুটো প্যারা ইনফিনিটিভ স্টার করে এক্সাম খুব ভালো করে পড়ে নেবেন। এবং এখানে দেখেন আরেকটি কথা লেখা রয়েছে 67 নম্বর পেজে ডান দিকে, প্রথম প্যারা ডান দিকে দেখেন 6 নম্বর লাইনে রাইট সাইডের কোলোনিক কার্সিনোমা, সিকাল কার্সিনোমা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে কোরিলেট করে, এই বিষয়গুলো সবগুলো ডিটেইলস জানতে হবে। ইনভেস্টিগেশনের প্যারাটা রিডিং করবেন, এখানে একটা কথা রয়েছে দেখেন সিআরপি এবং ইএসআর, সিআরপি ইএসআর এই কথাগুলো একটু দেখবেন। এবং যদি আরেকটু নিচের দিকে নামি, একটু নিচের দিকে দেখেন যে হোয়াইল অ্যামিবেসিস মে এফেক্ট দ্য এন্টায়ার কোলন, 67 নম্বর পেজের ইনভেস্টিগেশনের লাস্টের 3টা লাইন খুব গুরুত্বপূর্ণ, যে হোয়াইল অ্যামিবেসিস মে এফেক্ট দ্য এন্টায়ার কোলন, অ্যামিবেসিস এ হোল কোলন এফেক্টেড হয়, ইট হ্যাজ এ প্রেডিলেকশন ফর দ্য সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন, অ্যামিবেসিস হোল কোলনকে এফেক্ট করতে পারে ইন্টেস্টাইনকে, বাট এর প্রেডিলেকশন রয়েছে কোথায়, প্রেডিলেকশন ফর সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলনের ক্ষেত্রে। পরের পৃষ্ঠায় চলে আসেন, পেজ নম্বর 68 নম্বর পেজে দেখেন একটা ছবি রয়েছে, ছবির পরে একটা প্যারা রয়েছে, এই প্যারায় বাম দিকে দেখেন ট্রাভেলার্স ডায়রিয়া বলে একটা লাইন রয়েছে, 6 নম্বর লাইনে দেখেন ট্রাভেলার্স ডায়রিয়া করে এই অ্যামিবিক ডিসেন্ট্রি যেটা করে সেটা ট্রাভেলার্স ডায়রিয়া বলা হয়। সামারি বক্সগুলো, বেলিয়ান ল্যাবসের সামারি বক্সগুলো খুব ইম্পর্টেন্ট, বেলিয়ান ল্যাবসের সামারি বক্সগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন, কারণ যত আলোচনা হয় বেলিয়ান ল্যাবসের মধ্যে তার কি ইনফরমেশনগুলো, পয়েন্টগুলো সামারি করা থাকে সামারি বক্সের মধ্যে, এবং এক্সামিনারদের ক্ষেত্রে সামারি বক্স থেকে পরীক্ষা প্রশ্ন দেওয়াটা মাস মোর ইজিয়ার, এই জন্যই সামারি বক্সগুলো মিস করবেন না, সবগুলো একবার দেখবেন। ট্রিটমেন্টের মধ্যে এগুলো জাস্ট একটু রিড আউট করবেন, দেখেন মেডিকেল ট্রিটমেন্ট ইজ ভেরি ইফেক্টিভ, সার্জারি ইউজুয়ালি করা হয় না, তবে সার্জারি ইজ দ্য লাস্ট রিসোর্ট, রেখে দেওয়া হয় যখন খুব খারাপ কন্ডিশন হবে তখন করা হয়। সামারি বক্স 6.3 পেজ নম্বর 69, 69 নম্বর পেজে দেখেন সামারি বক্স 6.3 পড়ে নেবেন। প্রথম লাইনটা মেডিকেল ট্রিটমেন্ট ইজ ভেরি ইফেক্টিভ, 3 নম্বর লাইনে দেখেন সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ রিজার্ভড ফর কমপ্লিকেশন কেসেস, যখন কমপ্লিকেটেড হয়ে যাবে তখন সার্জারি করা লাগতে পারে। এই ছিল আমাদের ফার্স্ট টপিক্স অ্যামিবেসিস সম্পর্কে জানা, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যামিবেসিস, খুব ভালো করে পড়তে হবে। সেকেন্ড টপিক্স, পেজ নম্বর 69, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এর আরেকটা নাম হচ্ছে রাউন্ড ওল, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর একটা নাম হচ্ছে রাউন্ড ওল, এবং এর একটা স্টেজ রয়েছে লার্ভাল স্টেজ বলা হয়, যেটা সাধারণত লাংসে ইনফেকশন করতে পারে, এবং সেটাকে বলা হয় লফলার্স সিনড্রোম। সো অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস সম্পর্কে পড়তে হবে। শুরুতে দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে এটাকে একটা নাম বলা হয় রাউন্ড ওল, ওখানকার লাস্ট লাইন লার্ভা, যেটা আরেকটা স্টেজ রয়েছে সেটা হচ্ছে অ্যাডাল্ট স্টেজ রয়েছে। এখন দেখেন প্যাথোলজি এবং লাইফ সাইকেলগুলো, এগুলো জাস্ট রিডিং করবেন, খুব একটা গুরুত্বপূর্ণ না। ক্লিনিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে 2 নম্বর লাইনে দেখেন লার্ভাল স্টেজ যদি লাংস ইনফেকশন করে সেটাকে বলা হয় লফলার্স সিনড্রোম, এই কথাগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিঙ্গেল বেস্ট কোশ্চেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশনগুলো রিড আউট করবেন, এখানে 3 নম্বর লাইনে দেখেন চারকোট লেডেন ক্রিস্টাল পাওয়া যায়, চারকোট লেডেন ক্রিস্টাল পাওয়া যায় 3 নম্বর পয়েন্টে, কোথায় পাওয়া যাবে, ফর অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। তারপর দেখেন চেস্ট রেডিওগ্রাফি বলে দ্বিতীয় প্যারার 4 নম্বর লাইনে দেখেন, 4 নম্বর লাইনে আল্ট্রাসোনোগ্রাফি করলে কোথায় করা হয়, অ্যাডাল্ট ওন পাওয়া যায় সাধারণত গল ব্লাডারে, কমন বাইল ডাক্টে অথবা প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে পাওয়া যায়। এই জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস আল্ট্রাসোনোগ্রাফি করলে কোন কোন জায়গায় পাওয়া যায়, যেহেতু কমন বাইল ডাক্ট এবং গল ব্লাডার এইসব জায়গাগুলোতে এফেক্ট করে, সো ইট মে কজ অবস্ট্রাকটিভ জন্ডিস। অনেক সময় পরীক্ষা আসে ফলোইং প্যারাসাইট কজেস অবস্ট্রাকটিভ জন্ডিস, তাহলে এটার জন্য আপনার কিন্তু এভাবে জানা থাকতে হবে। এরপর দেখেন সামারি বক্স 6.4 পেজ নম্বর 69 পড়ে নেবেন। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 70 নম্বর পেজে খুব একটা পড়ার নাই, 71 নম্বর পেজে আসেন। 71 নম্বর পেজে দেখেন একটা সামারি বক্স দেওয়া রয়েছে বাম দিকে 6.5, এই সামারি বক্স পড়বেন, এবং এই সামারি বক্সের লাস্টের লাইনটা দেখেন সার্জারি ইজ দ্য লাস্ট রিসোর্ট, এবং এই সামারি বক্সের একটু উপরের দিকে দেখেন, উপরের প্যারাটা ইম্পর্টেন্ট, যে কমন বাইল ডাক্ট অর প্যানক্রিয়াটিক ডাক্ট যদি অবস্ট্রাকশন হয় তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ইআরসিপি করা। তাহলে পেজ নম্বর 71 এর বাম দিকে সামারি বক্স 6.5 পড়তে হবে, এবং তার উপরের প্যারাটাই ক্রনিক যদি কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন করে তাহলে সেখানে আপনার করতে হবে ইআরসিপি ট্রিটমেন্ট করতে হবে। এই পেজে ডান দিকে দেখেন আমরা পরবর্তী টপিক্সে যাচ্ছি। পরবর্তী টপিক্স হচ্ছে এশিয়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস, খুব বেশি গুরুত্বপূর্ণ না, খুব বেশি বলার দরকার নেই, তবে অর্গানিজম বা প্যারাসাইটটা কি এটা জানতে হবে। দ্বিতীয় লাইনে রয়েছে দেখেন এই ইনফেস্টেশনটা হয় একটা ট্রমাটোড দিয়ে, তার নাম হচ্ছে ক্লোনরকিস সাইনেসিস। ডিটেলিং করে পড়া খুব একটা দরকার নেই। সামারি বক্স 6.6 পেজ নম্বর 72 নম্বর পেজে দেখেন 6.6 নামে সামারি বক্স রয়েছে, সামারি বক্স একটু পড়ে নেবেন। এই পেজেই ডান দিকে দেখেন 72 নম্বর পেজে এই চ্যাপ্টারের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে যেগুলো ভিভিআইপি বলতে পারেন। তাদের মধ্যে একটা হাইড্রেটেড সিস্ট, ফাইলারিসিস, টিউবারকুলোসিস, এগুলো হচ্ছে একেবারে ট্রেডমার্ক টপিক্স, খুব ভালো করে পড়তে হবে, বারবার পরীক্ষা প্রশ্ন আসে। ফাইলারিসিস পেজ নম্বর 72 তে দেখেন, ফাইলারিসিস এটা যেটা দিয়ে হয় উচেরিয়া ব্যানক্রপ্টি দিয়ে হয়, তবে এখানেই শেষ না, শুধু উচেরিয়া না, ব্রুজিয়া মেলাই এবং ব্রুজিয়া টিমোরি, পেজ নম্বর 72 তে দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে উচেরিয়া ব্যানক্রপ্টি দিয়ে হয়, 3 নম্বর লাইনে আছে ব্রুজিয়া মেলাই এবং ব্রুজিয়া টিমোরি, এগুলো মুখস্থ রাখতে হবে। এবং দেখেন ডাব্লিউএইচওটা রেফারেন্স দেওয়া রয়েছে, ডাব্লিউএইচওর তথ্য মতে লেপ্রোসি ইজ দ্য কমনেস্ট ডিজিজ হুইচ কজিং লং টার্ম ডিসেবিলিটি, এবং সেকেন্ড কমনেস্ট ডিজিজ ইজ দ্য ফাইলারিসিস। এটা লং টার্ম ডিসেবিলিটি যেসব ডিজিজগুলো করে সবচেয়ে বেশি করে লেপ্রোসি, এবং সেকেন্ড হাইস্ট নাম্বার যেটা সেটা হচ্ছে ফাইলারিসিস। এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন।
এবং ওখানকার লাস্ট লাইন দেখেন সাধারণত লিম্ফ্যাটিক সিস্টেমটাকে কোলোনাইজ করে এবং ডায়াগনোসিসের প্যারাগুলো কিছু পড়তে হবে, রিডিং করলে কিছু তথ্য পাবেন। বিশেষ করে দ্বিতীয় প্যারায় দেখেন 6 নম্বর লাইনে পিইউডি অরেঞ্জ, তারপরে ফাইব্রোসিস, একটা প্যাথোজেনেসিস নিয়ে ডিসকাশন করা হয়েছে, সেটা আমি একটু আপনাদেরকে ব্রিফ করবো। পরে পৃষ্ঠা আসেন পেজ নাম্বার 73 তে দেখেন বাম দিকে একটা ছবি দেওয়া রয়েছে, পায়ের ছবি, এবং তার নিচে একটা প্যারা রয়েছে। এই প্যারার মধ্যে 6 নম্বর লাইনে দেখেন নকটার্নাল পিরিয়ডে যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডি করা যায় তাহলে সেখানে মাইক্রোফাইলেরিয়া দেখা যেতে পারে। রাতের বেলার পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি স্টাডি করা হয় তাহলে সেক্ষেত্রে মাইক্রোফাইলেরিয়া দেখা যেতে পারে। একটু খেয়াল করে আমরা এখন ডিসকাস করব এলিফ্যান্টিসিস কিভাবে হয় ইন কেস অফ ফাইলারিসিস, এই ডিজিজে। এটা ভদ্রলোকের পা, ধরুন এটা হচ্ছে তার নর্মাল পা। নর্মাল পা যদি এরকম হয়, আমরা জানি যেদিকে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম থাকে, ধরুন দিস ইজ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। এই লিম্ফ্যাটিক সিস্টেমগুলোর মাধ্যমে কি লিম্ফ ড্রেন হয়। এখন যদি কোনো কারণটা কি, এখানে তোমরা জানি সেকেন্ডারি কজ, দ্যাট ইজ মাইক্রোফাইলেরিয়া অথবা এই উচেরা ব্যানক্রপ্টি যে অর্গানিজমগুলো, এই মাইক্রোফাইলেরিয়াগুলো এখানে অবস্ট্রাকশন করে দিল, লিম্ফ্যাটিক চ্যানেলটাকে অবস্ট্রাকশন করে দিল। কারণ আমরা আগেই বলেছি যে উচেরা ব্যানক্রপ্টি যেটা ফাইলারিসিস করে, এলিফ্যান্টিসিস করে, এদের প্রেডিলেকশন সাইট, খুব পছন্দের সাইট কোনটা, লিম্ফ্যাটিক সিস্টেম। তো লিম্ফ্যাটিক সিস্টেমটা অবস্ট্রাকশন করবে। এখন লিম্ফ্যাটিক সিস্টেম যখন অবস্ট্রাকশন করে তখন লিম্ফ্যাটিক ড্রেনেজটা হ্যাম্পার হয়। আমরা জানি লিম্ফ্যাটিক ড্রেনেজ যদি হ্যাম্পার হয় তখন কি লিম্ফিডিমা হবে। লিম্ফিডিমা যদি হয় তার মানে কি পা ফোলা শুরু করবে, তখন দেখা যাবে যে হ্যাঁ তার পা এরকম ফুলে যাবে আস্তে আস্তে। আচ্ছা, ভালো কথা। লিম্ফিডিমা প্রথম দিকে এরকম হয়, ইট ইজ পিটিং ইডিমা, অর্থাৎ চাপ দিলে বসে যায়, আবার আগের অবস্থায় ফিরে আসে কিছুক্ষণ পরে। কিন্তু যখন লং স্ট্যান্ডিং এই ফাইলারিসিসগুলো এসে বা মাইক্রোফাইলার যখন অবস্ট্রাকশন করবে লিম্ফ্যাটিক সিস্টেমকে, দিস ইজ অ্যান ইমিউনোজেনিক এজেন্ট, মনে রাখবেন, দিস ইজ অ্যান ইমিউনোজেনিক এজেন্ট ফর দ্য বডি। তাহলে এই যে মাইক্রোফাইলার যে লিম্ফ্যাটিক সিস্টেমটাকে অবস্ট্রাকশন করলো, দিস ইজ অ্যান অ্যান্টিজেনিক এজেন্ট। তাহলে এই অ্যান্টিজেনিক এজেন্ট যদি আসে তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে। সো আলটিমেটলি দেয়ার ইজ এ ইনফ্লামেশন হবে, এবং এই ইনফ্লামেশনটা একুট না, এটা ক্রনিক একটা ইনফ্লামেশন হবে। তাহলে একটা সময় এখানে ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকবে। ক্রনিক ইনফ্লামেশনের সিকুলি কি, আমরা জানি যে ক্রনিক ইনফ্লামেশনের সিকুল হচ্ছে ফাইব্রোসিস। তার মানে সময়ের ব্যবধানে প্রথম দিকে যেটা ছিল পিটিং ইডিমা, পাউচুকল ইডিমা কমে যেত, কারণ তখনও লিম্ফ্যাটিক সিস্টেমগুলো প্যাটার্ন ছিল ডিপেন্ডেন্ট পার্টকে যদি ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়, উঁচু করে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে ইডিমা কমে যাচ্ছে। কিন্তু একটা সময় কি হবে, সেই লিম্ফ্যাটিক চ্যানেলগুলো টোটালি অবস্ট্রাক্টেড হয়ে যাবে বিকজ অফ ফাইব্রোসিস। দেখা যাবে যে লিম্ফ্যাটিক সিস্টেমগুলো ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, টোটালি ফাইব্রোসড। তাহলে আমাদের পেরিফেরাল লিম্ফ্যাটিক সিস্টেম যদি ফাইব্রোসিস হয়ে যায় তখন লিম্ফ ড্রেন করতে পারবে না, এবং দের ইজ পার্মানেন্ট লিম্ফিডিমা, এবং সেখানে বিভিন্ন ধরনের মিকোপলিস্যাকারাইড অ্যাকুমুলেশন হয়ে একসময় নন পিটিক ইডিমাতে কনভার্ট করবে, এবং যে লোকটার পা ছিল এরকম শুকনা পাতলা, সেই লোকটার পা হয়ে যাবে এখন এরকম। The human leg is now looking like the egg of an elephant, limb of an elephant. তাহলে মানুষের পা ছিল হয়ে গেলে এখন হাতির পায়ের মতো, because of obstructions of the lymphatic drainage by the microfilaria or Uchida bankruptcy, leading to chronic inflammation, resulting fibrosis, and finally total obstructions of the lymphatic drainage. সো ডিপোজিশন হবে, লিম্ফ পেরিফেরিতে জমা হবে, ফাইব্রোসিস হবে, চারিদিকে জায়গাগুলো তখন অনেক অনেক বেশি সোলেন হয়ে থাকবে, এবং ফাইনালি এটা পার্মানেন্ট সোলিং হয়ে যাবে, যেখানে আর কোনো মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে কোনো কাজ হবে না। প্রাইমারি স্টেজে যদি অ্যান্টি মাইক্রোফাইলেরিয়াল ড্রাগ দেওয়া যেত, অর্থাৎ অ্যান্টিফাইলেরিয়াল ড্রাগগুলো দেওয়া যেত, তাহলে এই ডিজিজটা রিভার্সেবল। বাট যখন একবার ফাইব্রোসিস হয়ে এলিফ্যান্টিসিস ডেভেলপ করে যাবে তখন আর মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে কোনো কাজ হবে না, তখন অনলি অপশন ইজ সার্জারি, বাট দ্য সার্জারি ইজ হোপলেস। এই সার্জারিতে পেশেন্টের খুব বেশি কষ্ট লাঘব হয় না, কারণ একদিকে করে আরেকদিকে হয়। তাহলে এখন দেখেন আমাদের লেকচার শিটে বেইলি ল্যাবসের পেজ নম্বর 72 তে দেখেন ডায়াগনোসিসের পরে দেখেন কিছু কথা রয়েছে, অকেশনালি অ্যাডাল্ট ওর মেবি ফিল্ড বলে সাবকিউটাসলি কথা রয়েছে। তারপরে জায়গাগুলো দেখেন যে পিইউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্সের কথা রয়েছে, এবং তার এক লাইন পরে দেখেন সেকেন্ডারি স্ট্রেপ্টোককাল ইনফেকশন ইজ অলসো কমন, লিম্ফ্যানজাইটিস ডেভেলপ করে, খুবই গুরুত্বপূর্ণ কথা। রিকারেন্ট অ্যাটাক অফ লিম্ফ্যানজাইটিস কজেস ফাইব্রোসিস অফ দ্য লিম্ফ চ্যানেল রেজাল্টিং ইন এ গ্রসলি সোলেন লিম্ফ, যে কথাগুলো আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। ফাইনালি এ কন্ডিশন অফ এলিফ্যান্টিসিস ডেভেলপ করে, এটা বাইলেটার লোয়ার লিম্বে হতে পারে, এটা পেনিসে ডেভেলপ করলে পেনাইল এলিফ্যান্টিসিস বলা হয়, স্ক্রোটামে ডেভেলপ করতে পারে, সো মাল্টিপল জায়গাতে ইনভলভমেন্ট হতে পারে, এবং এই সকল পেশেন্টদের কাইলিউরিয়া ডেভেলপ করতে পারে এবং কাইলাস অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। এদের ট্রিটমেন্ট পরের পেশে দেখেন, ট্রিটমেন্ট অপশনের মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট বাই দ্য ডাইথাইল কার্বামাজিন ইজ হাইলি ইফেক্টিভ ইন ইনিশিয়াল স্টেজ, বাট লেটার স্টেজে এটা কোনো কাজ করে না। এখানে সামারি বক্স, ফাইলারিসিসের সামারি বক্স 6.8 পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং পেজ নম্বর 73 তে একটা ছবি দেওয়া রয়েছে, ডান দিকে দেখেন ফিগার নম্বর 6.9, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রোটাল ইডিমা বিকজ অফ ফাইলারিসিস। এটা প্রশ্ন ছিল এফসিএস পড়ানোর পরীক্ষা, ফাইলারিসিস ইজ কজড বাই উচারা ব্যানক্রপ্টি, লিম্ফ্যাটিক্স আর মোস্ট কমনলি অ্যাফেক্টেড, সেকেন্ড ইনফেকশন অকার। খুব সুন্দর করে দেখেন, এই প্রশ্নের উত্তর একেবারেই কঠিন, একটু পড়াশোনা করা থাকলে এই ধরনের প্রশ্ন ইজিলি ফেস করা যায়। আরেকটা প্রশ্ন ছিল জানুয়ারি 2022 ফাইলারিসিস থেকে। সো ফাইলারিসিস কিন্তু খুব কমন, পরীক্ষায় বারবার আসে। অ্যানাদার ট্রেডমার্ক টপিকস,
যেটা না পড়ে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় বসা উচিত না, কারণ প্রশ্ন আপনি জানেন যে আসবেই। সেই রকম একটা টপিক হচ্ছে হাইড্রেটিক ডিজিজ কজড বাই ইকাইনোকোকাস গ্রানুলোসাস। পেজ নম্বর 73 তে ডান দিকে দেখেন হাইড্রেটিক ডিজিজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে পড়তে হবে। কি দিয়ে হয়? ইকাইনোকোকাস গ্রানুলোসাস দিয়ে হয়। ডেফিনেটিভ হোস্টকে ডগ, ইন্টারমিডিয়েট হোস্টকে আমরা মানুষ, এবং আমরা এখানে এফেক্টেড হই। এবং সবচেয়ে বেশি এফেক্ট করে লিভারকে, সেকেন্ড কমনেস্ট অর্গান ইজ লাংস। তবে বডিতে এমন কোনো অর্গান নাই যেখানে হাইড্রেটিক ডিজিজ অর্গানিজম দ্যাট ইজ দ্য ইকাইনোকোকাস গ্রানুলোসাস এফেক্ট করতে পারে না। একেবারে টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত সব অর্গান ইনভলভ করতে পারে, সেটা হচ্ছে ইকাইনোকোকাস গ্রানুলোসাস। এটা সার্জিক্যাল জন্ডিস ক্রিয়েট করতে পারে। যেহেতু লিভারে হয়, লিভারে যদি আপনি সিটি স্ক্যান করেন দেখবেন যে স্মুথ স্পেস অকুপাইং লেশন উইথ মাল্টিপল সেপ্টাম দেখা যাবে, হুইচ ইজ ডায়াগনস্টিক। এবং এই হাইড্রেটিক ডিজিজের সবচেয়ে ভয়ঙ্কর সিকুলি যেটা অ্যানাফাইলেকটিক রিয়াকশন করে অ্যানাফাইলেটিক শকের মাধ্যমে মানুষ মরে যেতে পারে। হাইড্রেটিক ডিজিজ খুবই ভয়ঙ্কর এবং এর প্রম্পট ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট। তাহলে পেজ নম্বর 73 তে দেখেন হাইড্রেটিক ডিজিজের ইন্ট্রোডাকশন রয়েছে। ইন্ট্রোডাকশনের প্রথমেই আমি বলবো হাইড্রেটিক ডিজিজ এই টপিক্সের একটা শব্দ বাদ দিবেন না, সবগুলো পড়বেন। আমি হাইলাইট করব পরীক্ষার জন্য খুবই পার্টিনেন্ট জায়গাটুকু হাইলাইট করব, তবে আপনি প্রত্যেকটা ওয়ার্ড পড়বেন। শুরুতে দেখেন ইট ইজ কজড বাই ইকাইনোকোকাস গ্রানুলোসাস কমনলি কল্ড ডগ টেপওয়ার্ম। দ্বিতীয় পারে দেখেন দ্য ডগ ইজ ডেফিনেটিভ হোস্ট। তারপরে দেখেন আরো কিছু কথা হয়েছে। 3 নম্বর পারে দেখেন দ্য সিস্ট ইজ ক্যারেক্টারাইজড বাই পেরিসিস্ট ইত্যাদি কথা হয়েছে, আউটার লেয়ার ইনার লেয়ার, এগুলো পড়বেন। ক্লাসিফিকেশনগুলো আগে ছিল না, এখন ইনক্লুড করা হয়েছে। পেজ নম্বর 74 আসেন। 74 নম্বর পেজে দেখেন যে এই যে হাইড্রেটেড সিস্ট যেটা আমাদের বডিতে আছে সেটা 3টা গ্রুপে ভাগ করা হয়। অ্যাক্টিভ গ্রুপ, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। অ্যাক্টিভ গ্রুপ মানে যেখানে মোর দেন 2 সেন্টিমিটার সিস্ট আছে, তার মানে সেখানে অ্যাক্টিভলি ওয়ার্কিং সিস্ট আছে, স্কলেক্স আছে, এবং দের ইজ হাই চান্স অফ অ্যানাফাইলেটিক রিয়াকশন। এই রোগী ট্রিটমেন্ট দরকার। গ্রুপ 2 ট্রানজিশন গ্রুপ, মাঝামাঝি। আর গ্রুপ 3 মানে যে জায়গায় সিস্টগুলো আছে কিন্তু ক্যালসিফাইড হয়ে গেছে, অর্থাৎ সেই জায়গার স্কলেক্সগুলো অথবা এই যে হাইড্রেটেড ইকাইনোকোকাস গ্রানুলোসাসগুলো একটা ইনঅ্যাক্টিভ স্টেটে আছে, সেটা হচ্ছে গ্রুপ 3। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দেখেন, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে 6 নম্বর লাইনে দেখেন দ্য লিভার ইজ দ্য অর্গান মোস্ট অফেন অ্যাফেক্টেড। দ্য লিভার ইজ দ্য অর্গান মোস্ট অফেন অ্যাফেক্টেড, এবং সেকেন্ড কমন অর্গান হচ্ছে লাংস। এরপরে তারপরে পারে দ্য ডিজিজ মে বি অ্যাসিম্পটোমেটিক ডিসকভারি, এগুলো পড়বেন। এখানে 7 লাইন পরে দেখবেন যে ডটার সিস্টকে এটা সার্জিক্যাল জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস ক্রিয়েট করতে পারে, সেই কথাগুলো দ্বিতীয় পারে 7 নম্বর লাইনে লেখা রয়েছে। এই কথাগুলো ইম্পর্টেন্ট পড়বেন। এবং এখানে একটা টেবিল নতুনভাবে অ্যাড করা হয়েছে যেটা আগের বই ছিল না। এই টেবিলে দেখেন এখানে বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে সিই সিস্টিক ইকাইনোকোকাস স্টেজ মানে হাইড্রেটেড স্যান্ড পাওয়া যাবে। এই টেবিল মনে রাখা সম্ভব না, মনে রাখার কোনো দরকার নাই, একদম স্পেসিফিক একটা শব্দ বলবেন। যেমন 2 নম্বর পয়েন্টে সিই মানে সিস্টিক ইকাইনোকোকাসিস, এই স্টেজে কি পাওয়া যাবে? হাইড্রেটেড স্যান্ড পাবেন, মানে ওখানে হাইড্রেটেড সিস্টগুলো ওখানে বালির মতো পড়ে আছে। আর একদম লাস্টে সিই5 এবং সেখানে দেখেন ইনঅ্যাক্টিভ স্টেজ, এবং সেখানে কি পাবেন? ক্যালসিফিকেশন অফ দ্য ওয়াল পাবেন। এই দুটো কথা মনে রাখেন, সিই1 এ কি পাবেন আর সিই5 এ কি পাবেন। পরে পৃষ্ঠে আসেন 75 নম্বর পেজে দেখেন সামারি বক্স 6.9 পড়ে নেবেন। ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট। পেজ নম্বর 75 এ ট্রিটমেন্ট অফ দ্য হাইড্রেটেড ডিজিজ খুবই গুরুত্বপূর্ণ, ডিটেইলস পড়তে হবে। এবং এখানে একটা শব্দ দেওয়া আছে দেখেন দ্বিতীয় প্যারায় 5 নম্বর লাইনে দেখেন পেয়ার থেরাপি বলে একটা কথা হয়েছে। পেয়ার থেরাপি খুবই ভালো করে জানতে হবে, পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। এবং ঠিক এর পরের পৃষ্ঠাতে আমরা একটা জিনিস দেখতে পাবো, দাগিয়ে রাখেন। পেজ নম্বর 75 এ ডান দিকে দ্বিতীয় প্যারার 5 নম্বর লাইনে পেয়ার থেরাপি ইনফিনিটিভ স্টার সিঙ্গেল বেসের জন্য ইম্পর্টেন্ট। আর 76 নম্বর পেজের বাম দিকে দ্বিতীয় প্যারে দেখেন 7 নম্বর লাইনে পাবেন স্কুলিসাইডাল এজেন্ট। এর মধ্যে কি রয়েছে? 75 to 95% ইথানল, 15 থেকে 20% হাইপারটনিক সলিউশন, 5% ফোভিডন আয়োডিন অথবা 10%, এই কথাগুলো ইনফিনিটিভ স্টার। এখন আসেন আমার সাথে বোর্ডে। এই হচ্ছে আমাদের লিভার। এই হচ্ছে আমাদের হাইড্রেটেড সিস্ট। দিস ইজ দ্য থোরাসিক ওয়াল। তাহলে পেয়ার থেরাপি জিনিসটা কি? পেয়ার থেরাপি একটা এন্ডোস্কোপিক প্রসিডিউর বলতে পারেন, পারকিউটাস প্রসিডিউর, লেস ইনভেসিভ প্রসিডিউর। আমাদের এই সিস্টগুলো থাকলে যেটা সমস্যা, অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন করে, এবং সিস্ট যদি একবার স্প্রেড করতে পারে অ্যানাফাইলেক্সিসের মাধ্যমে পেশেন্ট মৃত্যু হতে পারে। তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে সিস্টগুলোকে রিমুভ করা, স্কোলেক্সগুলোকে রিমুভ করা। তাহলে একটা ওপেন সার্জারি প্রসিডিউর রয়েছে যেখানে করা হতো যে লিভারে যখন এই হাইড্রেটেড সিস্টের অপারেশন হবে, জেনারেল সার্জারি ওয়ার্ডে করা হতো। সেদিন বড় একটা গামলার মধ্যে অনেক লবণ দিয়ে হাইলি কনসেন্ট্রেটেড, ওই যে লেখা ছিল 15 থেকে 20% হাইপারটনিক সলিউশন বানানো হতো। উইদিন অপারেশন করার সময় অ্যানাফাইলেটিক যত প্রস্তুতি সব নেওয়া হতোই, সেই সাথে ওই যে হাইপারটনিক সলিউশন গামলার মধ্যে লবণে বানানো হয়েছিল তার মধ্যে মপ চাপানো হতো। মপগুলোকে একেবারে চুপচুপা ভিজা করে এই লিভারের চারপাশে প্যাকিং দিয়ে রাখা হতো। কেন দেওয়া হতো জানেন? কারণ স্কোলেক্স অপারেশনের সময় কিছু মনে করেন বের হয়ে চলে আসলো, তাহলে স্কোলেক্সগুলো যদি সিস্টেমিক সার্কুলেশন চলে যায় তাহলে অ্যানাফাইলেক্সিস হবে। তাহলে স্কোলেক্সগুলো যদি যেতে না পারে তার জন্য কি করা হবে? লিভারের চারপাশে হাইপারটনিক সলিউশন দিয়ে প্যাক করে রাখা হলো। এখন এই স্কোলেক্স বের হয়ে আসলো, সাথে সাথে ওই প্যাকের মধ্যে আটকা পড়লো, এবং প্যাকে আটকা পড়া মানে মরে যাওয়া, কারণ ওখানে হাইপারটনিক সলিউশন আছে হুইচ ইজ স্কোলিসাইডাল এজেন্ট। তাহলে এটা ওপেন সার্জারি প্রসিডিউর গেল। কিন্তু যদি আপনি এন্ডোস্কোপিক্যালি করতে চান, পারকিউটাস করতে চান, সে প্রসিডিউর রয়েছে, সেটাকে বলে পেয়ার থেরাপি। সেটা কিভাবে করা হয় দেখেন। প্রথমে পাংচার করা হলো, কোথায়? স্কিন দিয়ে পাংচার করে আমি একদম স্কোলেক্সের সিস্টার গায়ের কাছে গেলাম, এটাকে বলে পি। থেরাপির নাম হচ্ছে পেয়ার, PAIR, পেয়ার। তাহলে প্রথমে হচ্ছে পি মানে পাংচার করলাম, কোথায় পাংচার করলাম? লিভারের ভিতরে ঢুকে আমি সিস্টকে পাংচার করবো। পাংচার করার পর এটাকে বের করে আনবো আমি, এগুলোকে যতগুলো সম্ভব অ্যাসপিরেট করে বের করে আনলাম, এটাকে বলা হয় এ মানে অ্যাসপিরেশন। তাহলে পাংচার করলাম, করার পরে সিস্টের কন্টেন্টগুলোকে অ্যাসপিরেট করে বের করে আনলাম, দিস ইজ কল্ড অ্যাসপিরেশন। বিশ্বাস করা যাবে না, কেন করা যাবে না? আপনি হয়তো এতগুলো পাংচার করে বের করে নিয়ে আসছেন,
কিন্তু তারপরে কিছু স্কলেক্স থেকে গেছে এগুলো, এই স্কলেক্সগুলো থেকেও অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন হতে পারে। তাহলে কি করতে হবে? ওগুলোকে মারতে হবে। তাহলে এখন কি করবেন? 3 নম্বর পয়েন্টে আপনি দিবেন ইনফিউশন আই। কি ইনফিউশন দিবেন? স্কোলিসাইডাল এজেন্টকে ইনফিউজ করবেন। স্কোলিসাইডাল এজেন্ট আপনার হাতে যেগুলো আছে সেগুলোকে ইনফিউজ করবেন। ইনফিউজ করে দিলেন। ইনফিউজ করার পর যেগুলো ছিল এগুলো সব মরে গেল। মরার পরে ফাইনালি ওগুলোকে আপনি বের করে নিয়ে আসবেন। রি-অ্যাসপিরেশন। তাহলে প্রথম ধাপে আমি কি করলাম? পাংচার করে স্কলেক্সের কাছে গেলাম। সেকেন্ড স্টেপে অ্যাসপিরেট করে বের করে নিয়ে আসলাম, সংখ্যায় কমে গেল। থার্ড স্টেজে যেগুলো বেঁচে ছিল সেগুলোকে মারার জন্য আমি স্কোলিসাইডাল এজেন্ট দিলাম, সব এজেন্ট মরে গেল। ফোর্থ স্টেপে আমি কি করলাম? রি-অ্যাসপিরেশন করে সবগুলোকে বের করে নিয়ে আসলাম। নাও দেয়ার ইজ নো সিস্ট। এখন আর কোনো সিস্ট নাই, কোনো স্কলেক্স নাই। দিস ইজ দ্য পেয়ার থেরাপি বাই হুইচ সেফ ট্রিটমেন্ট ক্যান বি ডান ইন হার্ডিটি ডিজিজ সিস্ট। মনে থাকবে? এখন আসেন পরীক্ষার জন্য যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো। তাহলে আমাদের লেকচার শিটে আসেন, বইয়ে আসেন, পেজ নম্বর 76 এ দেখেন। পেজ নম্বর 75 আগে দেখায়। পেজ নম্বর 75 এ দেখেন ট্রিটমেন্টের মধ্যে দ্বিতীয় প্যারায় দিস পেশেন্ট শুড বি ইত্যাদি কথা বলে এখানে দেখেন পেয়ার বলে একটা শব্দ রয়েছে। এই পেয়ার মানে পিতে পাংচার, এতে অ্যাসপিরেশন, আই মানে ইনজেকশন অফ স্কোলিসাইডাল এজেন্ট আর দ্য রিঅ্যাসপিরেশন। খুব ইম্পর্টেন্ট ইনফিনিটিভ স্টার ফর এসবিআই কোয়েশ্চেন এন্ড অলসো এমসিকিউ কোয়েশ্চেন। পরে পৃষ্ঠা 76 নম্বর পেজে দেখেন দ্বিতীয় প্যারায় বাম দিকে 7 লাইন পরে আমি বলেছিলাম কি স্কোলিসাইডাল এজেন্ট আছে। পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, হুইচ অফ দ্য ফলোইং আর স্কোলিসাইডাল এজেন্ট, এইভাবে প্রশ্ন আসে। তাহলে এখানে টোটাল 4টা নাম রয়েছে। দেখেন পভিডন আয়োডিনের ক্ষেত্রে আগে বলা হতো যে 5% একটা রয়েছে, একটা হচ্ছে 10%। তাহলে আপনি 5% দিতে পারেন, 10% দিতে পারেন, দুটো দেওয়া যেতে পারে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে, স্কোলিসাইডাল এজেন্টস আর ইউজড ইন পেয়ার থেরাপি। হাইড্রেটেড সিস্ট থেকে জানুয়ারি 2022 এর একটা কোশ্চেন ছিল হাইড্রেটেড সিস্ট নিয়ে। এই সেশনেও কেনোককাস গ্রানুলোসাস থেকে একটা প্রশ্ন ছিল। এরপর দেখেন এই পৃষ্ঠায় 76 নম্বর পেজের বাম দিকে একদম লাস্ট লাইনটা দেখেন। যদি দেখেন যে গ্রুপ 3 অ্যাসিম্পটোমেটিক, গ্রুপ 3 মানে কি? ইনঅ্যাক্টিভ, সিস্টগুলো ইনঅ্যাক্টিভ এবং তারা অ্যাসিম্পটোমেটিক, তাহলে আপনি অপারেশন না করে ট্রিটমেন্ট না করে ছেড়ে দিতে পারেন। কিন্তু গ্রুপ 1 ট্রিটমেন্ট মাস্ট বি নিডেড। সামারি বক্স 6.10 পড়ে নেবেন। 76 নম্বর পেজের ডান দিকে দেখেন পালমোনারি হার্ট ডিজিজ। আমি বলেছিলাম মোস্ট কমনলি অ্যাফেক্টেড অর্গান হচ্ছে লিভার, সেকেন্ড হাইস্ট অ্যাফেক্টেড হয় কোথায়? লাংসে। খুবই গুরুত্বপূর্ণ লাংস। এবং লাংসের এখানে কিছু স্পেসিফিক সাইন রয়েছে, একটু পড়ে নেবেন। এবং লাংসের ক্ষেত্রে আমরা জানি থোরাক্সের মধ্যে পড়েছিলাম, বলেন তো কোন লাংসে সবচেয়ে বেশি ইনফেকশন হয়? চোখ বন্ধ করে অ্যান্সার করা যায়, সেটা হচ্ছে রাইট লাং। অ্যাসপিরেশন, নিউমোনিয়া, যে কোনো ইনফেকশন, অ্যাবসেস, এভরিথিং হয় রাইট লাঙে। কেন? সে ব্যাখ্যা আমরা আগের ক্লাসে করেছি। তাহলে রাইট লাঙে বেশি ইনফেকশন হবে। এবং এখানে দেখেন সিটি স্ক্যান করলে কিছু সাইন পাবেন, এক্সরে করলে কিছু সাইন পাবেন। এই সাইনগুলো আমাদের জানতে হবে। এক্সরে করলে মেনিসকাস, ক্রিসেন্ট সাইন, ওয়াটার লিলি সাইন ইন সিটি স্ক্যান, আপসাইড সিস্টের ক্ষেত্রে পাওয়া যায়। কথাগুলো পড়ে নেবেন। এবার সামারি বক্স 6.11 সামারি বক্সটা পড়বেন এবং এরপরে চলে আসেন আমাদের পরের পৃষ্ঠায়, পেজ নম্বর 76। অ্যানাদার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স, সেটা হচ্ছে লেপ্রসি। দিস ইজ এ ট্রেডমার্ক টপিক ফ্রম দিস চ্যাপ্টার। খুব ভালো করে পড়তে হবে। এবং পৃথিবীতে একটা ওল্ডেস্ট ডিজিজ এবং সবচেয়ে বেশি ডিসেবিলিটি করে সেটা একটা ডিজিজ লেপ্রসি। এবং এই কারণেই লেপ্রসির ট্রিটমেন্ট দেখবেন হার্বাল ট্রিটমেন্ট অনেক। কারণ এই রোগ বহু পুরানা রোগ। যখন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথিগুলো আসে নাই, তারও আগে থেকে ট্রিটমেন্ট চলতো। কেউ না কেউ কোনো না কিছু দিয়ে ট্রিটমেন্ট দিত এবং এটার জন্য হার্বাল ট্রিটমেন্ট স্টিল নাও অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো লেপ্রসির প্রথম লাইনে দেখেন 77 নম্বর পেজে ইন্ট্রোডাকশনের মধ্যে লেপ্রসির একটা নাম হচ্ছে হ্যানসেন ডিজিজ, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রে দিয়ে হয়। প্যাথোলজির জায়গাগুলো পড়ে নেবেন একটু, পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 78 78 নম্বর পেজে দেখেন বেশ কিছু কথা রয়েছে, বিশেষ করে বাম দিকে দ্বিতীয় প্যারায় দ্য ডিজিজ ইজ ব্রডলি ক্লাসিফাইড ইন্টু টু গ্রুপ। একটা হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রসি, আরেকটা হচ্ছে টিউবারকুলার লেপ্রসি। যে সকল পেশেন্টদের ইমিউন রেসপন্স কম, অর্থাৎ যারা দুর্বল, মরমর অবস্থা, তাদের যেটা হয় লেপ্রোমেটাস টাইপটা হয়। আর যাদের এখনো বডি ফাইট করতে পারে, ইমিউনিটি আছে, তাদের ক্ষেত্রে যেটা হয় টিউবারকুলার লেপ্রসি হয়। টিউবারকুলার টাইপ লেপ্রসি মানে সেখানে যুদ্ধ চলতে থাকে। আর লেপ্রোমেটাস লেপ্রসিতে বডি ডিফেটেড, হেরে গেছে, তার মানে সে মৃত্যুর কাছাকাছি দিন গুনছে, এরকম একটা কন্ডিশনের রোগীদের ক্ষেত্রে। আচ্ছা, সামারি বক্স 6.12 পড়বেন। ক্লিনিক্যাল ফিচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। লেপ্রসির ক্লিনিক্যাল ফিচার খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে দেখেন স্কিন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, পেরিফেরাল নার্ভ ইনভলভ করে। পেরিফেরাল নার্ভগুলো থিকেনিং হয় এবং ওখানে একটা কথা দেখেন 7 লাইন পরে লেপ্রিড নামে একটা শব্দ রয়েছে, লেপ্রিড এই শব্দটা পড়বেন। সেখানে স্কিনে যে সেন্সগুলো হয়, নোডুল পাওয়া যায়, সেগুলোকে লেপ্রিড বলা হয়। এবং এখানে নিচের দিকে আরও কিছু কথা পরের পৃষ্ঠাতেও পাবেন, বা এই পেজে দেখবেন যে নার্ভ থিকেনিংয়ের ফলে নার্ভ ফাংশন লস হয়। যেমন রিস্ট ড্রপ হতে পারে, ফুট ড্রপ হতে পারে। কমন পেরিনিয়াল নার্ভ যখন থিকেনিং হয়ে যাবে ফুট ড্রপ হবে। রেডিয়াল নার্ভ থিকেনিং হয়ে ফাংশন না হলে তখন হচ্ছে হ্যান্ড। লেপ্রসিতে এই ক্লিনিক্যাল ফিচারগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। এবং এখানে যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, লিওনাইন ফেস বলে একটা কথা হয়েছে। এই পেশেন্টটা দেখেন, লিওনাইন ফেসে যদি দেখেন এই পেশেন্টের ফেসটা অনেকটা সিংহের মতো, মাল্টিপল নোডুলার লেশন ইন দ্য ফেস এবং রুট অফ দ্য নোজ ইজ ডিপ্রেসড এবং এটা দেখতে অনেকটা সিংহের মতো ফেসটা মনে হচ্ছে। সো লিওনাইন ফেস ইজ এ ক্যারেক্টারিস্টিক প্রেজেন্টেশন ইন দ্য লেপ্রসি। লেপ্রসির জায়গাগুলো খুব গুরুত্ব সহকারে পড়বেন। লিওনাইন ফেসটা আমাদের পেজ নম্বর 78 বাম দিকে দেখেন, নিচ থেকে 2 নম্বর লাইনে লিওনাইন ফেস বা লুকিং লাইক এ লায়ন এই কথাগুলো রয়েছে। এই পেজের ডান দিকে 78 নম্বর পেজের ডান দিকে দেখেন যে ফেশিয়াল নার্ভ, তারপরে ব্লাইন্ডনেস হচ্ছে, ক্রনিক ইনফেকশন, অনেক কথা রয়েছে। এগুলো সবই ইম্পর্টেন্ট, যে কী কমপ্লিকেশনগুলো হতে পারে, সিকিউরিটিগুলো হতে পারে আপনার লেপ্রসি ইনফেকশন, ডিজেবিলিটি কী হতে পারে, এগুলো মুখস্থ রাখতে হবে। পেজ নম্বর 78 এর ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড ডায়াগনোসিস পুরোটা ইম্পর্টেন্ট। সামারি বক্স 6.13 পড়বেন। ট্রিটমেন্টের মধ্যে দেখেন, ট্রিটমেন্টের মধ্যে লেপ্রসি ট্রিটমেন্টের মধ্যে এই হার্বাল ডেরিভেটিভ ফ্রম দ্য সিডস অফ দ্য হিডনোকার্পাস
উইটেন্স এই যে একটা মানে হার্বাল সিডস এখান থেকে দীর্ঘদিন ধরে মেইন স্টেপ ট্রিটমেন্ট ছিল একসময় যুগ যুগ ধরে চিকিৎসা হতো। তবে এখন একটা চেঞ্জ এসেছে, এখন অনেক অ্যালোপ্যাথি ড্রাগ এসেছে, বিশেষ করে ড্যাপসন, যেটা অলমোস্ট 12 মাস ধরে চিকিৎসা করা হয়, কোনো কোনো ক্ষেত্রে 24 মাসও লাগতে পারে। 7 লাইন পরে দেখেন মাল্টিপল ড্রাগ থেরাপি ফর 12 মান্থ ইজ আ কি ফ্যাক্টর বা কি টু ট্রিটমেন্ট। এই কথাগুলো এখন আমাদের জানতে হবে। এরপরে আসেন ডান দিকে 79 নম্বর পেজে দেখেন ছবিটার বাম দিকে নিচের দিকে সার্জারি ফর ডিফর্মিটি অফ দ্য হ্যান্ড, মানে যত ধরনের ডিফর্মিটি হবে সবগুলো সার্জিক্যাল কারেকশন করতে হবে আলটিমেটলি, এটাই ট্রিটমেন্ট। পরের পৃষ্ঠায় আসেন পেজ নম্বর 80 নম্বর পেজে দেখেন একটা সামারি বক্স রয়েছে 6.14, একটু পড়ে নেবেন। এরপরে আমরা একটা ডিজিজ নিয়ে ডিসকাস করব, খুব ভিন্ন ধর্মের একটা ডিজিজ। যদিও এই ডিজিজটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে একটু ধরা হয়, বাট বেসিক্যালি এই মাইসেটোমা বেল্ট যেটা বলা হয় সেটা আমাদের অঞ্চল না। বাংলাদেশে দেখবেন মাইসেটোমা রোগী নাই। যেহেতু বেরিলাপস একটা ইন্টারন্যাশনাল বই, সারা পৃথিবীতে এই বই পড়ে। এজন্য এই বইটা এমনভাবে লেখা হয়েছে সারা পৃথিবীর সব জায়গায় রোগীরা যেন উপকৃত হয়, সব সার্জনদের জন্য যেন হেল্পফুল হয়। তো মাইসেটোমা বেল্ট বলে একটা বেল্ট হচ্ছে যে অঞ্চলে মাইসেটোমা ডিজিজটা হয়। তার আগে জানা দরকার মাইসেটোমা কি। তাহলে মাইসেটোমা হচ্ছে পলিমাইক্রোবিয়াল ইনফেকশন। এটা এরকম বলা যাবে না যেটা স্পেসিফিক, যেমন টিউবারকুলোসিস হয় মাইক্রোবায়াম টিউবারকুলোসিস দিয়ে, লেপ্রোসি হয় লেপ্রি দিয়ে, টাইফয়েড হয় সালমোনেলা টাইফি দিয়ে, এরকম স্পেসিফিক না। তাহলে মাইসেটোমা হচ্ছে পলিমাইক্রোবিয়াল, ইট ইজ এ নন স্পেসিফিক ডিজিজ এবং এটা ক্রনিক ডিজিজ। আর বেশিরভাগ ক্রনিক ডিজিজ মানে গ্রানুলোমাটাসলেশন হয় এবং এটা নন প্রোগ্রেসিভ না, প্রোগ্রেসিভ, আস্তে আস্তে বাড়তে থাকে, এমন না যে আস্তে আস্তে ভালো হয়ে যাবে না। এটা একবার যখন ধরবে এটা খারাপ করতেই থাকবে, চলতে থাকবে। এবং অল দ্য প্রোগ্রেসিভ ডিজিজেস আর ডিস্ট্রাকটিভ। যে সকল ডিজিজ প্রোগ্রেসিভ তারা ডিস্ট্রাকটিভ হয় এবং দিস ইজ অ্যান ইনফ্লামেটরি ডিজিজ। ইনফ্লামেশন ছাড়া কখনো কোনো ক্রনিক ডিজিজ হতে পারে না। সো ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, ইট ইজ নন স্পেসিফিক, ইট ইজ গ্রানুলোমাটাস, প্রোগ্রেসিভ এন্ড ডিস্ট্রাকটিভ ডিজিজ। মজার ব্যাপার হচ্ছে দিস ইজ নন কন্টাজিয়াস ডিজিজ, মানে আরেকজনের সাথে আরেকজনের কন্ট্যাক্টে এই ডিজিজ হয় এমনটা না। সো ইট ইজ এ নন কন্টাজিয়াস ডিজিজ। সামহাউ এই টপিক্সটা এখন বিসিপিএস এর একটা খুব বলা যায় যে পেইড টপিক্স, এখান থেকে প্রশ্ন আসছে, তো এখন আপনাকে একটু পড়তে হবে মাইসেটোমা সম্পর্কে। এবং মাইসেটোমা দেখেন ফাঙ্গাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। যদি মাইসেটোমা ফাঙ্গাস দিয়ে হয় তাকে বলা হয় ইউমাইসেটোমা, আর যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় তাকে বলা হয় অ্যাক্টিনোমাইসেটোমা। এবং এটা হয় বেয়ার ফুটেড পার্সনদের ক্ষেত্রে, খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাদের ক্ষেত্রে বেশি মাইসেটোমা ডিজিজটা, খুবই ডিস্ট্রাকটিভ একটা ডিজিজ। পেজ নম্বর 80 দেখেন, 80 নম্বর পেজে নিচের দিকে দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে, মাইসেটোমা ইন্ট্রোডাকশনের মধ্যে যা বললাম এই কথাগুলো লেখা রয়েছে। ইট ইজ এ কমন ডিজিজ, মানে ক্রনিক ডিজিজ, কমন বলা যাবে না, ইউমাইসেটোমা, অ্যাক্টিনোমাইসেটোমা ইত্যাদি রয়েছে। এবং 80 নম্বর পেজের যে একটা ছবি দেওয়া রয়েছে ডান দিকে, তার নিচের দিকে দেখেন দ্য প্যাথোগনমিক ফিচার ইজ দ্য ট্রায়াড অফ পেনলেস সাবকিউটেনিয়াস মাস থাকবে, মানে মাইসেটোমা ডিজিজের ট্রায়াড থাকে, তিনটা জিনিসের কম্বিনেশন। একটা হচ্ছে সাবকিউটেনিয়াস নিডল বা মাস থাকবে, ইট ইজ পেনলেস, এবং মাল্টিপল সাইনাস থাকবে, দেখে মনে হবে কার্বাঙ্কল এরকম সাইনাস থাকবে, এবং সেরোফ্লুরেন্ট ডিসচার্জ থাকবে, সেখান থেকে ডিসচার্জ থাকবে। এই তিনটা কথা মনে রাখতে হবে। দিস আর ক্যারেক্টারিস্টিক্স বা ক্লাসিক্যাল ট্রায়াড অফ মাইসেটোমা ডিজিজ। এপিডেমিওলজি বলে একটা কথা রয়েছে, এর প্রথম লাইনে দেখেন দ্য কন্ডিশন ইজ প্রিডমিনেটলি অকার ইন দ্য মাইসেটোমা বেল্ট। এখন মাইসেটোমা বেল্টের মধ্যে অনেকগুলো কান্ট্রির নাম দেওয়া রয়েছে, সুদান, সোমালিয়া, সেনেগাল, ইন্ডিয়া, ইয়েমেন, আশপাশে কোথাও বাংলাদেশ নাই। এখন ইন্ডিয়া পড়ে গেছে মানে বাংলাদেশ পড়ে গেছে, আর তখন এই ডিজিজ বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে, যদিও বাংলাদেশে এগুলো রোগী পাওয়া যায় না। এখন পরীক্ষা আসে বিসিপিএস, তাহলে আপনার এখন করতে হবে। তাহলে মাইসেটোমা থেকে আপনি অনেক বেশি পড়বেন না, কিছু পড়বেন যেগুলো বলবো সেগুলো। এবং এখানে দেখেন এপিডেমিওলজি 7 লাইন পরে দেখেন এটা বেয়ার ফুটেড পার্সনদের হয় এবং মোস্ট কমন সাইট ইজ ফুট। তারপর দেখেন মাইসেটোমা ইজ নন কন্টাজিয়াস, এই কথাগুলো লেখা রয়েছে। পরে পৃষ্ঠে আসেন সামারি বক্স 6.15 মাইসেটোমার প্যাথোজেনেসিস, একটু রিডিং করে নেবেন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনগুলো রিডিং করবেন, প্রথম 3 লাইন পড়লে কিছু কথা জানবেন এবং দ্বিতীয় প্যারার প্রথম 3 লাইনের মধ্যে আবার দেখবেন যে কোথায় হয়, কাদের হয়। বেয়ার ফুটেড পার্সনদের ক্ষেত্রে 70% কেস এই ডিজিজটা হয়। এখানে কিছু খুব ভয়ঙ্কর ছবি দেওয়া রয়েছে, মাইসেটোমা কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে, কত বেশি ডিজাস্টারাস হতে পারে তার কিছু ছবি দেওয়া রয়েছে। ছবিগুলো দেখলে আপনার মনে হবে মাইসেটোমা আসলে খুব খারাপ একটা রোগ। পরে পৃষ্ঠে আসেন 82 নম্বর পেজে দেখেন ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে এটা ডিফিকাল্ট টু ডায়াগনোসিস মাইসেটোমা। চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে না যে এই ক্লাসিক্যাল ট্রায়াল তিনটা মিলে গেছে মানে মাইসেটোমা না। এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কাপোসি সার্কোমা হতে পারে, মেলিগন্যান্ট মেলানোমা, ফাইব্রোমা, ফরেন বডি গ্রানুলোমা, এগুলো হতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। পরে পৃষ্ঠে আসেন পেজ নম্বর 83 নম্বর পেজে দেখেন মাইসেটোমা নিয়ে এবার অনেক লেখা লিখছে। 27 এডিশনে মাইসেটোমা এত কথা ছিল না, 28 এডিশনে মাইসেটোমা অনেক কিছু লিখছে। এখানে দেখেন হিস্টোলজিক্যাল ডায়াগনোসিসের মধ্যে আবার গ্রুপ করছে 3 টাইপস অফ হোস্ট টিস্যু রিঅ্যাকশন পাওয়া যেতে পারে। একটা হচ্ছে টাইপ 1 মানে যেখানে নিউট্রোফিল বা পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বেশি থাকবে। টাইপ 1 মানে অ্যাক্টিভ ইনফ্লামেশন থাকবে, কি নিউট্রোফিল বেশি থাকবে। টাইপ 2 মানে ক্রনিক ইনফেকশন হয়ে গেছে, ক্রনিক ইনফ্লামেশন ম্যাক্রোফেজ থাকবে। আর টাইপ 3 মানে গ্রানুলোমা ফর্মেশন হয়ে গেছে। টাইপ 1 মানে একুট ইনফ্লামেশনের মতো নিউট্রোফিল, টাইপ 2 মানে ক্রনিক ইনফ্লামেশনের মতো ম্যাক্রোফেজ, আর টাইপ 3 মানে যেখানে গ্রানুলোমাটাসলেশন হয়ে গেছে। সবচেয়ে খারাপ কোনটা তাহলে? টাইপ 3। ফাইন নিডল অ্যাসপিরেশন যদি করা যায়, ফাইন এফএনআইসি করলে আপনি ডিফারেনশিয়েট করতে পারবেন এটা ইউমাইসেটোমা নাকি অ্যাক্টিনোমাইসেটোমা। সো পরীক্ষার জন্য সিঙ্গেল বেস কোশ্চেন সেভাবে আসতে পারে, রাইট এ সিঙ্গেল ইনভেস্টিগেশন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডিফারেনশিয়েটিং ইনভেস্টিগেশনস ফর ইউমাইসেটোমা এন্ড অ্যাক্টিনোমাইসেটোমা, দিয়ে দিলে অনেক কথা দিয়ে দিল, তার মধ্যে একটা এফএনআইসি থাকে, তাহলে এগুলো একটু করে নেবেন। সামারি বক্স 6.16 এর মধ্যে মাইসেটোমা ডায়াগনোসিস নিয়ে কিছু কথা আছে দেখবেন। পরের পৃষ্ঠায় আসেন 84 নম্বর পেজ। 84 নম্বর পেজে দেখেন ম্যানেজমেন্টগুলো রিডিং করে নেবেন, খুব বেশি গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। অ্যান্টিফাঙ্গাল হলে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল না হলে সার্জারি, এই হচ্ছে মাইসেটোমা ট্রিটমেন্ট। পরীক্ষার একটা প্রশ্ন ছিল জুলাই 2022 এর এফসিপিএস পার্ট 1 পরীক্ষায়, হুইচ স্টেটমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিগার্ডিং মাইসেটোমা। সব শেষে লাস্টে একটা সহজ একটা স্টেম ছিল, ইট ইজ এ নন কন্টাজিয়াস ডিজিজ। কঠিন টপিক্সের পরীক্ষার প্রশ্ন আসে সহজ উত্তর দিয়ে, এটা তো একটা এক্সাম্পল। এনিওয়ে এই পেজে আমরা একটু পড়বো পলিমাইলাইটিস বলে একটা কথা রয়েছে, খুব বেশি পড়া দরকার নেই, এখন পোলিও রোগী নাই বলে চলে। ইন্ট্রোডাকশনে জানবেন যে ইট ইজ এন্টারো ভাইরাল ইনফেকশন। ডায়াগনোসিসের মধ্যে দেখেন পলিমাইলাইটিস যেটা ডিজিজটা হয় এটা মূলত এন্ট্রি হর্ন সেল অফ স্পাইনাল কর্ড এটাকে এফেক্ট করে। সার্জন তারপরে পিছিয়ে যান, এটা সামারি বক্স দেওয়া রয়েছে, একটু রিডিং করে নেবেন, ডিটেলস পড়া দরকার নেই। পেজ নম্বর 85 নতুন টপিক্স, আগে ছিল না, নতুন এডিশন এসেছে, ট্রপিক্যাল ক্রনিক প্যানক্রিয়াটাইটিস।
আমরা প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট পেলে প্রথমে কি করি বলেন তো? প্রথমেই যে আপনি হিস্ট্রিতে জিজ্ঞাসা করি, ভাই আপনি কি অ্যালকোহল খাইতেন? তার মানে প্যানক্রিয়াটাইটিস মানে আমরা ধরে নিই এটা অ্যালকোহল খাই। কিন্তু না, সবসময় না। ভালো খাবার খায়ও প্যানক্রিয়াটাইটিস প্রবণ হতে পারে। বিশ্বের এমন, এমন কান্ট্রি রয়েছে যারা পোর এবং যারা কিছু সিডস খায় বা কিছু ফ্রুটস খায় যেগুলো মাটির নিচে হয়। যেমন আমরা আলু খাই না? আলু তো পটেটো মাটির নিচে হয়। আবার দেখবেন কিছু শেকড় গজানো বড়, বড় আলু পাওয়া যায় মাটির নিচে। বিভিন্ন নামে মাছরাঙা আলু, গড় আলু বিভিন্ন নামে বিভিন্ন এলাকা অবহিত করে। এগুলো তো মাটির নিচে। আবার মূলা খান, মূলা দেখবেন মাটির নিচে, বিটস। তাহলে এরকম অনেক কিছু আছে যারা মাটির নিচে হয়। এই ধরনের কিছু খাবারগুলো একটা নাম দেওয়া হয়েছে। ক্যাসাভা ৩ নম্বর লাইনে দেখেন ক্যাসাভা, রুট ভেজিটেবল। এই ক্যাসাভা খায় কারা? গরিব মানুষেরা। কারণ এর মধ্যে কার্বোহাইড্রেট বেশি, স্টার্চ বেশি। এর মধ্যে প্রোটিন নাই, ফ্যাট নাই। এগুলো গরিবদের খাবার। এবং যেগুলো পুয়ার কান্ট্রি সেসব কান্ট্রিগুলো মানুষ বেশিরভাগই এইসব খাবারের উপর বেঁচে থাকে। একটু ভাত খায় সাথে এগুলো তরকারি দিয়ে খায়। এবং তাদের ক্ষেত্রে দেখা যায় অ্যালকোহলের হিস্ট্রি নাই তারপরও প্যানক্রিয়াটাইটিস প্রচুর রোগী। এবং দিস কন্ডিশন ইজ নট আনকমন ইন বাংলাদেশ। বাংলাদেশে দেখবেন অনেক ইয়াং অ্যাডাল্ট মানুষ অল্প বয়স, ইয়াঙ্গার এজ গ্রুপ হঠাৎ করে প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ছে। তার হিস্ট্রি জীবনে কোনোদিন অ্যালকোহলের আশপাশ দিয়ে যায় নাই। তাহলে এই জিনিসগুলো কিন্তু আনকমন আছে। আমাদের একটু অ্যালার্ট হতে হবে ফুড হ্যাবিটের ব্যাপারে। তাহলে পেজ নাম্বার 85 এ দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে ট্রপিক্যাল ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ইন্ট্রোডাকশনের মধ্যে অ্যাফেক্টিং দ্য ইয়াঙ্গার গ্রুপ ফ্রম দ্য পুয়ার সোসিও-ইকোনমিক স্ট্যাটাস এবং এখানে 5 নম্বর লাইনটা দেখেন অ্যালকোহল কনজাম্পশন ডাজ নট প্লে রোল ইন দিস কেস। এবং ইটিওলজির মধ্যে দেখেন 1 নম্বর পয়েন্টে ক্যাসাভা ট্যাপিওকা ইজ আ রুট ভেজিটেবল দ্যাট ইজ রেডিলি অ্যাভেলেবল এবং ইনএক্সপেন্সিভ বলে গরিবরা খায়। এবং এটা যারা বেশি খায় তাদের ক্ষেত্রে এই চান্সটা বেশি থাকে। এই প্যারাটা একটু পড়বেন এবং পরের পৃষ্ঠায় আসেন। পরের পৃষ্ঠায় 86 নম্বর পেজে দেখেন সামারি বক্স 6.19 টা পড়ে নেবেন। ডায়াগনোসিসটা পড়বেন। এই ডায়াগনোসিসের মধ্যে কমন কিছু কথাবার্তা রয়েছে। বিশেষ করে দ্বিতীয় প্যারায় দেখেন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের সাথে অ্যাসোসিয়েশন রয়েছে। সামারি বক্স 6.2 এটাও একটু পড়ে নেবেন। সামারি বক্সগুলো ইম্পর্টেন্ট আমরা বলি। এরপর দেখেন সামারি বক্স 6.21 এগুলো একটু দেখে নেবেন। খুব বেশি গুরুত্বপূর্ণ না। যেগুলোকে বেশি এমফাসিস দিয়ে বলব সেগুলো এমফাসিস দিবেন। বাকিগুলো খুব বেশি এমফাসিস দিবেন না। এই ছিল হচ্ছে আমাদের পরীক্ষা রিলেটেড খুব গুরুত্বপূর্ণ কিছু কনটেন্টের ডিসকাশন। এখন আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কনটেন্ট ডিসকাস করব। সেটা হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস এই একটা চ্যাপ্টার ট্রপিক্যাল ইনফেকশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই একটা চ্যাপ্টারে আপনাকে 1 ঘন্টা ধরে পড়তে হবে। আরেকটা চ্যাপ্টার পড়বেন বেসিক সার্জিক্যাল স্কিল, ওইটা আবার অনেক গুরুত্বপূর্ণ। এরকম মাত্র 2 থেকে 3টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, সময় দিয়ে পড়তে হবে। আর রিভিশনের সময় অনেক সময় দিতে হবে। বাট আরও কিছু অর্নামেন্টাল চ্যাপ্টার আজকে দেখবেন যেখান থেকে পড়ার কোনো দরকার নাই। এজন্য আবার হতাশ হবে না যে এক চ্যাপ্টার এতক্ষণ ধরে পড়ছি বাকিগুলো শেষ হবে কখন। আচ্ছা, টিউবারকুলোসিস খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। টিউবারকুলোসিসের আমরা অনেক কথা অলরেডি জানি। দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে দিস ইজ কমন ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ আমাদের। ডায়াগনোসিস আমরা জানি সার্ভাইকাল গ্রুপ অফ লিম্নোডে সার্ভাইকাল টিউবারকুলোসিস হয়। জুগুলো ডায়াগস্টিক সাবমেন্ডিবুলার সুপ্রাক্লাভিকুলার পোস্টার ট্রায়াঙ্গল এগুলো লিম্নোড ইনভলভ করে। পেজ নাম্বার 87 এই কথাগুলো রয়েছে। এখন ডায়াগনোসিসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে দেখেন। প্রথম প্যারার লাস্টের আগের লাইনটা কোল্ড অ্যাবসেস বলে একটা শব্দ রয়েছে। দ্বিতীয় প্যারায় 4 নম্বর লাইনে কলার স্টার্ট অ্যাবসেস নামে একটা শব্দ রয়েছে। এই দুটো কথা আমাদের জানতে হবে। একটা হচ্ছে কোল্ড অ্যাবসেস আর একটা হচ্ছে কলার স্টার্ট অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস জিনিসটা কি? আমরা জানি অ্যাবসেস মানে একুট ইনফ্লামেশনের সিকুলেস অ্যাবসেস। অ্যাবসেসটা কেমন হবে বাই ডেফিনিশন? ইনফ্লামেশন মানে ওয়ার্ম। তাহলে অ্যাবসেসটা কেমন হওয়ার কথা? গরম হওয়ার কথা না? এখন অ্যাবসেস কেন কোল্ড হবে? ধরুন এই কিছু লিম্ফ নোড, এই লিম্ফ নোডগুলো ইনফেক্টেড হলো। তারপরে অ্যাবসেস ফর্মেশন করলো, কোয়ালেজ করে এগুলো সব অ্যাবসেস ফর্মেশন করলো। এটা যদি দীর্ঘদিন প্রাইমারি স্টেজে এটা ওয়ার্ম থাকবে, অ্যাকুট ইনফ্লামেশনের সাইন, রুবো, টিউমার, কলর, ডলর, ফাংশনালিসিয়া। কিন্তু যখন ক্রনিক ইনফ্লামেশন হবে, দীর্ঘদিন ধরে চলতে থাকবে, এই গরম ভাব থাকবে না। তখন তার আর কলর বা টেম্পারেচার থাকবে না, তখন সে ঠান্ডা হয়ে থাকবে। তাহলে দীর্ঘদিন ধরে যদি কোনো ইনফ্লামেশন বা প্রসেস চলতে থাকে তাহলে যে অ্যাবসেসটা হবে সেটাকে বলা হয় কোল্ড অ্যাবসেস। এবং তার একটা টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে টিউবারকুলোসিস, যে ইনফেকশন ইজ ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস এবং এখানে কোল্ড অ্যাবসেস হয়। তাহলে কোল্ড অ্যাবসেস কাকে বলবো? ক্রনিক ইনফ্লামেশনের ফলে যা টেম্পারেচার কোল্ড হয়ে যাবে, গরম থাকবে না, ওয়ার্ম থাকবে না, সেটাকে বলে কোল্ড অ্যাবসেস। টিপিক্যাল এক্সাম্পল টিউবারকুলোসিস। পরের পয়েন্ট, কলার স্টার্ট অ্যাবসেস কি? কলার স্টার্ট অ্যাবসেস এটা টিউবারকুলোসিসে হয়। কিভাবে হয় বলবো। তার আগে জানা দরকার হোয়াট ইজ কলার স্টার্ট। কলার স্টার্ট জিনিসটাকে আমাদের জানা দরকার। তাহলে কলার স্টার্ট নিয়ে যদি আমরা বলি, সেটা হচ্ছে দেখেন ব্রিটিশ বাবুরা দেখুন বোটাই পরে, এই যে টাই এখানে বোটাই পরে, সেটা দেখতে কেমন এরকম। এটা দেখবেন টাই এখানে ঢুকে যায়, বোটাই বলা হয়। এখন দিস ইজ কলার স্টার্ট, অর্থাৎ কলারের মাঝখানে এখানে একটা স্টার্টিং করে রাখে, ধরে রাখে, সাপোর্ট দেয়। দিস ইজ কলার স্টার্ট। এখানে বোটাই একটু অর্ধেক করে দিই, দেখেন অর্ধেক বোটাই রাখি যদি আমি, এটা ফুল বোটাই এটাকে হাফ করে দিলাম। তাহলে এখন ফিগারটা দেখেন, এইটুকু একটা অংশ আর এই একটা বড় অংশ। আমি যদি একটু পার্টিশন দিই কেমন দেখেন, যদি এটা পার্টিশন হয় তাহলে এইদিকে একটা লার্জার পোর্শন, এদিকে একটা স্মলার পোর্শন। তাহলে আমি বোটাইয়ের অর্ধেক নিলাম, স্টার্টের অর্ধেক। এই স্টার্টের মধ্যে দেখেন একটা অংশ বড় অংশ, একটা ছোট অংশ। এইরকম একটা কন্ডিশন যদি অ্যাবসেসের ক্ষেত্রে সেটাকে বলা হয় কলার স্টার্ট অ্যাবসেস। বিষয়টাকে আমি আরো ক্লিয়ার করে দিই আপনাকে, কলার স্টার্ট অ্যাবসেসের বিষয় যদি এরকম হয় কি কোন কোন ক্ষেত্রে হতে পারে সেটা দেখে আপনাদের। বিশেষ করে যেখানে ডিপ ফাসা থাকে, যেমন নেক, সার্ভাইকাল লিম্ফ নোডগুলো বিলো বা বিনিথ দ্য ডিপ ফাসা থাকে, আন্ডার দ্য ডিপ ফাসা থাকে সার্ভাইকাল লিম্ফ নোডগুলো। তার মানে যদি আমরা বলি দিস ইজ নেক এবং নেকের ডিপ ফাসা এটা, দিস ইজ দ্য সার্ভাইকাল ফাসা এবং
দিস ইজ স্কিন, তাহলে ওটা সার্ভাইকাল ফাসা অ্যান্ড দিস ইজ স্কিন। তাহলে দেখেন, তাহলে এটা স্কিন, এটা সার্ভাইকাল ফাসা, এটা সার্ভাইকাল ফাসা, এটা স্কিন। তাহলে লিম্ফ নোডগুলো কোথায় আছে? লিম্ফ নোডগুলো আছে এখানে, এই হচ্ছে লিম্ফ নোড। এখন এই লিম্ফ নোডগুলোতে ইনফেকশন হয়েছে, ইনফেকশন হওয়ার পর ইনফ্লামেশন হয়েছে, কলার কোল্ড অ্যাবসেস হলো, তার মানে এগুলো সব অ্যাকুমুলেশনটা স্যাকের মতো হয়ে গেছে, যার মধ্যে পাঁচ জমে আছে। যে কোনো অ্যাবসেসের ধর্ম হচ্ছে সে যেদিকে উইক পয়েন্ট পাবে সেদিকে বাস্ট হয়ে বের হয়ে আসবে, এরকম একটা বাস্টিং পয়েন্ট তৈরি করে, যেই পয়েন্টে অ্যাবসেস বের হয় সেটা অ্যাবসেস ধর্ম। দেখবেন ছোটবেলায় আমাদের অনেক জায়গায় অনেক ফোড়া বেরোছে, এই ফোড়াগুলোর উপরে চুন লাগাইতো, কেউ কেউ রসুনের খোসা দিত, এটা ওটা দিত। আলটিমেট টার্গেট হচ্ছে এই ফোড়াটা আস্তে আস্তে পুরো ওভারঅল স্কিনটা থিন হয়ে বেড়ে চলে আসতো। তো বডির ভিতরেও তাই, অ্যাবসেসের ধর্ম হচ্ছে বের হয়ে আসা, কারণ ভিতরের দিকে প্রেশার অনেক বেশি থাকে, প্রেশার এসে যে কোনো একটা পয়েন্টে বাস্ট হতে চায়। তাহলে এইটা যদি হয় অ্যাবসেস, এই অ্যাবসেসে চাইবে বাস্ট হতে, কারণ বাস্ট হতে যে দেখবে যে ইনার সাইডে বনি পার্ট ওইদিকে, কারণ বাস্তবে যে দেখবে যে ইনার সাইডে বনি পার্ট ওইদিকে সে বাস্ট হয়ে প্রেশার দিয়ে সুবিধা পায় না, সে তখন ওভারলাইং স্কিনের দিকে যায়, স্কিনের কাছে এসে দেখে যে সামনে কে ডিপ ফাসা বসে আছে। এখন এই ডিপ ফাসাকে ইনভেট করা সহজ না, তখন যেটা করে সে ডিপ ফাসাকে ঠেলা মারতে থাকে, মারতে মারতে একটা সময় সাকসেসফুল হয়, তবে পার্শিয়ালি সাকসেসফুল। কেমন? সে ডিপ ফাসাকে ইনভেট করে, করতে যে দেখা যায় এরকম হয়, এরকম একটা কন্ডিশন। তাহলে দেখেন ডিপ ফাসাকে সে ইনভেট করেছে, দিস ইজ দ্য ডিপ ফাসা, ডিপ ফাসা। এই ডিপ ফাসার আন্ডার সারফেসে, এই ডিপ ফাসার ডিপে লার্জ পার্ট অফ দ্য অ্যাবসেস, এবং এই ডিপ ফাসার সুপারফিশিয়ালি স্মল পার্ট অফ দ্য অ্যাবসেস হুইচ মিমিক্স দ্য, হুইচ ইজ জাস্ট লাইক দ্য কলার স্টাড এর হাফ পোর্শন। দিস ইজ লার্জার পার্ট, দিস ইজ স্মলার পার্ট অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্সিয়েটিং পার্ট। তাহলে অ্যাবসেস যদি হয় এরকম, যার লার্জার পার্ট থাকবে ডিপারে এবং সুপারফিশিয়ালি থাকবে অল্প একটা ছোট পার্ট, সেটাকে বলে কলার স্টাড অ্যাবসেস। এই জন্য সার্ভাইকাল টিউবারকুলোসিস যদি অ্যাবসেস দেখেন, হাতে একটুখানি অ্যাবসেস দেখে আপনি দুঃসাহস দেখাবেন না, মাথায় রাখবেন তার বড় অংশটা আছে ডিপার পার্টে। দিস ইজ লাইক দ্য আইসবার্গ থিওরি, বরফে যেমন এক অংশ উপরে আর 11 অংশ থাকে নিচে, ঠিক তেমনই কলার স্টাড অ্যাবসেসে সামান্য একটুখানি এটা বাইরে থাকে, ডিপ বড় একটা পোর্শন থাকে আন্ডার দ্য ডিপ পার্ট। দিস ইজ কল্ড দ্য কলার স্টাড অ্যাবসেস। একটু পরে আমরা দেখবো আমাদের পাওয়ার পয়েন্টে। তাহলে দেখেন মাইক্রোবায়োটিক টিউবারকুলোসিস কোল্ড অ্যাবসেস করে এবং কলার স্টাড অ্যাবসেস করে, এবং এই ছবিটা যদি আমরা দেখি, দিস ইজ দ্য কোল্ড অ্যাবসেস। এই ছবিটা 87 নম্বর পেজে রয়েছে বেরিলাপসে, এবং এখানে যদি দেখেন পেজ নম্বর 7 ইনভেস্টিগেশনের মধ্যে যদি আমরা ডায়াগনোসিসের মধ্যে পেজ নম্বর 87 ডায়াগনোসিসের মধ্যে যে কথাগুলো আমরা বললাম, কলার স্টাড অ্যাবসেস, কোল্ড অ্যাবসেস, এগুলো আমরা ডিসকাস করেছি। ইনভেস্টিগেশনের মধ্যে একটু মনে রাখতে হবে ইন্টারফেরন গামা ইনভেস্টিগেশন করা হয়, 4 নম্বর লাইনে আছে ইন্টারফেরন গামা, সামারি বক্স 6.22 করে নেবেন। এবং এখানে আরেকটু কথা দেখবেন যে স্পুটাম কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করা হয়, সেটা হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিল, এটা দেখার জন্য। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 88 নম্বর পেজে দেখেন, 88 নম্বর পেজে ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস নিয়ে কথা রয়েছে, এবং এখানে প্যাথোলজির মধ্যে দুটো কথা খুবই গুরুত্বপূর্ণ, একটা আলসারেটিভ আর একটা হাইপারপ্লাস্টিক। যেক্ষেত্রে পেশেন্টের ডিফেন্স কম, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ক্ষেত্রে হবে আলসারেটিভ টাইপ, আর যারা ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট তাদের ক্ষেত্রে হবে হাইপারপ্লাস্টিক টাইপ আলসার। তাহলে পেজ নম্বর 88 প্যাথোলজির মধ্যে আলসারেটিভ এবং হাইপারপ্লাস্টিক টাইপ যে এগুলো হবে, মানে টাইপস অফ ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, এই দুটো টাইপের ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়তে হবে। সামারি বক্স 6.23 এটা একটু দেখে নেবেন। ক্লিনিক্যাল ফিচারগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 89 নম্বর পেজে দেখেন, এখানে কিছু কথা রয়েছে বাম দিকে ইনভেস্টিগেশনের মধ্যে। 89 নম্বর পেজের ইনভেস্টিগেশনের দ্বিতীয় প্যারা, অর্থাৎ ডান দিকে যদি একটু খেয়াল করেন উপরের দিকে, সেখানে বেশ কিছু কথা রয়েছে, যেমন ইউরিনারি ব্লাডার নিয়ে, কন্ট্রাক্টেড যে ব্লাডারটা থাকে তাকে থিম্বল ব্লাডার, আবার দেখা যাবে যে ইউরিটারি অরিফিসের ক্ষেত্রে ইনড্রয়িং করা থাকে যেটা গলফ হোল ইউরিটার, এসব স্পেসিফিক কিছু কথাবার্তা রয়েছে যেগুলো টিউবারকুলোসিসে পাওয়া যায়, একটু দেখে নেবেন। সামারি বক্স একটু দেখে নেবেন। ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট এখান থেকে খুব একটা পড়ার দরকার নাই। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 90 নম্বর পেজে দেখেন, এখানে ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টিটিউবারকুলার কেমোথেরাপি 6 to 12 মান্থ নেওয়ার কথা বলা হয়েছে, 6 to 12 মান্থ। পেজ নম্বর 91 আসেন, সামারি বক্স 6.26 এর মধ্যে রয়েছে টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট, এটা ভালো করে পড়তে হবে। সামারি বক্স 6.26 টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট, এই টেবিলটা ভালো করে পড়বেন সামারি বক্সটা। এবং এই চ্যাপ্টারের মধ্যে শেষ কথা আমরা যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে টাইফয়েড ইন্ট্রোডাকশন, এর মধ্যে রয়েছে স্যালমোনেলা টাইফা দিয়ে হয়, প্যাথোলজি পড়বেন, বিশেষ করে 2 নম্বর লাইনে পেয়ার্স প্যাসেজ অফ দ্য টার্মিনাল আইলিয়াম, এখানে মূলত স্যালমোনেলা টাইফাটা এখানে এফেক্ট করে, এবং সাধারণত এই জায়গায় লিম্ফোয়েড ফলিকুলগুলোকে এফেক্ট করার পর আলটিমেটলি টাইফয়েড আলসার যে পারফোরেশনটা হয় এই লেভেলই বেশি হয়, লার্জ বাউলে হয়। ডায়াগনোসিসগুলো একটু রিড আউট করবেন, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এবং 91 নম্বর পেজে দেখবেন ডায়াগনোসিসের 3 নম্বর প্যারাই, ইন দ্য সেকেন্ড অর থার্ড উইক অফ ইলনেসে সাধারণত পারফোরেশনটা হয়, এবং তার কিছু কথা একটু রিডিং করে নেবেন। পেজ নম্বর 92 নম্বর পেজে দেখেন, সামারি বক্স 6.27 ডায়াগনোসিস অফ বাউল পারফোরেশন কিভাবে করবেন, খুব সুন্দর করে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে, 4টা পয়েন্ট আছে পড়বেন। তারপরে জায়গাগুলো আর খুব একটা দরকার নেই এবং খুব বেশি আর পড়বেন না। এবং এরপরে শুরু হবে আমাদের পরের চ্যাপ্টার, পেজ নম্বর 94 বেসিক সার্জিক্যাল স্কিল। তবে বিফোর স্টার্টিং দিস চ্যাপ্টার আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি আজকের এই সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি এতক্ষণ ধরে পড়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাথার মধ্যে চলে গেছে। সো এখন আর নয়, যদি আপনি অফলাইনে থাকতেন জানিয়েছে তাহলে এখন আপনাকে একটা টি অথবা কফি ব্রেক দিতাম, এই সুযোগে আপনি চা কফি খেয়ে আসতে পারতেন, যেহেতু আপনি বাসায় বসে ক্লাসটি করছেন। সো প্লিজ টেক এ ব্রেক ফর 10 মিনিটস ফর টি অর কফি, তারপর শুরু করবেন। তাহলে ব্রেকের পর আমরা শুরু করি এবার আমরা পড়বো বেইলিয়ান ল্যাবসের চ্যাপ্টার নম্বর 7 বেসিক সার্জিক্যাল স্কিল। এই স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ টাইম ফর বিং এ সার্জন। তাহলে আপনাদের খুব ভালো করে কিন্তু এই চ্যাপ্টারটা বুঝতে হবে।
এবং সম্ভব হলে সুযোগ পেলে হ্যান্ডস অন ট্রেনিং করবেন। এফসিপিএস পার্ট 1 যেদিন পাস করবেন, পাস করার পরে যত দ্রুত সম্ভব বেসিক সার্জিক্যাল স্কিলের ওয়ার্কশপ করবেন। এবং আপনারা জানেন যে বিজিএইচআরআই যেটা আমাদের পয়েন্ট ট্রেড সেন্টারে আছে, সেখানে বেসিক সার্জিক্যাল স্কিলের ওয়ার্কশপ হচ্ছে নিয়মিত, সেখানে হ্যান্ডস অন অনেক ট্রেনিং করা হয়। আজকে যে বিষয়গুলো আমরা ডিসকাস করবো এগুলো সব হাতে নাতে দেখানো হয় সেখানে, সম্ভব হলে সেখানে করে নেবেন। এবং আপনার বিসিপিএসেও এটার উপরে একটা ওয়ার্কশপ হয় বেসিক সার্জিক্যাল স্কিলের। অর্থাৎ জীবনে যেখানে সুযোগ পাবেন হ্যান্ডস অন ট্রেনিং অন দ্য বেসিক সার্জিক্যাল স্কিল সেখানেই করবেন, কারণ আপনি নতুন নতুন কিছু জানতে পারবেন বাই ভেরি মাচ এক্সপেরিয়েন্সড সার্জনের মাধ্যমে। যাক, এখন আমরা আমাদের আসল পরে আসি ফর পার্ট 1 পাসিং এক্সামের জন্য। সার্জন হওয়ার জন্য একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। সাকসেসফুল সার্জারির জন্য 3টা জিনিস গুরুত্বপূর্ণ। কি জানেন? 1 নম্বর হচ্ছে নলেজ। যার উপরে সার্জারি করবেন, যে অপারেশন করবেন, সেই জায়গার অ্যানাটমি, প্যাথোলজি, ফিজিওলজি এগুলো যদি না জানেন, কিভাবে অপারেশন করবেন এটা যদি না জানেন, সো নলেজ যদি আপনার না থাকে তাহলে আপনার সার্জারি জীবনে ভালো হবে না। তো নাম্বার 1 নলেজ। 2 নম্বর হচ্ছে স্কিল। জীবনে একবারই একটা সার্জারি করছেন, আর একজন ওই সার্জারি 100 বার করেছে, দুজনের মধ্যে অনেক ডিফারেন্স হবে। তাহলে স্কিলড হইতে হবে। যে যত বেশি একই কাজ রিপিটেডলি করবে তার ফাইনেস তত বেশি আসবে। তাহলে স্কিল। তাহলে পুঁথিগত বিদ্যা অথবা ইউটিউবে ভিডিও দেখে কিন্তু সার্জন হওয়া যাবে না, শুধু নলেজ দিয়ে হবে না, স্কিল লাগবে, ট্যাকটাইল ফিলিং লাগবে। 3 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, জাজমেন্ট। গুড সার্জিক্যাল আউটকাম পাওয়ার জন্য, পেশেন্টের স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য, আলটিমেটলি গুড আউটকাম পাওয়ার জন্য অবশ্যই আপনার গুড জাজমেন্ট হতে হবে। এই জাজমেন্ট একদিনে হয় না, বছরের পর বছর সাধনা করে জাজমেন্ট অর্জন করতে হয়। তাহলে নলেজ আপনি কিন্তু পড়েই অর্জন করতে পারবেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্জন করতে পারবেন। স্কিল আপনি প্র্যাকটিস করতে করতে পারবেন। আর জাজমেন্টের জন্য আপনার নলেজ স্কিলের সাথে আরও অনেক কিছু লাগবে। সেই জাজমেন্ট যে যত সিনিয়র হয় বাই ট্রেনিং, মানে বয়সে সিনিয়র না, ট্রেনিং দিয়ে যে যত বেশি সিনিয়র হবে গুড ট্রেনিংয়ের মাধ্যমে, তার জাজমেন্ট তত বেশি লজিস্টিক হবে। তাহলে সাকসেসফুল সার্জারির এই 3টা কি ফ্যাক্টর, কথাগুলো কোথায় আছে? বেইলিয়ান ল্যাবসের পেজ নম্বর 94 এর প্রথম লাইনটা ইন্ট্রোডাকশনের মধ্যে দেখেন। ইন্ট্রোডাকশনের মধ্যে সাকসেসফুল আউটকাম ইন সার্জারি ডিপেন্ড অন নলেজ, স্কিল এন্ড জাজমেন্ট। খুব ভালো করে পড়বেন, কারণ বলা যায় না এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন দিয়ে দিতে পারে। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, অপারেশন করছেন, করার পরে দেখছেন প্রেশার সোর স্যাক্রাল লিজনে, অপারেশন করছেন, করার পরে দেখছেন ডায়াথার্মি বার্ন হয়েছে, অপারেশন করছেন, করার পরে দেখবেন যে পেশেন্টের অন্য একটা জায়গায় ট্রমা হয়ে আছে। সেফ সার্জারির জন্য সেফ পজিশনিং ভেরি ইম্পর্টেন্ট। সুপাইন পজিশনে রাখলে কোন জায়গায় আপনার প্রোটেকশন নিতে হবে? প্রন পজিশনে একটা ফিমেল পেশেন্ট প্রন পজিশনে অপারেশন করবেন, তার ব্রেস্টের জন্য যদি প্রোটেকশন না দেন ওখানে প্রেশার ডেভেলপ করবে। একটা পেশেন্টের এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে অপারেশন করছেন, তার মুখ উল্টাই রেখে দিয়েছেন, আর এই টিউবটা ডিসপ্লেস হবে না, তার সিউরিটি কেমনে দেবেন? এই জন্য প্রন পজিশনে অপারেশন করতে হলে বেশ কিছু জায়গায় আপনার প্রোটেকশন লাগবে, এবং ফেসের এখানে যে রিংটা দিবেন সেটা একটা ডিভাইডেড রিং থাকবে, যেটা দিয়ে টিউবটা বেরোনোর পথ থাকবে। পেশেন্টের ল্যাটারাল পজিশনে অপারেশন করা লাগতে পারে, লিথোটমি পজিশনে অপারেশন করা লাগতে পারে। যেই অপারেশন যেই পজিশনেই করেন না কেন, সেই পজিশনের স্পেসিফিক প্রোটেকশন ম্যানুভার রয়েছে, সেগুলো ফলো করতে হবে। এই কথাগুলো একসময় বেরিলাপসের আগের এডিশনে এত চমৎকার করে ছিল না, বাট এই 20 এডিশনে এই রিয়েলিস্টিক কথাগুলো কি এত সুন্দর করে প্রেজেন্ট করেছে যে প্রত্যেকটা ট্রেনের জন্য খুব হেল্পফুল। এবং এই 7 নম্বর চ্যাপ্টারটা এত বেশি আপডেট করছে এই সেশনে, 28 এডিশনে খুব চমৎকার আপগ্রেডেশন হয়েছে বলা যায়, এবং আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তবে আপনারা অবশ্যই 27 এর কম্বিনেশন করে পড়বেন, কারণ আপনারাই ফার্স্ট ব্যাচ যারা পরীক্ষায় অ্যাপিয়ার করবে, যাদের কাছে প্রথমবারের মতো নতুন এডিশনে বই এসেছে, তাদেরকে অবশ্যই কম্বো প্যাটার্নে পড়তে হবে। 28 পড়বেন, 27 আপনাদের একটু ফলো করতে হবে। আর 1 বছর পরে হয়তো 27 এর বইটা সারা ফলো করবে না, কিন্তু আগামী 1 বছর পর্যন্ত 28 এবং 27 কম্বিনেশন করে পড়া দরকার। সুপাইন পজিশনে কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে? দেখেন এখানে পজিশন, তারপরে শোল্ডার এবং আর্ম এক্সটেন্ডেড করে রাখতে হয়। যদি আপনি এক্সিলারি সার্জারি করেন অথবা ব্রেস্ট সার্জারি করেন, সেক্ষেত্রে শোল্ডার এবং আর্ম এভাবে অ্যাবডাক্টেড করে রাখতে হয়। আবার দেখেন যদি আপনি হেড নেক থাইরয়েড রিজনে সার্জারি করেন, নেকটা স্লাইড এক্সটেনশন করে এভাবে রাখতে হয়। সো এই পজিশনগুলো যেমন জানতে হবে, এই পজিশনের পিটফল কি ডেঞ্জার রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। সেই কথাগুলো এখানে সুন্দর করে লেখা রয়েছে। সুপাইন পজিশনে কি সার্জারি করা হয়, কি পজিশনগুলো দেখেন পেজ নম্বর 95 এ ঠিক একইভাবে স্ট্র্যাপিং কিভাবে করবেন, পটেনশিয়াল কমপ্লিকেশন ইন সুপাইন পজিশনে কি হতে পারে, এক্সিলারি নার্ভ, আলনার নার্ভ, পেরিনিয়াল, ব্রাকিয়াল নিউরোফ্র্যাকচার ডেভেলপ করতে পারে, কোথায় প্রেসার সোর হতে পারে, হিল, শোল্ডার, স্যাক্রাল লিজনে প্রেসার সোর ডেভেলপ করতে পারে। এই প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট ফর MCQ কোশ্চেন্স অ্যাজ ওয়েল অ্যাজ SBA কোশ্চেন্স, খুব ভালো করে পড়তে হবে। 95 নম্বর পেজে সিমিলারলি দেখেন ডান দিকে প্রন পজিশন কি সার্জারি করা হয়, কি পয়েন্টসের মধ্যে ফিমেল ব্রেস্ট, তারপরে শিন, এইসব প্রোটেকশন দেওয়া লাগবে। পেজ নম্বর 96 এ দেখেন পটেনশিয়াল কমপ্লিকেশনস কি হতে পারে। ল্যাটারাল পজিশন যেখানে কিডনি সার্জারি করা হয়, মূলত কিডনি পজিশনে বলা হয়, 7 নম্বর লাইনে লেখা রয়েছে কিডনি পজিশন বলা হয় ল্যাটারাল পজিশনকে, সেখানে পটেনশিয়াল কমপ্লিকেশন কি, প্রিকশন কি নিতে হবে, এই কথাগুলো লেখা রয়েছে, পড়বেন। পেজ নম্বর 96 এ দেখেন আরেকটা কথা রয়েছে যে প্রিপারেশন অফ দ্য সার্জিক্যাল সাইটের প্রিপারেশন আপনি কিভাবে করবেন। এখন আপনি অপারেশন করবেন আগামীকালকে, আগের দিন প্রি অপারেটিভ অর্ডারে লিখে দিলেন যে হেয়ার শেভ করে রাখতে হবে রাইট থাই অথবা ইঙ্গুনাল রিজনে, খুব একটা গুড না। কারণ যে কোনো হেয়ার শেভিং করার সময় সেখানে মাইনর ট্রমা হয় এবং সেখানকার কমেন্সাল ব্যাকটেরিয়াগুলো সেখানে ঢোকার সুযোগ পেয়ে যায়। এই জন্য বলা হয় হেয়ার শেভিং কখন করবেন, বলা হয় যে অপারেশন থিয়েটারে পেশেন্টকে অপারেশন টেবিলে ওঠানোর পরে অ্যান্টিবায়োটিকের একটা ডোজ দেওয়ার পরে হেয়ার শেভ করতে বলা হয়। এবং আরও বলা হয় সরাসরি স্কিনে স্ক্র্যাচিং না করে হেয়ারগুলো ক্লিপিং করে একটা রিমুভার দিয়ে কেটে ফেলতে বলা হয়, যেন স্কিন ব্রিজ না হয়। ইনট্যাক্ট স্কিন ইজ এ ব্যারিয়ার, বাট যখন এটা ব্রিজ হয়ে যাবে তখন কিন্তু এই ব্যারিয়ারটা লস্ট হয়ে যাবে। এই জন্য হেয়ার শেভিং খুব ইম্পর্টেন্ট। স্কিন অ্যান্টিসেপসিস WHO রিকগনাইজড একটা টেকনিক রয়েছে, সেটা আমরা জানি ক্লোরহেক্সিডিন অ্যালকোহল বেসড, এটা দিয়ে স্কিন অ্যান্টিসেপসিস করতে পারবে। ড্রাপিংয়ের এক একটা জায়গায় একরকম নিয়ম, এই বিষয়গুলো খুব সুন্দর করে পড়বেন, পড়তেও ভালো লাগবে, পরীক্ষার জন্য হেল্প হবে। তাহলে পেজ নম্বর 96 এ প্রিপারেশন অফ দ্য সার্জিক্যাল সাইট, এর মধ্যে দেখেন রিমুভাল অফ দ্য মেটাল অ্যান্ড আদার ফরেন বডি,
ডায়াথামি বার্ন হতে পারে। হেয়ার রিমুভাল ফ্রম দ্য সার্জিক্যাল সাইড, টাইমিং অফ দ্য হেয়ার রিমুভাল পড়ে নেবেন। মেথড অফ হেয়ার রিমুভাল 97 নম্বর পেজে আছে পড়বেন। স্কিন অ্যান্টিসেপসিস পড়বেন। ড্রাপিং কি কাজ করে, কিভাবে হেল্প করে, এগুলো পড়বেন, এখানে রয়েছে পেজ নম্বর 97 এ সামারি বক্স রয়েছে, সেখানে সেলিয়েন্ট ফিচার্স ইন প্রিপারিং দ্য অপারেটিভ এরিয়া, খুব সংক্ষেপে এই কথাগুলো লেখা রয়েছে, পড়ে ফেলবেন। সার্জিক্যাল এক্সপোজার অ্যান্ড উন্ড অ্যাপ্রক্সিমেশন বলে একটা কথা রয়েছে। সার্জিক্যাল এক্সপোজার অ্যান্ড উন্ড অ্যাপ্রক্সিমেশন, তাহলে এক্সপোজার কিভাবে করবেন, অ্যাপ্রক্সিমেশন কিভাবে করবেন। স্কিন ইনসিশন খুব ইম্পর্টেন্ট। স্কিন ইনসিশন অনেক সার্জন দেখবেন বিভেল করে দেয়, কারণ এই হচ্ছে স্কিন লেয়ার, সে ব্লেড এরকম কাজ করে দেয়। যখন বিভেল করবেন তখন এক সাইডে টিস্যু ড্যামেজ বেশি হবে, এক সাইডে দেখা যাবে খুব হালকা, অর্থাৎ এক সাইডে থিন ফ্ল্যাপ হবে, এক সাইড ডিপ হবে। থিন ফ্ল্যাপে ভাস্কুলারিটি কমে যাবে, দেয়ার ইজ চান্স অফ নেক্রোসিস, মার্জিনাল নেক্রোসিস। এই জন্য বলা হয় ইনসিশন অলওয়েজ ভার্টিক্যাল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে ইনসিশন। তবে ইনসিশন দেওয়ার ক্ষেত্রে আরও অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার স্কিন ইনসিশনের ক্ষেত্রে। এখানে দেখেন হোয়েন প্ল্যানিং এন্ড স্কিন ইনসিশন বলে একটা কথা রয়েছে। 3 ফ্যাক্টর এখানে মাথায় রাখতে হবে, সেই ফ্যাক্টরগুলো আমি ডিসকাস করবো। তার আগে উপরের প্যারাটা স্কিন ইনসিশনের পুরো প্যারাটা পড়বেন, পড়লে কিছু গুরুত্বপূর্ণ কথা পাবেন। 5 নম্বর লাইনে দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট নট টু ইনসাইজ দ্য স্কিন ইত্যাদি বলে দুটো লাইন রয়েছে, কথা ইম্পর্টেন্ট। আন্ডারকাট এজ বলে একটা কথা। তার 5 লাইন পরে দেখেন, স্কালপেল শুড অলওয়েজ বি ট্রান্সফার পাসড বাই এ কিডনি ডিশ, অলওয়েজ মাথায় রাখবেন। স্কালপেল সার্জিক্যাল ফিল্ডে স্কালপেলকে হাতে হাতে দেওয়া যাবে না, এটা কিডনি ডিশের মাধ্যমে ট্রান্সফার করতে হবে টু প্রিভেন্ট দ্য অ্যাক্সিডেন্টাল ইনজুরি। স্কিন টেনশন লাইন এবং কসমেসিস নিয়ে আরও কথা রয়েছে, সেগুলো আমি ডিসকাস করবো। তার আগে একটু পরের পেজে দেখেন, 98 নম্বর পেজে দেখেন স্কালপেল এরকম একটা ছবি দেওয়া রয়েছে, অনেকগুলো স্কালপেল। এর মধ্যে তার নিচে ছোট করে লেখা রয়েছে ফিগার নম্বর 77.7 কোন ব্লেড কোন কাজে লাগে। 11 নম্বর ব্লেড ফর আর্টারিটমি, স্মল সার্জিক্যাল প্রসিডিউরের জন্য দরকার 15 নম্বর ব্লেড, এরকম কিছু কথা রয়েছে। ব্লেডের নাম্বারগুলো মনে রাখবেন। এখন আমি ডিসকাস করবো স্কিন ইনসিশন লাইন পেজ নম্বর 97 এ স্কিন ইনসিশন দেওয়ার জন্য কয়েকটা পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে, সেগুলো আমি ডিসকাস করবো। যেমন দেখেন, একটা হচ্ছে ক্রিজ লাইন বলা হয় বা টেনশন লাইন অথবা লেন্সার্স লাইন বলা হয়। ধরুন একজন ভদ্রলোক, তার ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখেন এই ভদ্রলোকের এমন হলো যে কপালে একটা টিউমার রয়েছে। ধরুন এখানে একটা টিউমার রয়েছে, কপালের এই টিউমার আপনি অপারেশন করবেন। তাহলে এই টিউমার অপারেশন করার জন্য আপনি কি করতে পারেন, আপনি বলতে পারেন ইয়েস আমি এটা ভার্টিক্যাল ইনসিশন টিউমারটা কেটে ফেলে দেব। ইলেকট্রিক্যাল ইনসিশন দিলে এই বরাবর দিয়ে টিউমারটা কেটে ফেলে দিলেন, কাটার পর এটা সুন্দর করে সেলাই করে দিলেন, খুব কসমেটিক সেলাই দিলেন, এবং সেই সেলাইটা নাও দিস ওয়ান। কসমেটিক্যালি দিস ইজ নট গুড, দুটো কারণ। এরকম মিডলাইন একটা ভার্টিক্যাল স্কার চোখে এমনভাবে পড়বে, দেখে দাগটাই চোখে পড়বে বারবার। টিউমার যতটুকু দেখা যেত তার থেকে বেশি দাগ দেখা যাবে, কারণ সাইজ বেশি কাটছেন। আরেকটা প্রবলেম হবে, এখানে উন্ড হিলিংটা খুব গুড হবে না, প্রবলেমেটিক হবে। কেন হবে, কারণ দেখেন এই বরাবর ছিল কোলাজেন ফাইবার, এগুলো হচ্ছে আমার কোলাজেন ফাইবার। যেই বরাবর ভাঁজ পড়ে সেই বরাবর থেকে আমার কোলাজেন ফাইবার স্কিন ক্রিজ লাইন বরাবর থেকে কোলাজেন ফাইবার। এখন আপনি লম্বাভাবে কাট করছেন, মানে এই বরাবর আপনি কোলাজেন ফাইবারগুলোকে কাটছেন, স্প্লিট করেন, কেটে ফেলছেন। এখন এই কোলাজেন ফাইবারের দুই এন্ডগুলো যখন উন্ড হিলিং হবে তখন একটা এন্ড দেখা যাচ্ছে দিকে চলে আসলো, একটা দিকে চলে গেল, একটা এইভাবে গেল। there is disorganized collagen synthesis that may lead an hypertrophic scar। অপারেশন শেষ করছেন, ছোট একটা টিউমারের, এখন এর একটা বাজে স্কার, এরকম হতে পারে। তাহলে স্কিন টেনশন লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট হুইচ রিপ্রেজেন্টস দ্য ডার্মা কোলাজেন ফাইবার ওরিয়েন্টেশন। তাহলে সম্ভব হলে প্যারালাল টু দ্য স্কিন ক্রিজ লাইন ইনসিশন দিলে আপনার সার্জিক্যাল আউটকাম ভালো হবে। নাম্বার 1 পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, স্কিন টেনশন লাইন বরাবর ইনসিশন দিবেন, নট রাইট অ্যাঙ্গেল টু দ্য স্কিন টেনশন লাইন, এটা করা যাবে না। তারপরে আপনি হিপের উপর একটা ইনসিশন দেওয়া দরকার, থাই একটা ইনসিশন দেওয়া দরকার। আপনি যে একদম গ্রেটার টকেন্টার বরাবর একটা ইনসিশন দিয়ে দিলেন, অ্যান্ড গ্রেটার টকেন্টার তো বনি প্রমিনেন্স এরিয়া, তাহলে বনি প্রমিনেন্সের উপর যখন ইনসিশন দিলেন এরপর দেখবেন ওই জায়গায় সফট টিস্যু নাই বলে উন্ড হিলিং ভালো হচ্ছে না, দ্যাট ইজ ডাইসেন্স। তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য বনি প্রমিনেন্স আপনাকে ইনসিশন দিতে হবে। তাহলে ইনসিশন কখনোই সরাসরি বনি প্রমিনেন্সের উপর দেওয়া যাবে না। তাহলে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আপনি দেখছেন যে ফিমোরাল আর্টারি যে ফিমোরাল ট্রায়াঙ্গলের ভিতর দিয়ে, আর আপনি একদম ফিমোরাল ট্রায়াঙ্গলের ভিতরে ফিমোরাল আর্টারি বরাবর একটা ইনসিশন দিলেন, সাবকিউটেনাস লেভেলে সেখানে ফিমোরাল আর্টারি। তাহলে অ্যানাটমিক্যালি ইম্পর্টেন্ট এরিয়াতে আপনাকে খেয়াল রাখতে হবে, নিউরোভাস্কুলার স্ট্রাকচারের উপরে সরাসরি ইনসিশন দেওয়া যাবে না, বনি প্রমিনেন্স থেকে আপনাকে একটু দূরে ইনসিশন দিতে হবে। এবং ইনসিশন দেওয়ার সময় কখনোই কসমেটিক চিন্তা করে খুব ছোট ইনসিশন দেওয়া যাবে না যে টানা হিসা করে বের করতে হবে। এডিকুয়েট এক্সপোজারের জন্য যতটুকু দরকার হয় ততটুকু ইনসিশন দেবেন। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো খুব ভালো করে জানতে হবে। পেজ নম্বর 97 এই কথাগুলো লেখা রয়েছে, দেখেন স্কিন ইনসিশনের 1 নম্বর পয়েন্টে স্কিন টেনশন লাইন এন্ড কসমেসিস, পুরো কথাগুলো খুবই ভালো করে পড়বেন। এখানে দেখেন 5 নম্বর লাইনে RSTL রিল্যাক্স স্কিন টেনশন লাইন, এই বরাবর ইনসিশন দিতে হয়। এবং বডিতে এরকম একটা ছবি যদি আমি দেখেন, এখানে রিল্যাক্স স্কিন টেনশন লাইনগুলো কপালে একরকম, তার চিকি একরকম, লিপি একরকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, সেই ওরিয়েন্টেশন দেখে ইনসিশন দিতে হয়। এবং হোল বডির ওরিয়েন্টেশন বেইলাপসের আগের এডিশনে বইভাবে একটা ছবি দেওয়া ছিল, সেটা আপনাদের দেখাচ্ছি। এরপর আসেন পেজ নম্বর 98 দেখেন বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইনসিশন দেওয়া যায়, অ্যাবডোমেনের মধ্যে 11 ধরনের ইনসিশন দেওয়া যায়। এখানে অনেকগুলো ইনসিশন দেওয়া রয়েছে, ইনসিশনগুলো মনে রাখার চেষ্টা করবেন। 98 নম্বর পেজে দেখেন 2 নম্বর পয়েন্ট অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, 3 নম্বর অ্যাডিকুয়েট এক্সপোজার ইত্যাদি কথা বলা হয়েছে। তারপরে প্যারায় দেখেন অকেশনালি বলে একটা কথা রয়েছে, ওই প্যারাটা পড়বেন যে একটি ইলেকট্রিক্যাল ইনসিশন দিয়ে কোনটা লেশনকে ফেলাতে হলে তার ডায়ামিটার যা তার 3x পরিমাণ ইনসিশন দিতে হয়। তো মানে ব্যাপারটা এরকম,
এই যদি হয় একটা টিউমার, এই টিউমারটাকে আপনি সার্জারি করতে চাচ্ছেন, তাহলে আপনি কতটুকু ইনসিশন দেবেন? ধরে নিলাম দিস ইজ এক্স, তাহলে আপনাকে ইনসিশন দিতে হবে 3x। এই একটা এক্স নেবেন, এই একটা এক্স। এতটুকু পরিমাণ যদি আপনি ইনসিশন দেন, তাহলে কেবলমাত্র আপনি উইদাউট টেনশন কাজ অপারেশন করতে পারবেন। তার মানে এই পরিমাণ পর্যন্ত দেখেন, দিস ইজ দ্য 3x, x x অ্যান্ড x। ডায়ামিটার যা হবে তার 3 গুণ পরিমাণ, অর্থাৎ ডায়ামিটার এবং তার উভয় পাশে x x এমন পরিমাণ যদি আপনি ইনসিশন দেন, তাহলে আপনি উইদাউট টেনশন, উইদাউট ডেভেলপিং এনি ডগ ইয়ার, আপনি এটা সার্জারি কমপ্লিট করতে পারবেন। তাহলে 3x টাইম অফ দ্য ডায়ামিটার ইনসিশন লেন্থ হতে হবে। এই প্রসঙ্গে আপনাদের আরেকটা কথা বলি, আপনি যখন সুসার মেটাল যেটাকে ক্লোজ করবেন, সেলাই দিবেন, তাহলে সুতা কতটুকু সাইজ দেবেন? আপনার উন্ডের লেন্থ যা, তার অ্যাবাউট 4 টাইমস আপনাকে সুসার মেটাল নিতে হবে। যদি একটা উন্ডের সাইজ হয় 5 সেন্টিমিটার, তাহলে আপনাকে 20 সেন্টিমিটার লেন্থের একটা সুসার মেটাল নেওয়া লাগবে। তা না হলে স্টিচগুলো হবে এমন যে খুব টেনশন ক্লোজার হবে, যে খুব টানা হেঁচড়া করে আপনি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করতে হবে, তার আনরেভেলিং অফ দ্য সুসার নটিং এটা ডেভেলপ করতে পারে। এই জন্য অ্যাডিকুয়েট এক্সপোজার যেমন দরকার, তেমনই অ্যাডিকুয়েট লেন্থ অফ দ্য সুসার মেটাল ইজ ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখেন পেজ নম্বর 98-এ অকেশনাল বলে যে কথা, সেখানে 4 নম্বর লাইনে এলিপ্টিক্যাল ইনসিশন দিলে অ্যাটলিস্ট 3 টাইমস অ্যাজ লং অ্যাজ দ্য ওয়াইড অফ দ্য উন্ড এই দিতে হয়, এবং এখানে ডগের কারেকশনটা হয়ে যায়। পরের পৃষ্ঠে আসেন 99 নম্বর পেজ আসেন। 99 নম্বর পেজে আরো কিছু কথা রয়েছে, দেখেন সার্জিক্যাল অ্যাক্সেস বলে একটা কথা রয়েছে, একটু পড়ে নেবেন। সামারি বক্স 7.4 পড়বেন। এরপর ডান দিকে দেখেন ল্যাপ্রোস্কোপিক অ্যাক্সেস অ্যান্ড পোর্ট প্লেসমেন্ট বলে কথা রয়েছে। দুটো ফান্ডামেন্টাল টেকনিক রয়েছে, একটা হচ্ছে ওপেন টেকনিক যেটাকে বলে হ্যাসন্স প্রসিডিউর, আর একটা ক্লোজ টেকনিক সেটা হচ্ছে ভার্সাস নিডল। এগুলো খুব ডিটেলিং করে পড়ার দরকার নাই, আপনি একটু এগুলো সাধারণত এফসিপিএস পার্ট 2 রিলেটেড প্রিপারেশন, পার্ট 1 এর জন্য খুব গুরুত্বপূর্ণ না, একটু রিডিং করে নিতে পারেন। বিশেষ করে 102 নম্বর পেজে যদি আসেন, 102 নম্বর পেজে দেখেন যে ওপেন বা হ্যাসন্স টেকনিক ফর ল্যাপ্রোস্কোপিক সার্জারি। এখানে 9 নম্বর পয়েন্টে যে আপনি ইনসাপ্লেশন করা হয়, যে অ্যাবডোমিনাল সার্জারি করার সময়, ল্যাপ্রোস্কোপি করার সময় যে পেটটা যে ফুলানো হয়, কি দিয়ে ফুলানো হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে ফুলানো হয়। 9 নম্বর পয়েন্টে লেখা আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কতটুকু দেয় সেগুলো কথা একটু পড়ে নেবেন। এরপর আসেন পরের পৃষ্ঠায়, তারপরে দেখেন পেজ নম্বর 103 নম্বর পেজে বাম দিকে সামারি বক্স 7.5 একটু দেখে নেবেন। সামারি বক্স 7.5 উপরের দিকে 4 নম্বর পয়েন্ট বলে একটা কথা রয়েছে, হোয়ার পসিবল স্মলার ডায়ামিটার ট্রকার শুড বি ইউজ। তারপরে দেখেন 5 মিলিমিটার ডায়ামিটার যদি হয় সেখানে ক্লোজার ইত্যাদি কথাগুলো একটু দেখে নেবেন। 103 নম্বর পেজের ডান দিক থেকে আরেকটা নতুন এন্টিটি শুরু, সেটা হচ্ছে সুসার ম্যাটেরিয়াল। কোন ক্লোজ করবেন কি দিয়ে? সুসার ম্যাটেরিয়াল। তাহলে সুসার ম্যাটেরিয়াল সামারি বক্স 7.6 পড়বেন, যে সুসার ম্যাটেরিয়ালে কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তারপর দেখেন সামারি বক্স 7.7 পড়বেন, নিচের দিকে ক্যারেক্টারিস্টিক্স অফ সুসার ম্যাটেরিয়াল স্পেসিফিক 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট জানতে হবে। 1 নম্বর ফিজিক্যাল স্ট্রাকচার। সব সুসার ম্যাটেরিয়ালের স্ট্রাকচার কিন্তু একরকম না, দেখবেন মনোফিলামেন্ট পলিফিলামেন্ট দুরকম হয়। তাহলে মনোফিলামেন্ট একরকম হবে, দেখবেন মনোফিলামেন্টগুলো নটটা স্লিপ করে, এই জন্য মাল্টিপল থ্রো দিতে হয় টু হ্যাভ এ সিকিউর নট। বাট পলিফিলামেন্ট যেহেতু ফিলামেন্ট বেশি থাকে, 2টা নট দিলেই থ্রো করলেই নট সিকিউর হয়ে যায়। তাহলে সুবিধা অসুবিধা, মনোফিলামেন্টের সুবিধা হচ্ছে এখানে ইনফেকশনের রেট কম, কিন্তু পলিফিলামেন্ট সুসারের সমস্যা হচ্ছে এর ভাজে ভাজে যে ফিলামেন্টগুলো ভাজে ভাজে স্পেসটা, সেখানে ব্যাকটেরিয়া লস করতে পারে এবং সেখানে ইনফেকশনের রেট বেশি, এই জন্য সুসার অ্যাবসেস ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে পলিফিলামেন্টের চান্সটা বেশি। তাহলে ফিজিক্যাল স্ট্রাকচার ইম্পর্টেন্ট, মনোফিলামেন্ট পলিফিলামেন্ট। তারপরে পৃষ্ঠা 104 নম্বর পেজ আসেন স্ট্রেংথ। স্ট্রেংথ সব সুসার একরকম হবে না, যেটা আপনার অ্যাবজর্বেবল সুসার তার একরকম, নন অ্যাবজর্বেবল সুসার একরকম। প্রোলিনের ক্ষেত্রে বলা হয় লাইফ টাইম, মানে 100 অফ ইয়ার্স। মরার পরে বডিতে যদি প্রোলিন দেওয়া হয় ওটা খুঁজে পাওয়া যাবে, দেখা যাবে ডেড বডি শুকায় একদম মিশে গেছে মাটির সাথে, কিন্তু প্রোলিন সুতরাং আলাদা হয়ে আছে। তো এটার স্ট্রেংথ হচ্ছে লাইফ টাইম। 3 নম্বর পয়েন্টে দেখেন টেনসাইল বিহেভিয়ার। কিছু সুতা ইলাস্টিক হতে পারে, কিছু প্লাস্টিক হতে পারে, কিছু মেমোরি হতে পারে। মেমোরিটা কেমন? দেখবেন যে প্রোলিনের ফয়েল থেকে যখন সুতাটা বের করবেন, দেখবেন সেখানে এরকম কয়েল হয়েছে, ভাঁজ ভাঁজ হয়ে আছে, এটাকে বলা হয় মেমোরি। তার মানে যখন তাকে প্রোডাকশন হাউসে প্রোডাকশন করা হয়, তাকে একটা মেমোরি তৈরি করে দেওয়া হয়েছে, তুমি এরকম ফোল্ডেড থাকবা। যদি দেখেন প্রোলিন সুতা খুললেন, খোলার পরে এটা আর কয়েল হয়ে নাই, মানে ভাঁজ ভাঁজ হয়ে নাই, আপনারা ভাবছেন খুব খুশি হলাম, যেটা টানাটানি করে স্ট্রেচ করা লাগছে না। এটা খুশির কোনো কারণ নাই। মনে রাখবেন এটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পেছন থেকে পুরাই আনা রিইউজ করা সুসার ম্যাটেরিয়াল, যেটা নষ্ট হয়ে গেছে, এক্সপায়ার ডেটেড। যার মেমোরি নাই, যেই সুতা টানার আগেই সোজা হয়ে যায়, সেই সুতা আপনাকে ডেজার্ট আউটকাম দিবে না এবং সেই সুতা ইউজ করা যাবে না। তাহলে দ্যাট ইজ আ মেমোরি। তাহলে সুতার ক্ষেত্রে মেমোরি খুঁজে দেখতে হবে, মেমোরি ঠিক আছে কিনা। তারপর দেখেন অ্যাবজর্বেবিলিটি। সব সুতার অ্যাবজর্পশন রেট একরকম না, একেকটা একরকম হবে। বায়োলজিক্যাল যে বিহেভিয়ার, অর্থাৎ কিছু সুসার ম্যাটেরিয়াল যেটা প্রোটিওলাইসিসের মাধ্যমে ডিস্ট্রয় হয়, কিছু সুসার ম্যাটেরিয়াল আছে যেগুলো হাইড্রোলাইসিসের মাধ্যমে ডিস্ট্রয় হয়। এই জিনিসগুলো আমাদের একটু পড়তে হবে, এই পয়েন্টগুলো পড়ে নেবেন। এরপর দেখেন নিডল দিয়ে একটা কথা রয়েছে, এটি একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন্সের প্রশ্ন, যে আপনি টেনশন ফ্রি ক্লোজার করতে গেলে উন্ডে যে লেন্থ তার থেকে কতটুকু পরিমাণ সুতা নিতে হবে? 4 টাইমস সুতা নিতে হবে। এখানে দেখেন নিডলের 3টা পয়েন্ট আছে, শ্যাঙ্ক, বডি, পয়েন্ট। আর এই 104 নম্বর পেজে ডান দিকে দেখেন দ্বিতীয় প্যারায় রাউন্ড বডি নিডল যেটা ব্যবহার করা হয়, সেটা কিন্তু কাটিং করে যায় না, বরং স্পেয়ার করে দেয়, স্প্লিটিং করে দেয় টিস্যুকে। হাফ সার্কেল কারা ইউজ করে তার পরের প্যারায় রয়েছে, এবং তারও পরের প্যারায় রয়েছে হোয়েন চুজিং সুসার ম্যাটেরিয়াল, সেই এই কথা বলে 5টা পয়েন্ট রয়েছে, এগুলো একটু পড়বেন। এরপরে পৃষ্ঠায় দেখবেন কি জিনিস রয়েছে, এরকম একটা টেবিল দেওয়া রয়েছে, যার মধ্যে অসংখ্য সুসার ম্যাটেরিয়াল এবং তার বর্ণনা দেওয়া হয়েছে। এত বড় বর্ণনা পড়ে শেষ করা সম্ভব না, এবং এটা এক পৃষ্ঠে দিতে পারে নাই বলে ল্যান্ডস্কেপ ভিউ দিয়েছে বইয়ে, মানে বেরি ল্যাবস নিজেই ল্যান্ডস্কেপ ভিউ চলে গেছে। তো এটা আপনি কতটুকু পড়বেন আমি আপনাকে সংক্ষেপ করে দিই। যদি প্রপার্টিসের কথা বলি, কোন কোন প্রপার্টিস পড়বেন? বাম দিকে দেখেন প্রথমে আছে ফ্রিকোয়েন্ট, ফার্স্ট কলাম আছে ফ্রিকোয়েন্ট ইউজ, জানতে হবে কোন কোন সুতা আমি বলে দিচ্ছি, তার আগে দেখেন কি কি পড়তে হবে, ফ্রিকোয়েন্ট ইউজ পড়তে হবে। তারপর দেখেন টিস্যু রিয়াকশন, তারপরে টেনসাইল স্ট্রেংথ, তারপরে টাইপস,
কী বললাম? 4টা পয়েন্ট বললাম। একটা হচ্ছে ফ্রিকোয়েন্ট ইউজ, টিস্যু রিঅ্যাকশন, টেনসাইল স্ট্রেংথ, টাইপস। এই 4টা ইনফরমেশন পড়তে হবে। কার পড়বেন? সবার এতগুলো মনে রাখা সম্ভব না। তাহলে আপনি পড়বেন সিল্কের পড়বেন। যেহেতু সিল্ক একটা খুব ইম্পর্টেন্ট সোশ্যাল ম্যাটেরিয়াল, প্রিভিয়াসলি অনেক ইউজ করা হতো। এখনও এর অনেক ইউজ রয়েছে। বিশেষ করে ড্রেন ফিক্স করতে গেলেই সিল্ক নেওয়া হয়। কারণ দাম কম। এরপর দেখেন ডান দিকে, একদম ডান দিকে পলিপ্রোপাইলিন অর্থাৎ প্রোলিন, ইনফিনিটিভ স্টার। প্রোলিনের সবগুলো পয়েন্ট মনে রাখতে হবে, কারণ আমরা খুব ইউজ করি অপারেটিভ সাইডে। তারপর পৃষ্ঠে আসেন, তারপর পৃষ্ঠে দেখেন ক্যাটগাট। ক্যাটগাটের মধ্যে রয়েছে একটা প্লেইন ক্যাটগাট আর একটা ক্রোমিক ক্যাটগাট। অর্থাৎ 3 নম্বর কলামে যে ক্রোমিক ক্যাটগাট, এটা বেশি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। তারপর দেখেন পলিগ্ল্যাকটিন। পলিগ্ল্যাকটিন আমরা যে ভিক্রিল নামে সোশ্যাল মেটাল ইউজ করি, বেসিক্যালি দিস ইজ পলিগ্ল্যাকটিন। পলিগ্ল্যাকটিন খুব ভালো করে পড়তে হবে। এবং তারপর দেখেন পিডিএস। পিডিএস অবস্টেট্রিক্স এন্ড গাইনিতে পিডিএস খুব ইউজ করা হয়। এই পিডিএস সম্পর্কে জানতে হবে। তাহলে আমি আবারও বলছি, আপনি পড়বেন সিল্ক, পলিপ্রোপাইলিন, ক্যাটগাট, ক্রোমিক, ভিক্রিল, পিডিএস বা পলিডায়াক্সন, এগুলো অবশ্যই পড়বেন। পরের পৃষ্ঠায় আসেন, 107 নম্বর পেজ, সুসারিং টেকনিক। সুসারিং টেকনিক। সুসারিং টেকনিক খুব বেশি নাই। বেসিক সুসারিং টেকনিক ইজ 4: ইন্টারাপ্টেড সুসার, কন্টিনিউয়াস সুসার, ম্যাট্রেস সুসার, সাবকিউটিকুলার সুসার। পেজ নম্বর 107 এ দেখেন 4 ফ্রিকোয়েন্টলি ইউজ সুসারিং টেকনিক। ইন্টারাপ্টেড সুসার পড়ে নেবেন ভিতরে, কন্টিনিউয়াস সুসার। কন্টিনিউয়াস সুসারের একদম লাস্টের দিকে দেখেন, অর্থাৎ 3 নম্বর পয়েন্টের আগের লাইনটা, ম্যাট্রেস সুসার আগের লাইনে দেখেন শেষে অ্যাবারডিন নট বলে একটা কথা হয়েছে। সাধারণত মিড লাইন রেক্টাস ক্লোজারের শেষে, কন্টিনিউয়াস সুসারের শেষে অ্যাবারডিন নট দেওয়া হয়। যারা জেনারেল সার্জারিতে ট্রেনিং করেছেন, কাজ করেছেন, দেখবেন অ্যাবারডিন নট দেওয়া হয়। তারপর ম্যাট্রেস সুসার দুই রকম হতে পারে, ভার্টিক্যাল ম্যাট্রেস আর হরিজন্টাল ম্যাট্রেস। তারপর দেখেন সাবকিউটিকুলার সুসারিং ফর কসমেটিক অ্যাপিয়ারেন্সের জন্য দেওয়া হয়। পরের পৃষ্ঠায় আসেন, নটিং টেকনিক বলে একটা কথা রয়েছে। নটিং টেকনিকের অনেকগুলো পয়েন্ট রয়েছে, টোটাল 10টা 11টা পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলো একটু পড়বেন, পড়লে কিছু কথা জানতে পারবেন। যেমন যখন নট দেবো, এটা খুব লুজ করা যাবে না, আবার অনেক টাইট করা যাবে না, তবে ফার্মলি টাইট করতে হবে। ছোট ছোট নট দিতে পারলে ভালো, বড় নট না দিয়ে। এবং স্কোয়ার নট দিতে পারলে ভালো, অর্থাৎ রিফ নট যেভাবে আমরা দিই। এত ছোট করে সুতা কাটা যাবে না যে পরে এটা খুলে যায়। তাহলে এই যে টেলটা রেখে দিবেন, সেটা যেন এডিকোট অ্যামাউন্টে হয়, আবার বড় রাখা যাবে না যেন আরেকটার মধ্যে ঢুকে চলে যায়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পেজ নম্বর 109 দেখেন, 109 নম্বর পেজে আরও কিছু কথা রয়েছে, যে অ্যাবডোমিনাল ওয়াল ক্লোজারের ক্ষেত্রে কিছু কম্পারেটিভ স্টাডি করে তারা কিছু তথ্য এনেছে, যেমন লেয়ার্ড ভার্সেস মাস ক্লোজার অফ দ্য অ্যাবডোমেন, কন্টিনিউয়াস ভার্সেস ইন্টারাপ্টেড সুসার, এরকম যে কথাগুলো রয়েছে, এই কম্পারিজনগুলো একটু পড়লে আপনার কিছু জ্ঞান বাড়বে এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি আরও কনফিডেন্ট হবেন। 109 নম্বর পেজে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে অল্টারনেটিভ টু সুসার ম্যাটেরিয়াল। অল্টারনেটিভ টু সুসার ম্যাটেরিয়াল কী কী রয়েছে? অ্যাডহেসিভ টেপ দিতে পারেন, টিস্যু গ্লু দিতে পারেন, স্ট্যাপল দিতে পারেন। শুধু নামগুলো জানলেই হবে, ডিটেলিং করে পড়ার কোনো দরকার নেই। এরপর দেখেন রিমুভাল অফ স্কিন স্ট্যাপলার ও সুসার, একটু পরে নিন। সাধারণত ফেসে 3 to 5 ডেজে সুসার রিমুভ করা যায়। 110 নম্বর পেজে আসেন, 110 নম্বর পেজে নতুন সংযোজন, হেমোস্ট্যাটিক টেকনিক, পার অপারেটিভলি হেমোস্ট্যাটিক টেকনিক। এটা সামারি বক্স দেওয়া রয়েছে 7.8, খুবই ভালো করে পড়বেন। এই সেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেক। মেকানিক্যাল কিস টেকনিক, থার্মাল টেকনিক অ্যান্ড কেমিক্যাল অর টপিক্যাল হেমোস্ট্যাটিক এজেন্ট, এগুলোর মাধ্যমে হেমোস্ট্যাসিস করা হয়। সামারি বক্সটা ভালো করে পড়বেন। এরপর আসেন ডায়াথার্মি। এই ডায়াথার্মি সম্পর্কে আমাদের বিশদভাবে জানতে হবে। তাহলে আমরা ডায়াথার্মিকে খুব এমফেসিস দিয়ে পড়বো, কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই ডায়াথার্মির কোনো বিকল্প নাই। অথচ এই ডায়াথার্মি সম্পর্কে আমাদের নলেজ খুবই কম। দেখবেন এই বিশ্বব্রহ্মাণ্ডে কিছু রিভলিউশনারি আবিষ্কার রয়েছে। সব আবিষ্কার কিন্তু রিভলিউশনারি না। যেমন যদি আপনি চিন্তা করেন যে প্রাচীন যুগের সাথে মধ্যযুগের যে একটা পরিবর্তন, রিভলিউশনটা কী দিয়ে হয়েছিল? চাকার মাধ্যমে। একসময় মানুষ নিজে পিঠে করে বা কোনো একটা জন্তু জানোয়ার দিয়ে পণ্য পরিবহন করতো। কিন্তু যখন চাকার আবিষ্কার করা হলো, তারপর তো মনে করেন সব কিছু চেঞ্জ হয়ে গেল। যানবাহন শুরু হয়ে গেল। বিমান চালাবেন, সেটাও চাকা লাগে। ল্যান্ডিং করার জন্য চাকা লাগে। তো চাকার আবিষ্কার ছিল একটা রিভলিউশনারি আবিষ্কার। আরেকটা রিভলিউশনারি আবিষ্কার পৃথিবীতে, সেটা কিন্তু বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। বিশাল একটা কর্মযজ্ঞের ব্যাপার। ইলেকট্রিসিটি ছাড়া পৃথিবীর এত মহা কর্মযজ্ঞ সব থেমে যাবে কিন্তু। মেডিকেল সায়েন্সে কিছু রিভলিউশনারি আবিষ্কার রয়েছে। তাদের মধ্যে একটা অ্যানেস্থেশিয়া। একটা সময় সার্জারি হতো এরকম যে মাথার উপরে বাড়ি দিল, জ্ঞান হারিয়ে ফেললাম। তারপরে অনেকক্ষণ ধরে যা অপারেশন হওয়ার হলো। তারপরে এবার সবাই আল্লাহ করতো যে কখন জ্ঞান ফিরে। কারো জ্ঞান ফিরতো, কারো ফিরতো না। যার ফিরতো না সে সরাসরি পার্টিকেল আপর চলে যেত। তো এই ছিল একটা সময় সার্জারি, সেটা বহু আগের। কিন্তু যখন অ্যানেস্থেশিয়া আবিষ্কার করা হলো, তখন এখানে সার্জিক্যাল ফিল্ডে একটা রিভলিউশন চলে আসলো। ইভেন আজ থেকে প্রায় 20-25 বছর আগের কথা যদি দেখেন, তখন অ্যানেস্থেশিয়া এত ডেভেলপ ছিল না। তখন অপারেশন করার পরে সার্জন ওটি থেকে বেরিয়ে বলতো অপারেশন সাকসেসফুল। কিন্তু পেশেন্টের জ্ঞান ফিরবে কখন কেউ জানে না। কারো 2 দিন বা কারো 3 দিন পর জ্ঞান ফিরতো। বাট এখন অ্যানেস্থেশিয়া টু মাচ স্মার্ট। একদম অপারেশন শেষ, রোগী উঠে কথা বলবে, তারপরে সার্জন বেরোবে। এবং রিজিওনাল ব্লক অ্যানেস্থেশিয়া আরও পারফেক্টলি আপনাকে হেল্প করে। সার্জিক্যাল ফিল্ডে একটা রিভলিউশন হচ্ছে ডায়াথার্মি। যেই যুগে ডায়াথার্মি ছিল না, চিন্তা করেন তখন প্রত্যেকটা ভেসেল এরকম লাইগেট করতে করতে অপারেশন করতে হতো। কত মাইনর ভেসেলকে লাইগেট করার জন্য বড় বড় স্ট্রাকচারকে ধরে আটকে রাখতে হতো। এবং তখন সার্জারি কিন্তু ফাস্ট করা যেত না। এবং খুব কমপ্লিকেটেড সার্জারিগুলো, সফিস্টিকেটেড সার্জারিগুলো করা যেত না। যেমন প্লাস্টিক সার্জারি, ছোট ছোট কাজগুলো করার জন্য কতবার আপনি লাইগেট করবেন, আলটিমেটলি ফিল্ড নষ্ট হয়ে যাবে, সার্জারি করা যেত না। এই জন্য সেই সময় কিন্তু এগুলো এত অ্যাডভান্স সার্জারিগুলো করা সম্ভব ছিল না। বাট এই ডায়াথার্মি আবিষ্কারের পর থেকে অনেক কিছু সহজ হয়ে গেছে। কিন্তু এই ডায়াথার্মি সম্পর্কে আমাদের প্র্যাকটিক্যালি সবচেয়ে কম জ্ঞান। ডায়াথার্মি ইউজের ফল্টি টেকনিকের কারণে অনেক পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে আসে আমাদের ডিপার্টমেন্টে। সো ডায়াথার্মি সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে আজকে আপনাদের আমি ডায়াথার্মি সম্পর্কে একদম প্র্যাকটিক্যাল আইডিয়া দেবো। তার আগে একদম সহজ করে যদি বলি, ডায়াথার্মি জিনিসটা কি জানেন? ইটস নাথিং বাট দ্য কারেন্ট শক। কারেন্ট শক কেমন? কারেন্টে টাচ লাগলো, কারেন্টে টাচ লাগলে কি হয়? ওই আমার বডিতে যখন কারেন্ট ট্রান্সমিট হয়, যদি এক্সিট পয়েন্ট হয় কারেন্ট বেরিয়ে চলে যায়। দেখবেন যে আপনি যদি শুকনো একটা টুলের উপর দাঁড়ায় কারেন্টের তারে হাত দেন, তাহলে কিন্তু সমস্যা হয় না। কেন হয় না? আপনার বডি তখন সার্কিট হয় না।
যদি ভেজা টুলের উপরে অথবা ফ্লোরে দাঁড়াই করেন তাহলে আপনি কারেন্ট শক খাবেন, কারণ বডি সার্কিট হবে। তো ডায়াথার্মি ইজ জাস্ট লাইক দিস, একটা এন্ট্রি পয়েন্ট অফ দ্য কারেন্ট থাকবে, বডি সার্কিট হবে, একটা এক্সিট পয়েন্টে কারেন্ট বেরিয়ে চলে যাবে। ইট ইজ ডায়াথার্মি। তাহলে ডায়াথার্মিতে নাথিং বাট দ্য পাসিং অফ কারেন্ট, যেখানে যত বেশি কারেন্ট দাঁড়াবে, হোল্ড করবে, রেজিস্ট্যান্ট ফিল করবে, সেখানে তত বেশি হিট প্রোডাকশন হবে। তাহলে ডায়াথার্মিতে যে কাজগুলো করা হয় সেগুলো আমি আপনাদের ডিসকাস করবো। আরও সহজ করে যদি বলি, দেখবেন যে ফরেন্সিক মেডিসিনে পড়েছিলেন থার্ড ইয়ারে, যে বুলেট ইঞ্জুরি যখন হয়, বুলেটের যে এন্ট্রি পয়েন্ট ভেরি স্মল পয়েন্ট বাট ভেরি ডিপ পয়েন্ট, ডিপ ইঞ্জুরি হয়। আর যেটা এক্সিট পয়েন্ট অনেক বড় একটা উন্ড ক্রিয়েট করে বেরিয়ে চলে যায়, সেটা কিন্তু ডিপ না, লেস ডিপ কিন্তু লার্জার উন্ড। আর স্মল উন্ড, ডিপার উন্ড এন্ট্রি পয়েন্ট, লার্জার অ্যান্ড লেস ডিপার সেটা হচ্ছে এক্সিট পয়েন্ট। কারেন্টের একদম এই সেম ধর্ম। কারেন্ট যেদিক দিয়ে ঢুকে সেই জায়গাতে একটা ডিপ উন্ড ক্রিয়েট করে, যেদিক দিয়ে বের হয় লার্জ একটা এরিয়া দিয়ে বের হয়, রিলেটিভলি লেস ডিপ উন্ড ক্রিয়েট করে। সেম ঘটনা ঘটবে কারেন্টের ক্ষেত্রে। এখন কারেন্টের ক্ষেত্রে কী কী হচ্ছে দেখেন, তাহলে আমরা এখন দেখবো ডায়াথার্মি কীভাবে কাজ করে। আমার সাথে দেখেন, ডায়াথার্মি যদি ইফেক্ট বলি, ডায়াথার্মি কী করে, কোয়াগুলেশন করে। ওখানে যদি হিট প্রোডাকশন হচ্ছে, সো প্রোটিন ডিন্যাচুরেশন হয়, কোয়াগুলেশন হতে পারে। ডিহাইড্রেশন এন্ড প্রোটিন ডিন্যাচুরেশনের মাধ্যমে কোয়াগুলেশন ইফেক্ট দিতে পারে। কাটিং ইফেক্ট কীভাবে দেয়, যদি হিট আর লেভেল বেশি হয়, হিট স্টিম তৈরি করে, স্টিম তৈরির ফলে ওই জায়গাতে টিস্যু কাটিং হয়ে যায়, ফালগারেশন বলে একটা টার্ম রয়েছে, এগুলো হতে পারে। তাহলে আমরা এখন ডিসকাস করবো ডায়াথার্মি কীভাবে কাজ করে এই বিষয় নিয়ে। ডায়াথার্মি দুই রকম, একটা হচ্ছে মনোপোলার ডায়াথার্মি, একটা হচ্ছে বাইপোলার ডায়াথার্মি। এই কনসেপশনগুলো পরে ডিসকাস করে আগে আপনি ডায়াথার্মি কনসেপশনটা ক্লিয়ার করেন, ডায়াথার্মি কীভাবে কাজ করে। দিস ইজ এ অপারেশন টেবিল, যার উপর একজন ভদ্রলোক শুয়ে আছে। ধরুন এইটা একজন ভদ্রলোক, এই ভদ্রলোক শুয়ে আছেন অপারেশন থিয়েটারে, অপারেশন টেবিলের উপরে। তার উপরে আপনি এখন সার্জারি করবেন উইথ দ্য হেল্প অফ ডায়াথার্মি। তাহলে প্রথমে আপনার একটা ডায়াথার্মি ইউনিট লাগবে, যেখান থেকে কারেন্ট প্রোডাকশন হবে। দিস ইজ দ্য ডায়াথার্মি ইউনিট, যেখান থেকে কারেন্ট প্রোডাকশন হবে। তাহলে দেখেন কারেন্ট প্রোডাকশন হয়ে দিস কারেন্ট এভাবে চলে গেল, কারেন্ট এই পদ্ধতি চলে গেল, যাওয়ার পরে ঠিক এই জায়গাতে যে আপনি টাচ করলেন একটা পোল দিয়ে, এবং এখানে হাই কনসেন্ট্রেশন অফ কারেন্ট, হাই কনসেন্ট্রেশন অফ কারেন্ট, প্রচুর হিট প্রোডাকশন হবে। ওই জায়গায় কাটিং হবে, কোগুলেশন হবে, ফালগারেশন হবে, ব্লেন্ডারাইজেশন সব হবে। এরপরে কারেন্ট তো বেরোনো লাগবে, বেরোনোর জন্য আপনি একটা রিসিভার দিয়ে দিলেন, বলেন দের ইজ দ্য রিসিভার, এটা একটা ফুট প্লেট দিয়ে দিলেন। এই ফুট প্লেটের মাধ্যমে আপনি এই কারেন্টটাকে ধরে নিলেন। তাহলে যেই কারেন্ট আপনার বডিতে ঢুকলে কারেন্টটাকে আপনি ধরে নিলেন। ধরার পর এখন এই ফুট প্লেটটা চলে আসলো এখানে। তাহলে কারেন্টের একটা এন্ট্রি পয়েন্ট, বডিতে এন্ট্রি পয়েন্ট ফ্রম দ্য সোর্স অফ দ্য পাওয়ার, এখান থেকে এসে ঢুকলো। এই জায়গাতে হিট প্রোডাকশন হলো, টিস্যু কাটিং, কোগুলেশন, ফালগারেশন হলো। সেই কারেন্ট বডিতে পাস করে রিসিভারের মাধ্যমে রিসিভ হয়ে আবার চলে গেল মেশিনের মধ্যে। তাহলে দেখেন এখানে সার্জনের হাতের মধ্যে পোল কয়টা, একটা। দিস পোল ইজ উইদিন দ্য হ্যান্ড অফ দ্য সার্জন, দিস ইজ কল্ড দ্য মনোপোলার ডায়াথার্মি। যেখানে সার্জনের হাতের মধ্যে একটা পোল থাকবে, সেটাতে কাজ করে বলে মনোপোলার ডায়াথার্মি। খুবই চমৎকার একটা ডায়াথার্মি অ্যাকশন, এখানে কাটিং, কোগুলেশন, ফালগারেশন সব হয়। কিন্তু প্রবলেম আছে। প্রবলেম কি দেখেন, এই পেশেন্টের হোল বডি নাও সার্কিট। এখন যদি এমন হয় এই পেশেন্ট একটা পেসমেকার দেওয়া রয়েছে, হার্টের মধ্যে একটা পেসমেকার দেওয়া আছে, কারেন্ট যখন বডি দিয়ে যাবে, যাওয়ার সময় কারেন্ট মনে হলো যে না একটু পেসমেকারকে খুঁচা দিয়ে যায়, এখানে একটু খুঁচা দিয়ে দিতে চলে গেল। কারণ পেসমেকারে খুঁচা মানে কি কার্ডিয়াক অ্যারিথমি হবে, কার্ডিয়াক অ্যারিথমি পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট চলে গেল, মরে গেল। তাহলে পেসমেকার দেওয়া পেশেন্টের ক্ষেত্রে মনোপোলার ডায়াথার্মি ইউজ করা খুব একটা সেফ মনে হলো না, প্রবলেম। তাহলে আপনি বলেন ঠিক আছে, যার হার্টের পেসমেকার এইসব রোগীর আমি কোনো অপারেশন করি না, ডায়াথার্মি অপারেশন করি না, করবো না, বাদ দিলেন। আচ্ছা আপনি বলেন ঠিক আছে আমি প্লাস্টিক সার্জারি করবো। প্লাস্টিক সার্জারি করার সময় যেটা হয়, ধরুন আপনি একটা ফ্ল্যাপ রেজ করবেন, এটা একটা ফ্ল্যাপ সার্জারির মধ্যে, এবং তার ভাস্কুলার পেডিকেল এই। এখন আপনি যখন সার্জারি করছেন, দেখেন আমরা যখন ডিসেকশন করি, সার্জারি ডিসেকশনটা এভাবে করা হয়, এইভাবে ডিসেকশন করতে করতে আসছেন। ঠিক এখানে এসে যখন আপনি ডায়াথার্মে টাচ করলেন, এই কারেন্ট তখন পাস করবে কোন দিক দিয়ে, পেডিকেলের ভিতরে পাস করবে। দেখা যাবে যে এই ন্যারো পেডিকেলটা তখন কোগুলেশন হয়ে যায়। আপনি খুব সুন্দর করে একটা ফ্ল্যাপ উঠাই ফেলেছেন, সার্জারি করেছেন, করার পর দেখছেন ফ্ল্যাপ লস। কেন? তার একদম কাছে হাই হিট প্রোডাকশন হয়, দ্যার ইজ এ কোগুলেশন অফ দ্য ভেসেল হুইচ এন্টারিং থ্রু দ্য রুট অফ দ্য ফ্ল্যাপ অর পেডিকেল অফ দ্য ফ্ল্যাপ বা বেজ অফ দ্য ফ্ল্যাপ, তাহলে ফ্ল্যাপ লস। আপনি বলেন ঠিক আছে ভাই আমি প্লাস্টিক সার্জারি করবো না, আমার ডায়াথার্ম ইউজ করার দরকার নেই। আচ্ছা যেই সার্জারি না করলে আপনি কোনো সার্জারি না, জীবনে সার্জারি আপনাকে করতেই হবে, সেটা কি বলেন তো? সার্কামসিশন, এটা আপনাকে করতেই হবে। আপনি সার্কামসিশন করতে গেছেন, সার্কামসিশন বাচ্চা না করলে হবে না, সার্কামসিশন করতে গেছেন, করতে যে আপনি বলেন ঠিক আছে আমি একটা ডায়াথার্ম ইউজ করলাম, এখানে আপনি ইউজ করছেন ডায়াথার্ম, মনোপোলার ডায়াথার্মি। এই কারেন্ট কোন দিকে যাবে? এই কারেন্ট যাবে রুট অফ দ্য পেনিস দিয়ে, ঠিক এই বরাবর দিয়ে কারেন্ট যাবে, পাস করবে, যেহেতু বডি সার্কিট। অপারেশন করছেন চমৎকার, 2 দিন পরে দেখলেন পেনিস খুলে পড়ে গেছে, এখান থেকে পেনিস নাই। কারণ কি রুট অফ দ্য পেনিস দিয়ে, রুট অফ দ্য পেনিস যখন কারেন্ট গেছে, পেনিস কোগুলেশন হয়ে গেছে, পেনিস খুলে পড়ে গেছে, হলো মহাবিপদ। তাহলে মনোপোলার ডায়াথার্মি হ্যাজ সাম লিমিটেশন, পেসমেকার আছে ব্যবহার করতে পারছেন না, ফ্ল্যাপের বেজে ব্যবহার করতে পারছেন না, পেনিসে আপনি যখন সার্জারি করবেন সার্কামসিশন করতে পারছেন না। এই কন্ডিশনগুলোকে বলা হয় চ্যানেলিং ইফেক্ট। একটা ন্যারো চ্যানেল দিয়ে কারেন্ট যাওয়ার সময় সেই জায়গাতে কোগুলেশন করে দিচ্ছি, বলে চ্যানেলিং ইফেক্ট। এই প্রবলেমের কারণে মনোপোলার ডায়াথার্মি খুবই চমৎকার ডায়াথার্মি, বাট হ্যাজ সাম লিমিটেশন। এই জন্য মনোপোলার ডায়াথার্মি ইউনিভার্সাল না, সব কাজ ইউজ করতে পারবেন না।
তাহলে এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য আবিষ্কার করা হলো এমন এক ডায়াথার্মি সিস্টেম, যে ডায়াথার্মি সিস্টেমে হোল বডি সার্কিট হবে না, অর্থাৎ কারেন্ট বডির ভিতর দিয়ে পাস করবে না। তাহলে সেটাকে বলা হচ্ছে বাইপোলার ডায়াথার্মি। তাহলে বাইপোলার ডায়াথার্মি কি এখন আমরা দেখব। বাইপোলার ডায়াথার্মিতে আমরা প্রথমে বলেছিলাম পেশেন্টের ফুট প্লেট থাকবে বলেছিলাম, যে ফুট প্লেট দিয়ে কারেন্ট পাস হবে, অর্থাৎ রিসিভার বলেছিলাম। বাইপোলার ডায়াথার্মিতে এরকম কোনো রিসিভার থাকবে না, অর্থাৎ বডিকে আমি সার্কিট হিসেবে ইউজ করছি না। তাহলে যেই ফুট প্লেটটা পাই দিয়েছিলাম সেই ফুট প্লেট এখন পাই দেবো না, হাতের মধ্যে দিয়ে দেবো। কিভাবে দেবো দেখেন। এখন দেখেন সার্জনের হাতের মধ্যে এখন দুইটা পোল, টু পোল। ফুট প্লেট যেটা ছিল এক সময় সেটা এখন হাতের মধ্যে নিয়ে চলে আসছে। কারণ সার্জনের হাতের মধ্যে দুইটা পোল, এখন এই দুই পোল থাকার কারণে নাম হচ্ছে বাইপোলার ডায়াথার্মি। এবং এর সুবিধা হচ্ছে এই দুইটা পোলের মধ্যে যে পরিমাণ টিস্যু ধরা পড়বে শুধুমাত্র এই টিস্যুটুকু ডায়াথার্মি হবে, আর কোনো টিস্যু ডায়াথার্মি হবে না। তার পেসমেকার থাকলে সমস্যা না, তার অন্য কিছু থাকলে সমস্যা না। সো শুধুমাত্র এই দুইটা পোলের মাঝখানে যে টিস্যুটুকু ধরা পড়বে সেটুকুই ডায়াথার্মি হবে। দিস ইজ কল্ড বাইপোলার ডায়াথার্মি, যেখানে সার্জনের হাতের মধ্যে সব কন্ট্রোল। কিন্তু এটা প্রবলেম আছে। প্রবলেম কি? এটাতে বেশি কিছু করা যায় না, কাটিং করা যায় না, শুধুমাত্র কোগুলেশন করা যায়। আরেকটা প্রবলেম আছে। আমরা কি করি? একটা ব্লিডিং ভেসেল ফরসেপস দিয়ে ধরি এভাবে, ধরেন এটা ব্লিডিং ভেসেল ফরসেপস দিয়ে ধরলাম, ধরার পরে এই ফরসেপসের গায়ে ডায়াথার্মি টাচ করলে তো ডায়াথার্মি হয়ে যায়, অথবা এটা আর্টারি দিয়ে ধরলাম, ধরার পরে ওটার গায়ে আমরা ডায়াথার্মি টাচ করি মনোপোলারের ক্ষেত্রে। বাইপোলারের ক্ষেত্রে টাচ করে কোনো লাভ হবে না, কারণ বাইপোলারের এই দুইটা লিম্ফ বা পিন যেটা, এই দুই পিনের মধ্যে যা ধরা পড়বে তাই, এর বাইরে কোনো কিছু ডায়াথার্মি হবে না। সো বাইপোলার ডায়াথার্মি হ্যাজ সাম লিমিটেশন। এটা কাটিং করা যাচ্ছে না, এটা দিয়ে হেমোস্ট্যাটিক ফোর্সেস দিয়ে ভেসেল ধরে সেখানে ডায়াথার্মি করা যাচ্ছে না। তো বাইপোলার ডায়াথার্মি ইজ এক্সেলেন্ট অল্টারনেটিভ টু মনোপোলার ডায়াথার্মি ইন সাম লিমিটেড কেস, বাট ইট ইজ নট অ্যাবসোলুট রিপ্লেসমেন্ট অফ মনোপোলার ডায়াথার্মি। তাহলে এখন আমরা দেখব বাইপোলার এবং মনোপোলার ডায়াথার্মি কিভাবে কাজ করে। তাহলে মনোপোলার, বাইপোলার দুই ধরনের টাইপ রয়েছে। এই টুল আমরা অলরেডি পেয়েছি। মনোপোলার ডায়াথার্মির ক্ষেত্রে দুটো পোল থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোড যেটা সার্জনের হাতের মধ্যে থাকে, আর একটা হচ্ছে প্যাসিভ ইলেকট্রোড যেটা হচ্ছে পাই থাকে। তাহলে এই ছবিতে আমরা দেখি, দেখেন এটা ডায়াথার্মি ইউনিট থেকে কারেন্ট পাস করে গেল, দেখেন দিস ইজ দ্য অ্যাক্টিভ পোল উইদিন দ্য সার্জনস হ্যান্ড। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ পোল। এই কারেন্ট এখানে কনসেন্ট্রেটেড হলো, সেখানে হিট প্রোডাকশন হলো, ডায়াথার্মির ডিজায়ার্ড ইফেক্ট এক্সিকিউশন হলো। তারপর বডি এখন সার্কিট হিসেবে কাজ করে। ফুট প্লেট দেওয়া রয়েছে, এই ফুট প্লেটের মাধ্যমে আবার দেখেন সেখানে ব্ল্যাক কালারটা ফুট প্লেট দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুট প্লেটের মাধ্যমে ধরে নেওয়া হচ্ছে কারেন্টকে। এই ফুট প্লেট থেকে কারেন্টগুলো তখন আবার ডায়াথার্মি ইউনিটে ফেরত আসবে। সো দিস ইজ কল্ড মনোপোলার ডায়াথার্মি, যেখানে সার্জনের হাতের মধ্যে একটা আর পায়ের সাথে আরেকটা পোল, যেহেতু হাতের মধ্যে একটা পোল, ইট ইজ কল্ড মনোপোলার ডায়াথার্মি। সো মনোপোলার ডায়াথার্মিতে কারেন্ট পাসেস থ্রু দ্য অ্যাক্টিভ পোল, স্মল এরিয়াতে কারেন্ট হিট প্রোডাকশন করে এবং এটা বের হয় ইনডিফারেন্ট ইলেকট্রোড বা প্যাসিভ পোলের মাধ্যমে, যেখানে পাওয়ার কনসেন্ট্রেশন কম থাকবে। অ্যাক্টিভ পোলে কনসেন্ট্রেটেড পাওয়ারের কারণে হিট প্রোডাকশন হয়, কাটিং, কোগুলেশন, ফালগারেশন সব হয়। এন্ড দিস ইজ কল্ড দ্য মনোপোলার ডায়াথার্মি। মনোপোলার ডায়াথার্মি। এরপর দেখেন বাইপোলার ডায়াথার্মি। এখানে ফুট প্লেটের কোনো বিষয় নেই, হোল বডি সার্কিটের কোনো বিষয় নেই, সার্জনের হাতের মধ্যে দুটো পোল, দিস ইজ কল্ড দ্য বাইপোলার ডায়াথার্মি। এখানে আর কারোর মানে কোনো কন্ট্রাডিকশন নেই, শুধুমাত্র সার্জন যেভাবে কন্ট্রোল করবে সেভাবে হবে। দিস ইজ কল্ড দ্য বাইপোলার ডায়াথার্মি, যেখানে দুইটা অ্যাক্টিভ ইলেকট্রোড উইদিন দ্য সার্জনস হ্যান্ড এবং এই দুটো ফোর্সেসের মাঝখানে যে টিস্যুটুকু ধরা পড়বে শুধুমাত্র সেগুলোতেই ডায়াথার্মি হবে, অন্য কোনো অংশে ডায়াথার্মি হবে না। তাহলে আমরা যদি বলি মনোপোলার ভার্সেস বাইপোলার ডায়াথার্মির মধ্যে ডিফারেন্স কি, এই কথাগুলো একটু লিখে রাখতে পারেন, এই 5টা লাইন একটু লিখে রাখতে পারেন। আমি ক্লাসের মধ্যে খুবই কম লেখাই, তবে খুব রিলেভেন্ট হলে একটু লেখাই। এই 5টা পয়েন্ট লিখে রাখবেন। তো মনোপোলার ভার্সেস বাইপোলার ডায়াথার্মির মধ্যে কি ডিফারেন্সগুলো রয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবং 28 এডিশনের বইয়ে এই ডায়াথার্মি জায়গাগুলো অনেক বেশি আপডেট করছে এবং দেখেন এখানে কাটিং কোয়াগুলেশনটা টেবিল পর্যন্ত অ্যাড করেছে, যেটা আগে কখনো ছিল না। তাহলে পেজ নম্বর 110 নম্বর পেজে দেখেন দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রোসার্জারি। প্রিন্সিপাল অফ ইলেকট্রোসার্জারি খুব ভালো করে পড়বেন এবং এখানে কিছু হার্জের রিলেশন আছে, এগুলো পড়ে নেবেন। মনোপোলার অ্যান্ড বাইপোলার ডায়াথার্মি বলে যে প্যারাটা রয়েছে খুবই ভালো করে পড়তে হবে, পড়লে আপনি অনেক কিছু বুঝবেন। যে কথাগুলো আমি ডিসকাস করলাম সেগুলোই এখানে আলোচনা করা হয়েছে। পেজ নম্বর 111 তে দেখেন টেবিল নম্বর 7.4 কম্পারিজন অফ কাটিং এন্ড কোয়াগুলেশন অফ টিস্যু ইউজিং ডায়াথার্মি, কাটিং কোয়াগুলেশনগুলো পড়বেন এবং এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা রয়েছে কোথায় ভ্যাপোরাইজেশন করা হচ্ছে, কোথায় প্রোটিন ডিন্যাচুরেশন হচ্ছে, কোথায় স্টিম হচ্ছে, এই কথাগুলো ডিটেইলস ডিসকাশন করা রয়েছে, খুব ভালো করে পড়বেন। ইফেক্টস অফ ডায়াথার্মি আমরা অলরেডি জানি, কাটিং কোয়াগুলেশন দুটো বেসিক ইউজ, এছাড়াও ফালগারেশন, ব্লেন্ডারাইজ এগুলো তার ইউজ হিসেবে বর্ণনা করা হয়। হ্যাজার্ডস অফ ডায়াথার্মি খুবই ইম্পর্টেন্ট, পেজ নম্বর 111। হ্যাজার্ডস অফ ডায়াথার্মি খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর পয়েন্ট দেখেন বার্ন, ডায়াথার্মি বার্ন খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন মনোপোলার ডায়াথার্মি ইউজ করি তখন একটা ফুট প্লেট ব্যবহার করি, এই ফুট প্লেট, এই ফুট প্লেট ব্যবহার পারফেক্টলি করতে না পারলে ডায়াথার্মি বার্ন হবে। এই ফুট প্লেটের সাইজ হতে হবে মিনিমাম 70 সেন্টিমিটার স্কোয়ার, একটুখানি টাচ করে রাখলে হবে না। এক্সিট পয়েন্ট যেমন বড় হবে, ঠিক এই এক্সিট পয়েন্টের জন্য ফুট প্লেটটা সাইজ বড় হবে 70 সেন্টিমিটার স্কোয়ার, এবং সেটা এডুকেট কন্ট্যাক্টে থাকতে হবে, বনি প্রমিনেন্স থেকে দূরে থাকতে হবে এবং হাইলি ভাস্কুলার এরিয়াতে থাকতে হবে, মাসল যেখানে আছে সেসব জায়গাগুলোতে, এবং এটা হার্ট থেকে দূরে রাখতে হয়। অপারেটিভ সাইট যেখানে তার কাছাকাছি জায়গায় থাকতে হয়, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ডায়াথার্মি বার্ন নিয়ে অনেক পেশেন্ট হসপিটালে আসে, তার প্রাইমারি সার্জারি খুবই চমৎকার হয়েছে কিন্তু সেটা ডায়াথার্মি বার্ন নিয়ে হসপিটালে এসেছে, এরকম প্রায় হয়। একটা পেশেন্টের অপারেশন হয়েছিল সিজার, তার বাটকে একটা বড় উন্ট নেই, বাংলাদেশের খুব রিনাউন্ড একটা হসপিটালে, টার্সিয়ারি লেভেল হসপিটালের একটা ছবি দেখাবো আপনাদের। এইরকম কমপ্লিকেশন মে হ্যাপেন,
সো এই সমস্ত দায় যাবে সার্জনের উপরে, নেগলিজেন্স হিসেবে আসবে। এই জন্য ডায়াথমি বার্নের ক্ষেত্রে আপনারা খুব অ্যাওয়ার্ড থাকবেন, আদারওয়াইজ খুব বিপদ ঘটবে। তাহলে এই ফুট প্লেটের এডুকেট কন্ট্যাক্ট হওয়া লাগবে, 70 সেন্টিমিটার স্কোয়ার সাইজ হওয়া লাগবে, বনি প্রমিনেন্স থেকে দূরে হওয়া লাগবে, হাই ভ্যাসকুলার এরিয়াতে কন্ট্যাক্ট করতে হবে। তাহলে ডায়াথমি বার্নের ক্ষেত্রে ইলেকট্রিকিউশন প্রিভেন্ট করতে পারবে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, হ্যাজার্ডস অফ ডায়াথমি প্রত্যেকটা পয়েন্ট পড়বেন। এবং এখানে দেখেন এই যে একটা ছবি যদি দেখেন, ফুট প্লেটের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো একটু লিখে নেবেন। এটা বিডিএলএফসি নাই। 70 সেন্টিমিটার স্কোয়ার, গুড কন্ট্যাক্ট, ক্লোজ টু অপারেশন সাইট, গুড ব্লাড সাপ্লাই, অ্যাভয়েড বনি প্রমিনেন্স এন্ড স্কার টিস্যু যাতে ভাস্কুলারিটি থাকে না, এরিয়া শুড বি শেপড, ডোন্ট অ্যালাউ স্কিন প্রিপারেশন, মানে আপনার যে ওবিসি সলিউশন দিয়ে ক্লিন করছেন ওটা যেন ওর ভিতরে চলে না যায়, কিং যেন না হয়। এই ডায়াথমি ফুট প্লেট খুব ডেঞ্জারাস, মাথায় রাখবেন। এবং যদি ভালো করে ম্যানেজ না করেন, অপারেশন শেষে দেখবেন যে ওই যেখানে লাগিয়ে রাখছে সেখানে বার্ন হয়ে গেছে, সেই বার্নের জন্য অপারেশন লাগবে। কেমন? এই ছবিটা দেখেন। This patient undergone surgery for cesarean section in the lower part of the abdomen, but এই পেশেন্ট পরবর্তীতে হসপিটালে ভর্তি হয়েছে, there is a wound, deep wound over the sacral region where there is a contact, diathermic contact burn by foot plate. কত ডিভাস্টেটিং হতে পারে। এই জন্যই সার্জন ফুটপ্লেট ডায়াথমি ইউজের আগে তাকে দেখবে ফুটপ্লেট ঠিক আছে কিনা, অপারেশন শেষ করে আবার চেক করে দেবে কোনো বার্ন হয়েছে কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে পেজ নাম্বার 112 নম্বর পেজে দেখেন, 112 নম্বর পেজে ইলেকট্রিকিউশন, এক্সপ্লোশন, চ্যানেলিং। চ্যানেলিং এর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদের সাথে ডিসকাস করেছি চ্যানেলিং নিয়ে। চ্যানেলিং এর ক্ষেত্রে দেখেন দুটো পয়েন্ট রয়েছে, কোয়াগুলেশন অফ পেনিস ইন চিলড্রেন আন্ডারগোয়িং সার্কামসিশন উইথ মনোপোলার ডায়াথমি, আবার দেখেন স্পারমেটিক কর্ড ইত্যাদি কথাগুলো, এইসব জায়গাগুলোতে আমাদের বাইপোলার ডায়াথমি ইউজ করতে হয়। পরের পৃষ্ঠায় আসেন, 113 নম্বর পেজে দেখেন ল্যাপারোস্কোপিকের কথা রয়েছে, পড়ে নেবেন। অ্যাডভান্স ভেসেল সিলিং ডিভাইস বলে কিছু কথা রয়েছে, এখানে কত মিলিমিটার ভেসেলের ডায়ামিটারের ভেসেলগুলো সিলিং করা যায় এইসব কথাগুলো একটু রিডিং করবেন, খুব বেশি ডিটেলস পড়তে হবে না। বাইপোলার ইলেকট্রোসার্জারি ডিভাইসের মধ্যে 6 নম্বর লাইনে দেখেন লিগাশিওর বলে একটা কথা রয়েছে, লিগাশিওর। তারপরে নিচের দিকে দেখবেন 7 মিলিমিটার, 2 to 4 সেকেন্ড ইত্যাদি কথা একটু পড়ে নেবেন। আল্ট্রাসনিক এনার্জি ডিভাইস, হ্যান্ড হেল্ড আল্ট্রাসাউন্ড, এটা কত হার্জ ইউজ করা হয়, এসব একটু তথ্যগত কথা একটু পড়ে রাখবেন, খুব বেশি গুরুত্ব দিয়ে পড়া দরকার নাই। কম্বিনেশনের মধ্যে দেখেন 3 নম্বর লাইনে থান্ডারবিট, এসটিএম, অলিম্পাস ইত্যাদি, এগুলো এনার্জি ডিভাইস যেটার মাধ্যমে ডায়াথমির কাজ হয়। টপিক্যাল হেমোস্ট্যাটিক এজেন্ট রিডিং করে নেবেন। এরপরে এতক্ষণ আমি যা ডিসকাস করলাম আপনাদের সাথে সেটা হচ্ছে ডায়াথমি রিলেটেড। জীবনের জন্য ডায়াথমি খুব ইম্পর্টেন্ট, সার্জন হওয়ার জন্য ডায়াথমি খুব ইম্পর্টেন্ট, এবং সেফ ইউজ অফ ডায়াথমি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেসফুল সার্জিক্যাল আউটকাম, খুব ভালো করে জানতে হবে। এবং এখন আমি ডিসকাস করবো আপনাদের সাথে ড্রেন নিয়ে, তাহলে আমাদের এই চ্যাপ্টার ডিসকাশন শেষ হবে। ড্রেন ইউজ করবেন নাকি করবেন না, কোথায় ড্রেন দিবেন কোথায় দিবেন না, লটস অফ ডাইলেমা উইথ দিস কোয়েশ্চেন। এক সার্জন বলবে এখানে ড্রেন দিলেন না কেন, আরেকজন বলবে এখানে ড্রেন দেওয়ার দরকার কি ছিল। এই ডিবেট শেষ হবার নয়, কখনো শেষ হবে না। আপনি কতটুকু জানবেন? তাহলে ড্রেন হচ্ছে দুই রকম, এটা হচ্ছে ওপেন ড্রেন আর হচ্ছে ক্লোজ ড্রেন। ওপেন মানে খোলা, অ্যাবসেস ড্রেন করছেন, কেটে দিচ্ছেন, অটোমেটিক তার ড্রেনেজ হচ্ছে, এটা ওপেন ড্রেন। ক্লোজ ড্রেন মানে দুই রকম হতে পারে, ক্যাপিলারি সাকশনের মধ্যে হতে পারে, নেগেটিভ করে থাকতে পারে, দুই রকম হতে পারে। তো 114 নম্বর পেজে দেখেন ওপেন ড্রেন, ক্লোজ ড্রেন, সাকশন ড্রেন, নন সাকশন ড্রেন। যেখানে নেগেটিভ করে দেবেন সেটা সাকশন ড্রেন, যেখানে নেগেটিভ করবেন না সেখানে নন সাকশন ড্রেন বা প্যাসিভ ড্রেন। রোল অফ ড্রেন, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, দিবেন দিবেন না, তার পক্ষে বিপক্ষে অনেক কথা, এগুলো একটু রিডিং করে নেবেন। পেজ নাম্বার 115 তে দেখেন সামারি বক্স 7.11 একটু পড়ে নেবেন। তারপর দেখেন সামারি বক্স আরও অনেকগুলো রয়েছে, সবগুলো সামারি বক্স একটু পড়ার চেষ্টা করবেন। এখন এখানে স্পেশালিস্ট ইউজ অফ ড্রেন, তার আগে বলি এই কথাগুলো একটু জানবেন। ড্রেন অনেক রকম হয়, সবগুলো নাম একটু মনে রাখবেন, এই 5-6টা পয়েন্ট একটু লিখে রাখবেন। পেন্ডোজ, শিট ড্রেন, টুইস্টেড। পেন্ডোজ ড্রেন আমরা ইউজ করি সিগারেট ড্রেন মতো, এটা ইউজ ইন অ্যাবসেস ক্যাভিটি। টি টিউব ড্রেন ইউজ করা হয় সিবিডি সার্জারির পরে। সেস ড্রেন টিউব ইউজ করা হয় ওয়াটার সিল ড্রেন টিউব হিসেবে। ভ্যাকুয়াম ড্রেন, এই কথাগুলো একটু পড়ে রাখবেন, যেগুলো ড্রেনের টাইপ। এখন এখানে দেখেন পেজ নম্বর 115 নম্বর পেজে স্পেশালিটি ইউজ অফ ড্রেনের মধ্যে ন্যাজোগ্যাস্ট্রিক ড্রেনেজ, এনজি টিউব ড্রেন করে দেয়। টি টিউব খুব ইম্পর্টেন্ট, টি টিউবটা আমাদের ডিটেলস জানতে হবে টি টিউব সম্পর্কে। টি টিউবের কথা যদি আমরা বলি, কেন টি টিউব দরকার হয়? আপনি একটা কমন বাইলে একটা সার্জারি করেছেন, কেমন বলি? আমি যদি কমন বাইলে একটা কথা বলি, এই তো ব্যাপারটা। একটু যদি খেয়াল করেন, খুব মজার একটা জিনিস এবং প্র্যাকটিক্যাল লাইফে খুবই দরকার। তাহলে আমরা যদি দেখি দিস ইজ দ্য কমন বাইল ডাক্ট। ধরুন এখানে একটা স্টোন ছিল সিবিডির মধ্যে, সিবিডি একটা স্টোনের সার্জারি করছেন, কমন বাইল ডাক্ট একটা স্টোন ছিল, দিস ইজ দ্য স্টোন, এটা সার্জারি করেছেন। এখন স্টোন যখন আপনি সার্জারি করছেন পরে কি কমন বাইল ডাক্টটা রিপেয়ার করতে হয়েছে, কারণ ওটা পোস্ট দিয়ে তো ইনসিশন দিয়ে আপনি ভিতরে ঢুকেছিলেন, স্টোন বের করছেন, করার পরে কমন বাইল ডাক্টে ইনজুরি হয়েছে না, ইনজুরি হয়ে গেছে, ইনজুরি রিপেয়ার করছেন। তাহলে এই কমন বাইল ডাক্টে এখন দেখা যাবে দেয়ার ইজ এন স্কার, মানে স্কার না, রিপেয়ার সাইড। তাহলে কমন বাইল ডাক্ট আপনি রিপেয়ার করে দিলেন। তাহলে এই যে কোনো জায়গায় অ্যানাস্টোমোটিক সাইট অথবা ইনসিশন রিপেয়ার করা সাইটকে রেস্ট দিতে হয় ফর প্রপার উন্ড হিলিং, আর রেস্ট না দিলে উন্ড হিলিংটা ডিলে হয় অথবা রাপচার হতে পারে, ডাইসেন্স হতে পারে। এখন কমন বাইল একটা সার্জারি করছেন, এখন যদি এখানে রেস্ট না দেন, কারণ বাইল তো প্রোডাকশন চলতেই থাকবে, বাইল যখন এখানে বেরোবে
তখন কি হবে? তখন এই বাইলটা এখানে প্রেসার ক্রিয়েট করবে। সো দেয়ার ইজ চান্স অফ ডাইসেন্স। আর এই ফুটা দিয়ে যদি একবার বাইল বের হয়ে আসে তাহলে বাইল পেরিটোনাইটিস ডেভেলপ করবে। এবং এই টেন্ডেন্সি আরো বেশি হয় কেন জানেন? যখনই কমন বাইল ডাক্টে কোনো সার্জারি করা হয় তখন স্ফিংটার অফ ওডি কোথায় আছে? দেয়ার ইজ স্ফিংটার অফ ওডি। এই স্ফিংটার অফ ওডি স্পাজম করে। স্ফিংটার অফ ওডি স্পাজম করে। স্পাজম করলে দেখা যাবে এই জায়গাটায় কমন বাইল ডাক্ট আরো ন্যারো হয়ে আছে। তার মানে কি রেট্রোগ্রেড ফ্লোর মতো একটা অবস্থা। কমন বাইল ডাক্ট দিয়ে বাইল যেতে পারছে না বলে প্রেসার আরো বাড়ছে। এই অবস্থায় যদি আপনি এই ইনসিশন রিপেয়ার করা সাইটকে রেস্ট না দেন তাহলে তো এটা ফেটে বেরিয়ে আসবে। তাহলে বাইল পেরিটোনিয়াস ডেভেলপ করবে। তাহলে আমরা কি করব? দেয়ার ইজ এ ডাইভারশন টেকনিক। স্ফিংটার অফ ওডির স্পাজম যতদিন না কমবে এবং আমার অপারেটিভ সাইটের উন্ড হিলিং না হওয়া পর্যন্ত আমি বাইলকে ওই পথে যেতে দেবো না। লিভার থেকে ড্রেন করা বাইলগুলোকে বাইরে পাঠিয়ে দেবো। তাহলে বাইরে পাঠানোর টেকনিক কি? বাইরে একটা কন্টেনারে ধরতে হবে নাম্বার 1। ঠিক আছে, একটা কন্টেনার দিলাম। এই কন্টেনারের কাজ হচ্ছে বাইল ধরা। বাইল কিভাবে ধরবে? ধরার জন্য তাকে একটা পথ দিতে হবে। ইয়েস, এইটা দিলাম তাকে বাইল ধরার জন্য। এই যে এই টিউবটা যাবে। তাহলে আমি কি করলাম? মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। এখানে একটা আমি টিউব দিলাম। এই টিউবের কানেকশন বাইরের দিকে। এখন এটা তাকায় দেখেন, টি লুকস লাইক দিস। টি যেরকম হয় ইংলিশে টি সোজা করে দেন। নাও টি। তাহলে টির মধ্যে একটা টিউব ঢুকালাম, যেই টিউবের কাজ হচ্ছে বাইলটাকে ডাইভার্ট করে দেওয়া টু দ্য এক্সটেরিয়র রাদার দেন গোয়িং টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরাম। তাহলে এন্টার হেপাটিক সার্কুলেশনকে বন্ধ করে বাইলটাকে আমি বাইরে পাঠিয়ে দিলাম। এই টেকনিকটাকে বলা হয় টি টিউব ইনসারশন ফর ড্রেনেজ অফ দ্য বাইল। এবং এই সময় পেশেন্টকে বলে ফ্যাটি ফুড কম খাবেন, কারণ আপনার পেটের মধ্যে বাইল নেই। আর বাইল না থাকলে তো ফ্যাটি ফুড হজম হবে না, ডাইজেশন হবে না, এই জন্য কম খেতে বলে। এখন এই ছবিটা আমার সাথে দেখেন, তাহলে আপনারা ক্লিয়ার হবে। এই পেশেন্টে দেখেন, তাহলে একটা সিবিডি সার্জারি করা হয়েছে। সিবিডি সার্জারি করার পরে তাহলে এখন আমরা কমন বাইল ডাক্টকে রেস্ট দিতে চাই। স্প্রিংটার অফ ওডির স্পাজম যতদিন না কমবে এবং ইনসিশন সাইটের ওন রিপেয়ার করেছে সেটা যতদিন হিল না হবে। ইনসিশন সাইট কোথায়? ওভার দ্য কমন বাইল ডাক্ট। তাহলে এখানে আমি একটা টিউব দিলাম। দিস ইজ এ টি। টি হচ্ছে হরিজন্টাল স্টিম অ্যান্ড দিস ইজ দ্য ভার্টিক্যাল স্টিম অফ দ্য টি। এরপর দেখেন একটা কন্টেনারে ধরে নিলাম। দিস ইজ দ্য টি টিউব ড্রেন ফর সিবিডি সার্জারি। কমন বাইল ডাক্টের সার্জারি করলে এভাবে টি টিউব ড্রেন দিতে হয়। তাহলে এখন দেখেন পেজ নম্বর 115 এই কথাগুলো ডিসকাশন করা হয়েছে টি টিউব ড্রেন। তাহলে এই টি টিউব টি শেপ একটা ড্রেন টিউব এবং এটা কি করে? দ্য প্রিন্সিপাল ইজ টু অ্যালাউ দ্য বাইল। 3 নম্বর লাইনে দ্য প্রিন্সিপাল ইজ টু অ্যালাউ দ্য বাইল ড্রেন হোয়াইল দ্য স্ফিংটার অফ বডি ইজ ইন স্পাজম পোস্ট অপারেটিভলি। এটা সেফটি ভালভের মতো কাজ করবে। তারপর দেখেন স্টোন রিমুভ করা হয়ে গেলে এই কথাগুলো পড়তে হবে এবং ওয়ান্স ইনসার্টেড এ টি টিউব কতদিন রাখতে হবে? অ্যাটলিস্ট 2 to 3 উইকস। 2 থেকে 3 সপ্তাহ রাখতে হবে। আগে বলেছিল 10 দিন, কিছু কিছু ক্ষেত্রে 10 ডেজ বলা হয়, তবে এখন নতুন ইনফরমেশন অনুযায়ী 2 to 3 উইকস। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপর দেখেন রিমুভাল অফ ড্রেন বলে একটা কথা হয়েছে। রিমুভাল অফ ড্রেনের এই প্যারাটা পড়বেন, কোন ড্রেন কখন রিমুভ করবেন। সব ড্রেন একদিনে একইভাবে রিমুভ করা যায় না। তাহলে কিছু ড্রেন আপনি 24 ঘন্টার মধ্যে রিমুভ করবেন। ম্যাস্টেক্টমি করলে সেরাস কালেকশন আসতে পারে 5 দিন ড্রেন রেখে দেবেন। কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস করলে 5 to 7 ডেজ ড্রেন রাখবেন। কমন বাইল ডাক্টের ক্ষেত্রে 10 ডেজ মিনিমাম 2 to 3 উইকস রাখা লাগতে পারে। সাকশন ড্রেন যতক্ষণ আসবে ততক্ষণ ড্রেন করতে হবে। ইনফেকশনের জন্য ইনফেকশন সাবসাইড করার আগ পর্যন্ত ড্রেন রাখবেন। সো এইভাবে ড্রেন রাখার টেকনিক। তাহলে এই কথাগুলো এখানে লেখা হয়েছে, এগুলো পড়ে নেবেন। এবং এই ছিল আমাদের বেসিক সার্জিক্যাল স্কিলের ডিসকাশন। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরীক্ষার জন্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ফর ইউর প্র্যাকটিক্যাল লাইফ। খুব ভালো করে পড়তে হবে। সো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার আমাদের পড়া হয়ে গেছে, আজকে টোটাল চ্যাপ্টারগুলোর মধ্যে যদি বলেন যে 70% স্টাডি আমাদের হয়ে গেছে এবং বাকি 30% আমরা পড়বো। তাহলে এখন আরেকটা ব্রেক নেবেন। ব্রেক নিয়ে বাকি জায়গাগুলো একেবারে ঝটিকা রাউন্ডের মতো পড়ে ফেলবেন, কারণ এখানে অনেক জায়গা আছে যেখানে খুব বেশি বোঝার কিছু নাই, পড়ার কিছু নাই। তো আমরা এখন একটা ব্রেক নেব, 10 মিনিট একটা ব্রেক নেবেন, চা কফি খেয়ে শুরু করবেন পরের পোর্শনটা। তাহলে আমরা শুরু করি ব্রেকের পরে। চ্যাপ্টার নম্বর 10 প্রিন্সিপাল অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি। পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? এই চ্যাপ্টারের গুরুত্ব খুব কম। বেরি ল্যাবসের 162 নম্বর পেজ থেকে শুরু, খালি কয়েকটা পয়েন্ট পড়বেন। শুরুতে দেখেন লেখা আছে মিনিমাল অ্যাক্সেস সার্জারি কি নাম দেওয়া আছে? ল্যাপারোস্কোপিক সার্জারি, থোরাকোস্কোপিক সার্জারি, তারপরে স্মল ইনসিশন যেটা বা সিঙ্গেল ইনসিশন সার্জারি, এন্ডোলুমিনাল, পেরিভিসেরাল, আর্থ্রোস্কোপি এবং হাইব্রিড MIS, মানে এখানে বোথ কম্বিনেশনস অফ ওপেন এবং মিনিমাল সব একসাথে করা হয়। তো এই শুধু পয়েন্টগুলো পড়বেন, ডিটেইলিং করে পড়ার কোনো দরকার নাই। এই 2 পৃষ্ঠা জুড়ে পড়লে আপনি এই পয়েন্টগুলো পাবেন। টোটাল 8টা পয়েন্ট পাবেন কি মিনিমাল অ্যাক্সেস সার্জারি এভেলেবল। এখন পেজ নম্বর 163 নম্বর পেজে দেখেন, 163 নম্বর পেজে দুটো কথা রয়েছে। হাইব্রিড মিনিমাল অ্যাক্সেস সার্জারি, এটি একটু পড়তে হবে। দিস ইজ এ নিউ থিম। টোটালি এন্ডোস্কোপিক হাইব্রিড অ্যাপ্রোচ, ওপেন অ্যান্ড এন্ডোস্কোপিক হাইব্রিড অ্যাপ্রোচ, রিডিং করে নেবেন। পেজ নম্বর 164 নম্বর পেজ আসেন, সামারি বক্স 10.1 অ্যাডভান্টেজ অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি, এটা একটু পড়বেন। পরে পৃষ্ঠে চলে আসেন 165 নম্বর পেজ, সেখানে সামারি বক্স 10.2 সেটা লিমিটেশনস অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি পড়বেন। এরপরে জায়গাগুলো আর পড়ার দরকার নেই, একবারে চলে আসেন পেজ নম্বর 168 নম্বর পেজে দেখেন, 169 নম্বর পেজ আসেন, সামারি বক্স 10.3 প্রিপারেশনস ফর মিনিমাল অ্যাক্সেস সার্জারি। জাস্ট রিডিং পড়বেন, খুব একটা ইম্পর্টেন্ট না। একটা জায়গায় একটু পড়তে পারলে ভালো, সেটা বেসিক্যালি শুরু 171 নম্বর পেজ থেকে, যে পোস্ট অপারেটিভ কেয়ার আফটার মিনিমাল অ্যাক্সেস সার্জারি। এর মধ্যে কি কি বিষয় খেয়াল রাখতে হয় সেটা 172 নম্বর পেজে লেখা আছে, যে নৌশিয়া, শোল্ডার পেন, পোস্ট সাইড পেন, অ্যানালজেসিয়া, ওরোগ্যাস্ট্রিক টিউব, ওরাল ফ্লুইড, ফিডিং, ইউরিনারি ক্যাথেটার ড্রন, এগুলো কেয়ার করতে হয়। এই বিষয়গুলো ছাড়া আর পড়া দরকার নেই। পেজ নম্বর 173 নম্বর পেজে দেখেন, সামারি বক্স 10.4 প্রিন্সিপাল অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি। এগুলো সব সার্জারির ক্ষেত্রে প্রায় একই, এই প্রিন্সিপাল একটু দেখবেন। আর এখান থেকে কিছু পড়া দরকার নেই, চলে আসেন পরের চ্যাপ্টার। এই চ্যাপ্টার শেষ। প্রিন্সিপাল অফ অনকোলজি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার।
পেপার 3 জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা শুধুমাত্র বেরিয়ান লাভসের এই চ্যাপ্টারটা পড়লেই হবে না। এর সাথে আপনাকে রবিনসের জেনারেল প্যাথোলজির নিওপ্লাজম চ্যাপ্টারটা কোরিলেট করে পড়তে হবে। তাহলে শুধু এটা পড়লে হবে না, এটার সাথে অবশ্যই কোরিলেট করতে হবে এবং প্রশ্নগুলো নিওপ্লাজম এবং প্রিন্সিপাল অফ অনকোলজি দুটো একসাথে মিক্সিং হয়ে আসে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালো করে পড়তে হবে। তবে দুঃখের বিষয় এই জায়গার বেশিরভাগ তথ্য মুখস্থ করতে হয়। খুব বেশি কিছু বোঝানোর জায়গা নেই। তবে আমি চেষ্টা করব পরীক্ষায় যেন আপনার মনে থাকে সেরকম করে একটু ব্রিফ করার। একটা কথা যদি বলি, ক্যান্সার নিয়ে খুব মজার কথা রয়েছে। তার মধ্যে একটা কথা রয়েছে বেরি লাভসেরই কথা। ক্যান্সার সেল আর সাইকোপ্যাথ, অর্থাৎ তারা পাগল। দে হ্যাভ নো রেসপেক্ট টু দ্য রাইট অফ আদার সেল। তারা কাউকে পরোয়া করে না, কাউকে সম্মানও করে না, কারোর দিকে তাকাও না। যা খুশি তাই করে। দে আর অটোনোমাস। পেজ নম্বর 198 নম্বর পেজে দেখেন প্রিন্সিপাল অফ অনকোলজি যে চ্যাপ্টারটা 12 নম্বর চ্যাপ্টার। শুরুতেই এইসব কথাবার্তা, হোয়াট ইজ ক্যান্সার, এর একটা হিস্ট্রি রয়েছে, অনেক বড়সড় হিস্ট্রি, পরীক্ষার জন্য একেবারেই দরকার না। দ্য হলমার্ক অফ ক্যান্সার, এই প্যারাটা পড়বেন, হলমার্ক অফ ক্যান্সার প্যারাটা পড়তে হবে। এবং এই হলমার্কের পয়েন্টগুলো সামারি করা রয়েছে পেজ নম্বর 199, সামারি বক্স 12.1, খুবই ইম্পর্টেন্ট। এই 12.1 নম্বর সামারি বক্সটা একদম মুখস্থ রাখতে হবে। পরীক্ষার প্রশ্ন এখান থেকে আসে, দেশ একটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন ফেসার কি কি, জানুয়ারি 2023 সেশনে এখান থেকে একটা প্রশ্ন ছিল, এমসিকিউ কোশ্চেন। এখানে দেখেন দ্বিতীয় প্যারায় যান, অনকোজিন্স বলে একটা কথা রয়েছে, বাম সাইডে দ্বিতীয় প্যারা, অনকোজিন্স কি পড়বেন, অন্যান্য কথাগুলো একটু রিডিং করে নেবেন। পেজ নম্বর 200 নম্বর পেজে আসেন। 200 নম্বর পেজের বাম দিকে উপরের দিকে দুটো লাইন রয়েছে, দ্য এবিলিটি অফ ক্যান্সার টু ফর্ম ব্লাড ভেসেল ফরমেশন করতে পারার ক্যাপাবিলিটি, এটা হচ্ছে অর্থাৎ এনজিওজেনেসিস ক্যাপাবিলিটি ইজ এ কি ফিচার অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। দেখবেন যখন এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যুদ্ধ শুরু হয় তখন কি হয়, বিভিন্ন সৈন্য সামন্ত এবং যুদ্ধের রসদগুলো সীমান্ত বরাবর ওই জায়গায় সরবরাহ বাড়ায়, মজুদ বাড়ায়। তো ক্যান্সার হচ্ছে এরকম, যেখানে দেখবেন এনজিওজেনেসিস বেশি হচ্ছে, তার মানে বুঝতে হবে খাবার দাবার ওষুধ বাড়াচ্ছে, সেখানে ক্যান্সার প্রোডাকশন হবে, ক্যান্সার হবে। এটা হচ্ছে কি পয়েন্ট, হলমার্ক। একট এবিলিটি টু ইনভেড বলে এখানে যে পয়েন্ট রয়েছে, এখানে দেখেন 4 নম্বর লাইনে, ক্যান্সার সেল ইউজ 3 মেকানিজম, 3টা মেকানিজমের মাধ্যমে সে ইনভেট করতে পারে, যেখানে খুশি সেখানে যাইতে পারে। 1 নম্বর পয়েন্ট, ইন্টারস্টিশিয়াল প্রেশার বাড়াই দেয়, অর্থাৎ সে আর সেখানে থাকবে না, সে ছড়াই দেওয়ার জন্য আগেই দেখায় যে আমি ফুলে ফেপে উঠেছি। 2 নম্বর পয়েন্টে সে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সকে ডিসলস করে দেয় বাই রিলিজিং এনজাইম, এবং 3 নম্বর পয়েন্টে সে মোবাইল হয়ে যায়। নর্মালি সেলগুলো কিন্তু মোবাইল না, এই সেল তখন মোবাইল হয়ে যায়। এইভাবে ক্যান্সার ইনভেট করে বিভিন্ন জায়গায় স্প্রেড করে। এই পয়েন্টগুলো একটু রিডিং করে নেবেন, পরে পৃষ্ঠে আসে পেজ নম্বর 201 নম্বর পেজে দেখেন গ্রোথ অফ ক্যান্সার বলে একটা পয়েন্ট রয়েছে, এবং সেখানে একটা কার্ভ দেওয়া হয়েছে, এটাকে বলা হয় কম্পার্জিয়ান কার্ভ। এই কার্ভটা খুবই মজার একটা কার্ভ। এটা হচ্ছে গ্রোথ, আর এদিকটা হচ্ছে টাইম। এই কার্ভটা যদি আমি এরকম দিই, এটার মানে হচ্ছে প্রাথমিক পর্যায়ে তার র্যাপিডিটি অফ গ্রোথ বেশি, বাট একটা সময়ের পরে তার গ্রোথ আর খুব বেশি না, স্ট্যাটিক। তাহলে শুরুর দিকে ভেরি র্যাপিডলি গ্রো করে, মানে শর্ট টাইমে বেশি গ্রোথ, কার্ভ শার্পলি উপরে উঠে গেছে। একটা নির্দিষ্ট সময়ের পরে তার র্যাপিডিটি অফ গ্রোথ খুব বেশি না, এটা স্ট্যাটিক লেভেলে। দিস ইজ দ্য প্যাটার্ন অফ ক্যান্সার গ্রোথ। ক্যান্সার যখন গ্রো করা শুরু করে, শুরুর দিকে এত দ্রুত গ্রো করে, খুব দ্রুত গ্রো করার পরে প্রবলেমটা কি হয় বলি আপনাদের। প্রথমে ধরেন এই হচ্ছে একটা ক্যান্সার, একটা সেল থেকে 2টো 3টা 4টা 5টা করে রেপ্লিকেশন হয়, এরকম একটা ক্যান্সার তৈরি হলো। প্রথমে ছিল অল্প, আস্তে আস্তে বাড়ছে, ভেরি র্যাপিডলি গ্রো হয়। গ্রো হওয়ার পরে কি সমস্যা হয় জানেন, ওরা বুঝে নাই যে আমাদের ওষুধ এত কম ছিল, খাবার এত কম ছিল। তখন সমস্যা হয়, তার রেপ্লিকেটিভ ক্যাপাবিলিটি ঠিক থাকলেও ভিতরে মরা শুরু করে, কারণ সার্কুলেশন তো নাই। প্রথমে হয়তো এরকম ব্লাড ভেসেল ছিল, তারপরে একটু বাড়লো, সেই অনুযায়ী যেই লেভেলে সেলের সংখ্যা বেড়েছে, যেই স্পিডে সেলের সংখ্যা বেড়েছে, ঠিক সেই অনুপাতে ব্লাড সার্কুলেশন বাড়ে নাই। তার মানে কি ভিতরের দিকে খাবার সংকট পড়ে যাবে। সো দের ইজ আ নেক্রোসিস, কিছু কিছু সেল মরা শুরু করবে, এই কিছু কিছু মরে যাবে, নেক্রোসিস হবে। এই জন্যই ক্যান্সারের ভিতরে দেখা যাবে যে নেক্রোসিস, ক্যান্সার সেল মাঝখানে দেয় যার নেক্রোটিক টিস্যু, বিকজ অফ রিডিউসড ভাস্কুলারিটি ইন কম্পারিজন টু দ্য নাম্বার অফ সেল। তাহলে ক্যান্সার প্রথম দিকে খুবই দ্রুত বাড়ে, পরের দিকে আর বাড়তে পারে না, কারণ অনেকগুলো কারণে। নিজেরা গন্ডগোল করে, তাদের খাবার ডিমান্ড ফুলফিল করার জন্য তাদের ভাস্কুলারিটি কমে যায়, তাদের সাপোর্টও কমে যায়। কিন্তু সমস্যা হচ্ছে সার্জন বা আমরা ফিজিশিয়ান তাদের জন্য সমস্যা কি, যখন সে আমার কাছে ভিজিবল অবস্থায় আসে তখন তার গ্রোথ অলরেডি শেষ, মানে আর বড় হওয়ার কিছু নাই, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। তার মানে ফিজিশিয়ানের কাছে যখন পেশেন্ট আসে উইথ ক্যান্সার, তখন তার গ্রোথ রেট খুব একটা বেশি নয়। আর আমার হাতে যে অস্ত্রগুলো আছে এই ক্যান্সারকে কিল করার জন্য, অর্থাৎ অ্যান্টি মেটাবলাইট ড্রাগ, সেগুলো এই মাইটোসিসকে প্রিভেন্ট করে, মাইটোসিসকে বন্ধ করে, সেল ডিভিশনটাকে বন্ধ করে। কিন্তু তার অলরেডি তো সেল ডিভিশন বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা ফিজিশিয়ানরা ক্যান্সারের কাছে অসহায় কেন? কারণ আমি যেটাতে ট্রিটমেন্ট করবো সেই স্টেজটা পার হওয়ার পরে আমার কাছে আসে। আমি যে অ্যান্টি পলিফারেটিভ ড্রাগগুলো দিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট দেবো, দেখা যাচ্ছে পেশেন্টের পলিফারেশন আমার কাছে আসার আগেই অনেক দূর হয়ে গেছে, এখন আর সেরকম পলিফারেশন নাই। এই জন্য ফিজিশিয়ানরা ভেরি মাচ হেল্পলেস অ্যান্ড হোপলেস টু ক্যান্সার পেশেন্ট। তাহলে এই কার্ভটা কি বলছে দেখেন, দিস ইজ এ কম্পারিজন কার্ভ, গ্রোথ অফ এ টিপিক্যাল টিউমার। দেখেন সময়ের সাথে টিউমার প্রথম দিকে খুব র্যাপিডলি গ্রো করে, কিন্তু আস্তে আস্তে তার গ্রোথ স্লো হয়ে যায়। তো টিউমার গ্রোথে এখানে আমাদের কিছু টিউমার গ্রোথ হবে ক্যান্সার একটু রিডিং করে নেবেন। কম্পারিজন কার্ভ বলে একটা কথা রয়েছে, কার্ভটা জানলে হলে বেশি ডিটেইলস দরকার নাই। আর এখানে দেখবেন যে দ্য কজেস অফ ক্যান্সার বলে একটা কথা রয়েছে পেজ নম্বর 201 বাম দিকে। দ্য কজেস অফ ক্যান্সারের মধ্যে ইন্টারপ্লে বিটুইন দ্য নেচার অ্যান্ড নার্চার বলে একটা কথা রয়েছে। এবং এখানে ডান দিকে দেখেন, ডান দিকের কলামে BRCA জিন 1 BRCA 1 মিউটেশনের ফলে ক্যান্সারের একটা প্যাটার্নের কথা রয়েছে, করে নেবেন। পরে পৃষ্ঠায় আসেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, টেবিল নম্বর 12.1। আমি খুবই অসহায়, এখানে আপনাকে মুখস্থ করতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেমন দেখেন প্রথমে আছে ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিস। এটার সাথে কোন ক্যান্সারের সম্পর্ক? পরীক্ষার প্রশ্ন ছিল যে কোলন ক্যান্সার ইজ হাইলি রিলেটেড উইথ দ্য মিউটেশন অফ হুইচ জিন? দিয়ে ফ্যাপ ছিল একটা। এই জানুয়ারি 2023 এর কোয়েশ্চেন। তাহলে কোলোরেক্টাল ক্যান্সারের সাথে এই যে সম্পর্ক আপনি না জানলে তো পারবেন না। তাহলে মুখস্থ করতে হবে। ফ্যাপ জিনের সাথে কোন ক্যান্সার অ্যাসোসিয়েটেড? অর্থাৎ আপনাকে পড়তে হবে সিনড্রোম, সিনড্রোম, তার পাশে দ্বিতীয় কলাম হচ্ছে জিন, আর চতুর্থ কলাম হচ্ছে কি ডিজিজ অ্যাসোসিয়েটেড। ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, ফোর্থ কলাম। কি পড়বেন আমি একটু সামারাইজ করে দিই। ফ্যাপটা অবশ্যই পড়বেন, পিউস-জেগার সিনড্রোম পড়বেন, মেন মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া পড়বেন, লিভ ফ্রমানি সিনড্রোম পড়বেন, ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার পড়বেন। পরের পৃষ্ঠায় আছে দেখেন নিউরোফাইব্রোমাইটোসিস। এই 5টা অবশ্যই পড়বেন। এই 6টা অবশ্যই পড়বেন। এরপর দেখেন টেবিল নম্বর 12.2 এটা এনভায়রনমেন্টাল কজ বলে একটা জায়গা রয়েছে। এনভায়রনমেন্টাল কজের এই জায়গাটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে একটাও কমানো সম্ভব না। টোবাকো, অ্যালকোহল, রেডিয়েশন, ইনফেকশন, ইনহেল পার্টিকেলস, কেমিক্যালস, ফাঙ্গাল, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। প্রত্যেকটার সাথে অনেকগুলো ডিজিজ অ্যাসোসিয়েশন রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। একবার পড়ে হবে না, আপনাকে বারবার পড়তে হবে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসেন পরের পৃষ্ঠায়। তারপরে পৃষ্ঠায় আসেন। এখন আসেন যে পেজ নম্বর 206 নম্বর পেজে আসেন। 206 নম্বর পেজে দেখেন এটা টেবিল দেওয়া রয়েছে 12.3 নতুন সংযোজন এই চ্যাপ্টারের মধ্যে। স্টেজিং অফ কোলোরেক্টাল ক্যান্সার। এগুলো মনে রাখা ইম্পসিবল। প্যাথোলজিস্ট যিনি তার কাছে লিস্ট করা থাকে সেই অনুযায়ী তিনি স্টেজিং করেন। তবে আপনাকে যেহেতু পরীক্ষার হলে আপনি সবচেয়ে ভালো স্টেটে থাকবেন, কিছু ব্যাকআপ সবসময় নিয়ে যাওয়া ভালো। একটা কথা বলেন, টিউমারের ক্ষেত্রে টিএনএম ক্লাসিফিকেশন বা ইউআইসিসি ক্লাসিফিকেশন বলা হয়। কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে T4 মানে কি? যখন এটা মিকোজা ইনভেড করে চলে যাবে, ডাইরেক্টলি ইনভেড দ্য বিয়ন্ড দ্য বাউল, অর্থাৎ বাউলের বাইরে চলে যাবে, ডিস্টাল মেটাস্টেসিস, সেটা T4 হয়ে যাচ্ছে। তারপর দেখেন এর মধ্যে N2A মানে যদি 7টার বেশি লিম্ফ নোড ইনভলভ হয়ে যায় N2A। তারপর দেখেন M1C দ্য ক্যান্সার হ্যাজ স্প্রেড টু দ্য পেরিটোরাল সারফেস। অর্থাৎ লাস্টের পয়েন্টটা একটু মনে রাখার চেষ্টা করবেন। খুব ব্যাকআপ প্রিপারেশন হিসেবে সবার জন্য দরকার নেই। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 207 খুবই গুরুত্বপূর্ণ। এমডিটি টিম নিয়ে আমি বলবো, পরের স্লাইডে আমরা এমডিটি টিম নিয়ে বলবো। তার আগে আমরা বলি 207 নম্বর পেজে দেখেন প্রিন্সিপাল অফ ক্যান্সার সার্জারি। ক্যান্সার সার্জারি 4টা প্রিন্সিপাল রয়েছে। প্রিন্সিপাল অফ ক্যান্সার সার্জারি 1 নম্বর প্রিন্সিপাল হচ্ছে দেখেন রোল ইন ডায়াগনোসিস এন্ড স্টেজিং। অর্থাৎ স্টেজিং এবং ডায়াগনোসিসের রোল নিয়ে আপনাকে জানতে হবে। প্রিন্সিপাল অফ ক্যান্সার সার্জারি 4টা প্রিন্সিপাল মুখস্থ রাখতে হবে। ফার্স্টে ডায়াগনোসিস করবেন, স্টেজিং করবেন। 2 নম্বর হচ্ছে পরের পৃষ্ঠায় আছে রিমুভাল অফ দ্য প্রাইমারি ডিজিজ। 3 নম্বর আছে রিমুভাল অফ মেটাস্ট্যাটিক ডিজিজ। 4 নম্বর আছে প্যালিয়েশন। তাহলে ডায়াগনোসিস এন্ড স্টেজিং, প্রাইমারি ডিজিজ রিমুভাল, মেটাস্ট্যাটিক ডিজিজ রিমুভাল, প্যালিয়েশন, এই 4টা কাজ আপনাকে করতে হবে। আদারওয়াইজ ক্যান্সার ট্রিটমেন্টের প্রিন্সিপাল ভায়োলেশন হবে। পেজ নম্বর 207 দেখেন নিচের দিকে টেবিল রয়েছে 12.4 মাল্টিডিসিপ্লিনারি টিমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটু রিডিং করে নেবেন। পেজ নম্বর 208 নম্বর পেজে সামারি বক্স 12.3 একটা মাল্টিডিসিপ্লিনারি টিম ফর ক্যান্সার ম্যানেজমেন্টে কে থাকবে, টোটাল প্রায় 13 জনের নাম দেওয়া রয়েছে, এটা মুখস্থ রাখবেন। পেজ নম্বর 208 ডান দিকে দেখেন প্রিন্সিপাল আন্ডারলাইং দ্য নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ ক্যান্সার। নন সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি করেন, অর্থাৎ কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি এগুলো যদি দেন, তাহলে সেক্ষেত্রে কিউরেটিভ, প্রাইমারি, নিওঅ্যাডজুভেন্ট, অ্যাডজুভেন্ট, লাইফ প্রলঙ্গিং এই কথাগুলো একটু পড়ে নেবেন। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 209 টেবিল নম্বর 12.5 এখানে বলা হয়েছে এমন কিছু ক্যান্সার যাদের সার্জারি ছাড়াই কিউরেবল ট্রিটমেন্ট দেওয়া সম্ভব, যেমন ব্লাড ক্যান্সার, স্কিনের কিছু ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, এরকম কিছু ক্যান্সার আছে যেগুলো উইদাউট সার্জারি ট্রিটমেন্ট করা সম্ভব। আসলে এইসব জায়গাগুলো সার্জারি ইজ নট ফিজিবল, এই জন্যই নন সার্জিক্যাল ট্রিটমেন্টটাই বেস্ট ট্রিটমেন্ট। এখানে এই টেবিলটার নামগুলো মুখস্থ করতে হবে। টেবিল নম্বর 12.5 209 নম্বর পেজে ডান দিকে দেখেন, ডান দিকের ফ্রিকোয়েন্টলি রিয়াসিস বলে একটা প্যারা রয়েছে, ফ্রিকোয়েন্টলি রিয়াসিস উপরের দিকে, সেখানে দেখেন 3 কি পয়েন্ট বলে কথা রয়েছে। এটা ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট শুরুর আগে 3টা জিনিস আপনাকে ভাবতে হবে। 1 নম্বর হচ্ছে এই ট্রিটমেন্ট আদৌ কাজ করবে কিনা, এত টাকা পয়সা খরচ করে আয়োজন করে শুরু করবে, আদৌ কাজ করবে কিনা। নাম্বার 2, এই ট্রিটমেন্ট পেশেন্ট টলারেট করতে পারবে কিনা, দিলেন পরের দিন ঠুস করে মরে গেল, তাহলে তো হলো না। ট্রিটমেন্ট টলারেট করতে পারবে কিনা। 3 নম্বর পয়েন্ট, যে এই ট্রিটমেন্ট পেশেন্ট দিচ্ছেন সাবসিকুয়েন্ট সাইকেলগুলো নিতে পারবে কিনা। আপনি দিবেন 6 সাইকেল 10 সাইকেল, তাহলে কটা সাইকেল নিতে পারবে? একটা সাইকেল দেওয়ার পর পেশেন্টটা চলতে পারছে না, বা এই সেফ না পেশেন্টের জন্য ট্রিটমেন্ট, তাহলে এগুলো প্রশ্ন মাথায় নিয়ে শুরু করতে হবে। নন সার্জিক্যাল ট্রিটমেন্ট কি রয়েছে, পেজ নম্বর 209 নিচের দিকে ডান দিকে দেখেন দ্য রেঞ্জ অফ নন সার্জিক্যাল অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্ট, টোটাল 6টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রেডিওথেরাপি, এরকম আরও 5টা পয়েন্ট রয়েছে পরের পৃষ্ঠাগুলোতে। অ্যান্টি ক্যান্সার ড্রাগ, সাইটোটক্সিক কেমোথেরাপি, হরমোনাল ট্রিটমেন্ট, টার্গেটেড ট্রিটমেন্ট, ইমিউনোথেরাপি, এই 6টা পয়েন্টের নাম অন্তত আপনাকে মুখস্থ রাখতে হবে যে এগুলো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জারি তো সার্জারি, তার জন্য 4টা প্রিন্সিপাল ছিল, আর এগুলো হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, নামগুলো মুখস্থ রাখবেন। এখন পেজ নম্বর 210 দেখেন বাম দিকে একটা ফ্লো চার্টের নিচের দিকে লেখা রয়েছে ক্যান্সার টাইপস ডিফার গ্রেটলি 70 গে, 50 গে, 30 গে, এগুলো হচ্ছে রেডিয়েশনের ডোজ। কোনটা কি দেবেন একটু দেখে নেবেন। ডান দিকে চলে আসেন, ডান দিকে দেখেন আরও দুটো শর্ট নেম লেখা আছে IGRT, অর্থাৎ ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপি। তারপর দেখেন IMRT, ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি। তারপরে SABR, এই সব ফুল মিনিংগুলো একটু জেনে রাখবেন, যেহেতু নতুন নতুন শব্দ এখানে সংযোজন করছে, একটু জেনে রাখেন, ডিটেলস পড়ার দরকার নেই। নিচে অ্যান্টি ক্যান্সার ড্রাগ থেরাপি রয়েছে, পরের পৃষ্ঠায় আসেন। পরের পৃষ্ঠায় 211 নম্বর পেজে দেখেন এই যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ জানতে হবে, এবং জানতে হবে একটু ট্রিকি হইতে। যেমন মাইটোসিসের সাথে ইন্টারফেয়ার করে কাজ করে কে? ভিনক্রিস্টিন। তার মানে যেই পেশেন্টের ক্যান্সারের পলিফারেশন শেষ, তাকে ভিনক্রিস্টিন দেখে ওটা লাভ নাই, কারণ মাইটোসিস মানে তো পলিফারেশন স্টেজ। ডিএনএ সিনথেসিস, ডিএনএ ড্যামেজ, হরমোন, এই যে নামগুলো আপনাকে জানতে হবে, কোনটা মাইটোসিসের সাথে ইন্টারফেয়ার করে, কোনটা ডিএনএ ড্যামেজ করে, কোনটা হরমোন, এই নামগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। পরের পৃষ্ঠায় আসেন, তারপরে পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 214 দেখেন সাইটোটক্সিক থেরাপি, হরমোনাল ট্রিটমেন্ট, টার্গেটেড। তারপর দেখেন 215 নম্বর পেজে ইমিউনোথেরাপির মধ্যে টি সেল, 7 নম্বর লাইন আছে টি সেল থেরাপি দেওয়া হয়। তারপর দেখেন নিচের দিকে প্রিন্সিপাল অফ কম্বাইন্ড ট্রিটমেন্ট, প্রিন্সিপাল অফ কম্বাইন্ড ট্রিটমেন্টের মধ্যে একটা কথা রয়েছে,
এখানে আরেকটা কথা ছিল আমাদের টেবিল নম্বর 12.6 যেটা আমরা টেবিল নম্বর 12.6 211 এবং 212 নম্বর পৃষ্ঠা জুড়ে পড়েছিলাম। সেই টেবিলের মধ্যে একটা বিশেষভাবে আপনাকে পড়তে হবে। দেখেন এখানে অনেক কথা লেখা রয়েছে। ড্রাগ মেকানিজম অনুযায়ী কী ড্রাগ, আর আরেকটা কথা ডিজিজ অনুযায়ী। এখানে বিক্ষিপ্তভাবে লেখা এভাবে মনে থাকবে না। আপনাকে একটু সাজাতে হবে। যেমন কোন হরমোন ইউজড ইন প্রস্টেট ক্যান্সার, এই যে আমি লিস্ট করে দিচ্ছি 7টা পয়েন্ট। পরীক্ষায় আসবে ফলোইং হরমোন আর ইউজড ইন প্রস্টেট ক্যান্সার ট্রিটমেন্ট। আপনি কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে মানে এই পুরো 2 পেজ মিলে খুঁজে এভাবে মনে রাখতে পারবেন না। তাহলে একটা সামারি লিস্ট করে রাখবেন। প্রস্টেট ক্যান্সারে কোন হরমোন ইউজ করা হচ্ছে, ব্রেস্ট ক্যান্সারে কোন হরমোন ইউজ করা হয়, এইভাবে লিস্ট করে পড়বেন। তাহলে আপনার পড়াটা সহজ হবে। এখন সবগুলো তো সম্ভব না। আপনি 4টা পড়বেন। একটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার, আরেকটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, আরেকটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার, আরেকটা হচ্ছে লাং ক্যান্সার। আমি আবার বলছি, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, লাং ক্যান্সার, এই 4টা ডিজিজে কোন ড্রাগ ইউজ করা হচ্ছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, সেটা লিস্ট করে পড়বেন। দুটো লিস্ট করে দিয়েছে, দুটো করে নেবেন। যেখানে ছিলাম পেজ নম্বর 215 তে দেখেন কম্বাইন্ড ট্রিটমেন্টের প্রিন্সিপাল রয়েছে। কম্বাইন্ড ট্রিটমেন্টের প্রিন্সিপাল 215 নম্বর পেজের ডান দিকে একদম প্রথম লাইন থেকে শুরু। দেয়ার আর 3 মেইন প্রিন্সিপাল, 1 2 3 পড়ে নেবেন। সামারি বক্স 12.4 পড়বেন। অনকোলজিক্যাল ইমার্জেন্সি নতুন এডিশন হয়েছে, নামগুলো একটু দেখে রাখবেন, খুব ডিটেইলস পড়ার দরকার নাই। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 216 যে কমন প্রবলেম কি হতে পারে এই ট্রিটমেন্টের সময়, সেরেব্রাল মেটাস্টাসিস, ডিফিউশন ইত্যাদি যে নামগুলো রয়েছে পড়ে নেবেন। একটা টেবিল দেওয়া রয়েছে 12.7 নম্বর টেবিলে। একটা পেশেন্টের যখন প্যালিয়েটিভ কেয়ার দিবেন তার কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়, তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সোশ্যাল, নিউট্রিশনাল, ফিজিক্যাল সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে প্যালিয়েটিভ থেরাপির এই প্রিন্সিপালগুলো আমরা খেয়াল রাখবো। তারপরে এখান থেকে আর আসলে খুব বেশি পড়ার কিছু নাই। পেজ নম্বর 217 নম্বর পেজে সামারি বক্স 12.5 ইস্যু এট দ্য এন্ড অফ লাইফ, জীবন যখন শেষ তখন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তবে এখানে শেষ না। অনকোলজি চ্যাপ্টারের সাথে অবশ্যই কাকে পড়তে হবে, বারবার বলেছি, নিওপ্লাজম চ্যাপ্টারকে ছেড়ে দিলে চলবে না, তাকে একদম ঘরের মধ্যে নিয়ে পড়তে হবে। নিওপ্লাজমের সাথে কোরিলেট করে পড়বেন। টিউমার মার্কারের এক্সাম্পলগুলো মাস্ট রিড। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কি খুবই ভালো করে পড়তে হবে, তা না হলে নিওপ্লাজম অনকোলজি পড়া শেষ হবে না। এই ছিল আমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটি, সার্জিক্যাল অনকোলজি। পরের চ্যাপ্টারে আসেন। আমার মনে হয় এখন ব্রেক দেবো না, এখন একটা পরে শেষ করবেন। পেজ নম্বর 218, চ্যাপ্টার নম্বর 13, সার্জিক্যাল অডিট অ্যান্ড রিসার্চ। চোখ বন্ধ করে একদম লাস্ট পেজে চলে আসেন, মানে এখান থেকে কিছু পড়ার দরকার নেই আপনার, একদম শেষ লাইন। একদম 226 নম্বর পেজে এসে দেখেন এভিডেন্স বেসড সার্জারি এর দ্বিতীয় প্যারায় কোক্রেন কোলাবোরেশন বলে একটা শব্দ রয়েছে। দ্বিতীয় প্যারার প্রথম লাইন কোক্রেন কোলাবোরেশন, তার 4 লাইন পরে দেখেন BGS, ব্রিটিশ জার্নাল লেখা হয়েছে, ব্রিটিশ জার্নাল অফ সার্জারি। আমরা দেখবেন মাঝে মাঝে যে এভিডেন্স বেসড সার্জারি কথা কেন আসে, ইচ্ছা মতো সার্জারি করলে হবে না। আপনি তো সার্জারি করছেন, পৃথিবীতে একটা এস্টাবলিশ একটা টেকনিক, এটা হইতে হবে, নিজের মতো করে বানাইলে হবে না। এটা হচ্ছে এভিডেন্স বেসড সার্জারি মূল প্রিন্সিপাল। আপনি যখন গুগলে দেখবেন একটা অ্যাপেন্ডিসেক্টমি বলে সার্চ দেন, কলিসিস্টেক্টমি বলে সার্চ দেন, দেখবেন অনেক তথ্য আসবে। কখনো খেয়াল করে দেখছেন তার একটা রেফারেন্স দেওয়া থাকে, দেখবেন কোক্রেন কোলাবোরেশন, গুগলে বেশিরভাগ ক্ষেত্রে কোক্রেন কোলাবোরেশন থেকে তথ্য নাও। তার মানে আপনাকে তারা যে তথ্যগুলো দেয়, দিস আর এভিডেন্স বেসড ইনফরমেশন। যদি কোনো রেফারেন্স না থাকে, বিজিএস, কোক্রেন কোলাবোরেশন এগুলো না থাকে, তাহলে বুঝুন ভুয়া তথ্য। তাহলে আমি আপনি লেখা দিলে যেটা হবে ওই তথ্য, তাহলে যেগুলো এস্টাবলিশ ইনফরমেশন সেগুলো কিন্তু একটা রেফারেন্স থাকবে, কোক্রেন কোলাবোরেশন। শেষ এই চ্যাপ্টার, কিছু করতে হবে না। পরের চ্যাপ্টারে আসেন, পেজ নম্বর 227, চ্যাপ্টার নম্বর 14, এথিক্স অ্যান্ড ল ইন সার্জিক্যাল প্র্যাকটিস। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, তবে জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। বলেন তো, সেটা হচ্ছে একটা ক্রিমিনাল এবং একটা সার্জন, তাদের ডিফারেন্সটা কি? ক্রিমিনালও কাটে, সার্জনও কাটে, দুজনেই তো কাটে, ইনসিশন দেয়, কাটে। অনেকের অনেক কিছু মনে হতে পারে, বাট দ্য ডিফারেন্স বিটুইন সার্জন অ্যান্ড ক্রিমিনাল ইজ দ্য ইন্টেনশন। একজনের ইন্টেনশন হচ্ছে তাকে সেভ করা, তার কষ্ট লাঘব করা, তাকে বাঁচানো, আর আরেকজনের ইন্টেনশন হচ্ছে তাকে মেরে ফেলা, তাকে হিউমিলেট করা। তাহলে সার্জন এবং ক্রিমিনাল একই কাজই করে, একজন কষ্ট কমায় দেয়, আরেকজন কষ্ট বাড়ায় দেয়, এই হচ্ছে ডিফারেন্স, ইন্টেনশন। বিলি লাভসের পেজ নম্বর 227 নম্বর পেজে দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে দ্বিতীয় প্যারায় 7 নম্বর লাইন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্রিমিনাল অ্যান্ড সার্জন ইজ দ্য ইন্টেনশন। এটাই মনে রাখবেন। এখানে অনেক কিছু আছে, সব কিছু পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। যেমন রেসপেক্ট ফর অটোনমি, রুগীকে কিন্তু স্বাধীনতা দিতে হবে। রুগী না চাইলে জোর করে ধরে অপারেশন করবে, তা কিন্তু করা যাবে না। রুগী যদি বলে ভাই আমার ডান পায়ে থেকে চামড়া নেবেন, আপনি তো ডান পায়ে চামড়া নেওয়ার জন্য রেসপেক্ট করবেন, বাম পায়ে নিতে যাবেন না। সো রেসপেক্ট দ্য অটোনমি অফ দ্য পেশেন্ট। তারপর দেখেন 228 নম্বর পেজে অনেক কথা রয়েছে, এগুলো পরীক্ষার জন্য আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, তবে একটু কথা মনে রাখবেন। যেমন হচ্ছে ইনফরমেশন কি ইনক্লুড করতে হবে, ইনফর্মড রিটেন কনসেন্ট যদি আপনি নেন তাহলে কি ইনফরমেশন ইনক্লুড করবেন। পেজ নম্বর 228 দেখেন বাম সাইডে সাচ ইনফরমেশন ডিসক্লোজড ডিউরিং এ ফর্মাল অ্যান্ড টেনজিবল ডিসকাশন মাস্ট ইনক্লুড কি এইসব পয়েন্ট রয়েছে। তারপর ডান দিকে আবার দেখবেন অ্যাটেনশন মাস্ট বি পেইড টু বলে 4টা বুলেট দেওয়া রয়েছে, কতগুলো একটু রিডিং করে নেবেন। 229 নম্বর পেজে সব জায়গাগুলোতে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই, আপনার পড়ার দরকার নেই, আপনি চলে আসেন এবং চলে যেতে থাকেন। পরের চ্যাপ্টারে চলে আসেন, ভেরি ইম্পর্টেন্ট। পেজ নম্বর 236, পেশেন্ট সেফটি, তার আগে হিউম্যান ফ্যাক্টর। সার্জন যখন অপারেশন করে সব দায়িত্ব সার্জনের ঘাড়ে উপরে পড়ে, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আসলে কি সব দোষ সার্জনের? মানে একটা অপারেশন হলো, তাহলে সব দোষ কি সার্জনের ঘাড়ে উপরে পড়বে? না। সাকসেস যেমন সার্জনের একার না, ফেইলিওরও সার্জনের একার না, সামগ্রিকভাবে এটা অনেক রিসার্চ হয়েছে। যেমন সার্জনের ফ্যাক্টর কি ধরুন, একটা সার্জন একদিনে 20টা গলব্লাডার অপারেশন করবে কলেসিস্টেক্টমি, সকাল 8টায় শুরু করেছে, রাত 10টায় শেষ হলো, ফাঁকে ফাঁকে ব্রেক আছে। এখন সকাল 8টায় যেটা শুরু করেছিল ফার্স্ট কেস, সেটার আউটকাম আর রাত 10টার সময় যেটা সে টায়ার্ড হয়ে শেষ কেস করছে, সেটা আউটকাম একরকম হবে? নো, দুটো ডিফারেন্স হবে। আরও অনেকগুলো এমন ফ্যাক্টর রয়েছে যেগুলোর কারণে সার্জিক্যাল আউটকাম মে ভেরি। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, গবেষণা করে একটা মডেল বের করা হয়েছে এবং সেখানকার আলোচনা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর।
পেজ নম্বর 237 নম্বর পেজে দেখেন হিউম্যান ফ্যাক্টর। বেসিক্যালি কি? বিহেভিয়ারাল ইন্টার রিলেশনশিপ বিটুইন হিউম্যান, বিটুইন টুলস অ্যান্ড বিটুইন এনভায়রনমেন্ট। এটাকে বলে বিহেভিয়ারাল ফ্যাক্টর। এই রিলেশনগুলোর সাথে হিউম্যান ফ্যাক্টর, যার সাথে সার্জিক্যাল আউটকামে ভ্যারি। এটাকে আগের এডিশনের বই একটা মডেল দিয়ে দেখানো হয়েছিল। যেহেতু রিসেন্টলি বই আপডেট হয়েছে, এই জন্য আমি বলবো যে আগের কিছু কথা একটু মাথায় রাখবেন। এটাকে বলে শেল মডেল। শেল মডেলটাকে আমি আপনাদেরকে ব্রিফ করি একটু। এই জিনিসটিকে বলা হয় শেল মডেল। দেখেন মাঝখানে একটা এল, SHELL, দিস ইজ কল্ড শেল মডেল। শেল মডেল জিনিসটা কি? একটা সার্জিক্যাল আউটকাম শুধুমাত্র সার্জারির উপর নির্ভর করে না, সার্জনের উপর নির্ভর করে না, এই মডেলের উপর নির্ভর করে। কেমন? সার্জন অপারেশন থিয়েটারে অপারেশন করতে গেছে, ভেরি গুড, খুব ভালো একটা মুড নিয়ে অপারেশন করতে গেছে। যাওয়ার পর দেখে যে ওই দিনের যেসব সফটওয়্যার বেস কাজকামগুলো আছে ওখানে কাজ করে না, সফটওয়্যারের প্রবলেম। ডায়াথার্মি মেশিন সবই ভালো আছে, কিন্তু সেখানে সফটওয়্যার হ্যাং করে গেছে, কাজ করছে না। ল্যাপারোস্কোপিক মেশিন ঠিক আছে, কিন্তু সফটওয়্যার এখন হ্যাং করে গেছে, কাজ করছে না। সো প্রবলেম, সার্জারি খারাপ হবে। সফটওয়্যার ভালো আছে, সমস্যা হচ্ছে হার্ডওয়্যারে। তিনি সিজার দিয়ে কাটতে যান, সিজারে কোনো ধার নাই, বিরক্ত হয়ে যাচ্ছে, ঘাম ধরে যাচ্ছে। এটা আর্টারি ফোর্সেস যে ভেসেল ধরতে গেছে, ভেসেল ছুটে চলে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে। প্রবলেম ইন দ্য হার্ডওয়্যার। এনভায়রনমেন্টাল প্রবলেম, ঘাম ঝরছে, অপারেশন হচ্ছে, কারণ এসি কাজ করে না। একটা সময় যখন বিদ্যুৎ থাকতো না, অনেক আগের কথা, তখন পত্রিকা নিউজ আসতো সদর হসপিটালে মোমবাতি জ্বালায় অপারেশন হচ্ছে। তো এটা নিয়ে আসলে খুব ক্রেডিট নেওয়ার কিছু নাই, কারণ মোমবাতি জ্বালায় অপারেশন করাটা গুড কিছু না। যদিও আমরা সবকিছু চালাই নি, শেষ করি ভালো উদ্দেশ্য নিয়ে। তাহলে এনভায়রনমেন্ট যদি এরকম হয় টক্সিক, অপারেশন করার জন্য কুল না, এসি চলছে না, ভেন্টিলেশন ভালো না, গরম পড়ছে, তাহলে শুধু যে সার্জনের ঘাম ওখানে পরে ইনফেকশন করবে তা না, ওই এনভায়রনমেন্ট উইল ফ্লেয়ার আপ দ্য ব্যাকটেরিয়াল প্রলিফারেশন। তাহলে আউটকাম খারাপ হবে। তাহলে এনভায়রনমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। লাইবর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। একটা লাইবর, এল মানে সার্জন, তার চারপাশে শেল। বলা হয় যে হাইলি পলিটিক্যাল এরিয়া, পৃথিবীতে যত হাইলি পলিটিক্যাল এরিয়া আছে, পলিটিক্স মানে কিন্তু সবসময় যে রাজনৈতিক সংসদ ভবনের পলিটিক্স ব্যাপারটা এরকম না। দেখবেন এক জায়গায় 5টা মানুষ বসলে তাদের মধ্যে 2 মত 3 মতের মতামত তৈরি হয়ে যায়। এটা পলিটিক্স। একই পরিবারের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন চিন্তার অধিকারী, এটা পলিটিক্স। একই দেশের মধ্যে বিভিন্ন জন মানুষ বিভিন্ন রকম ভাবে, এটা পলিটিক্স। পলিটিক্স মানে কিন্তু শুধু সংসদ ভবন না। ঠিক তেমনি অপারেশন থিয়েটারকে বলা হয় বই পুস্তকের কথা, এটা হাইলি পলিটিক্যাল প্লেস ইজ অপারেশন থিয়েটার, যেখানে এক একজনের এক এক রকম চিন্তা। সার্জন চিন্তা করে অপারেশন কি রোগী ভালো করবো, ওই অ্যানেস্থেটিস্ট চিন্তা করে কিভাবে অপারেশন শেষ করে তাড়াতাড়ি আরেকটা শুরু করবো, নার্স ভাবে কি করে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, হয়তো উটি ভাই ভাবতেছে দূর এতক্ষণ ধরে এই রোগী টানতে হবে, এটা 100 কেজি ওজনের রোগী টানা যায় নাকি। তো এক একজনের এক এক চিন্তা, কি হয়তো ওখানে চুরি করার ধান্দা আছে, কিভাবে দুটো সুতা বেঁচে যাবে নিয়ে চলে যাবো। সো হাইলি পলিটিক্যাল এরিয়া ইজ দ্য অপারেশন থিয়েটার। সেই জায়গায় সার্জন ইজ দ্য সেন্টার, লাইভার। আরেকটা লাইভার, এটা এই লাইভার কি জানেন? সার্জনের অপারেশন খারাপ হওয়ার অনেকগুলো ফ্যাক্টর। এখন যেদিন অপারেশন করতে গেছে, সার্জন খুব ভালো মুডে অপারেশন করতে গেছে, যাওয়ার পর দেখছে যেই স্টাফটাকে তিনি একেবারে পছন্দ করেন না, ঠিক ওই স্টাফটা ওই দিন অপারেশন থিয়েটারের মধ্যে ঘুরঘুর করছে। এর মুড নষ্ট হয়ে গেল, অপারেশন খারাপ হবে। সো একটা সার্জিক্যাল আউটকাম ডিপেন্ডস অন লটস অফ ফ্যাক্টর। দিস ইজ কল্ড দ্য শেল মডেল। সফটওয়্যার, হার্ডওয়্যার, এনভায়রনমেন্ট, লাইভওয়্যার, এতগুলো ফ্যাক্টরের সাথে অপারেশন ভ্যারি করে। তাহলে সার্জনের কারণেই যে অপারেশন সবসময় খারাপ হয় তা না। এখন সার্জন যদি এরকম হয়, দ্য সেন্ট্রাল লাইভওয়্যার, এবার অপারেশনই জানে না, কোনো ট্রেনিং নেই, কিছু নাই, এর অপারেশন ভালো হবে নাকি? ভালো হবে না। তাহলে সার্জন যদি হিমসেলফ উইক হয়, আনট্রেন্ড হয়, তাহলে তার কোনো কথাই নাই। যে জাহাজ চালাবে ক্যাপ্টেন, সেই যদি কিছু না জানে, তাহলে তো জাহাজ পানির মধ্যে ডুবে যাবে। সেটা তো ডিফারেন্ট। তবে জাহাজ চালাতে জানলেও আরও অনেকগুলো কারণে জাহাজ ডুবতে পারে। সেই রকম একটা ফ্যাক্টর হচ্ছে শেল মডেল, যে সার্জন গুড, তারপরে অপারেটিভ আউটকাম ডিপেন্ডস অন লটস অফ ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য শেল মডেল। তো এই বিষয়গুলো আগের এডিশনে ডিসকাস করা ছিল। তবে আপনি অবশ্যই শেল অন্তত এই শব্দটুকু জেনে রাখবেন। আমি আপনাদের টেক্সট বইয়ের কথাগুলো বারবার কেন বলি? কারণ বিসিপিএস কোথাও কমিটমেন্ট দেয় নাই যে প্রশ্ন সব 28 এডিশনের বই থেকেই দিতে হবে। বিসিপিএস এর অনেক বোদ্ধা এক্সামিনার বসে আছে, 25 এডিশনের বই থেকে প্রশ্ন দেয়, 26 এডিশন থেকে প্রশ্ন দেয়। এখনো সার্জিক্যাল ইনফেকশন, অ্যান্টিসেপটিক্স, ওই একটা টেবিল রয়েছে 25 এডিশনের বই, সেখান থেকে প্রশ্ন দেয়। এইজন্য খুব বেশি অ্যাডামেন্ট হবে না যে আমি 28 এডিশনের বাইরে পড়বো না, নেভার। এই এডিশন পড়বেন, তবে আগের এডিশনে যে জায়গাগুলো খুব রিলেভেন্ট সেগুলোকে এমফাসিস দিতে হবে, এবং সেটা পিক আপ করে দেওয়াটাই আমাদের কাজ, যেন আমরা আপনাকে ফ্যাসিলিটেট করতে পারি। সো যেটা আমরা বললাম এখন, শেল মডেল, দিস ইজ দ্য লাইভ ওয়ার ইন দ্য সেন্টার শেল, সফটওয়্যার, হার্ডওয়্যার, এনভায়রনমেন্ট এবং অ্যানাদার লাইভ ওয়ার, সব কিছু এফেক্ট করে দ্য সেন্ট্রাল লাইভ ওয়ার সার্জন। এটা হচ্ছে শেল মডেল। Anyway, তাহলে এই কথাগুলো একটু জেনে রাখবেন। পরের পৃষ্ঠায় চলে আসে, এখান থেকে আর পড়ার কিছু নাই, চলে আসেন 239 নম্বর পৃষ্ঠায়, টেবিল নম্বর 15.1। এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, হিউম্যান ফ্যাক্টর, সিস্টেম ফেলিওর, মেডিকেল কমপ্লেক্সিটি, রিডিং করে নেবেন। পেজ নম্বর 240 আসেন, 240 নম্বর পেজে সামারি বক্স 15.2, আন্ডারস্ট্যান্ডিং পেশেন্ট সেফটি ইনসিডেন্ট, একটু পড়ে নিন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে সেই জিনিসটা আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে সেফটি চেকলিস্ট, WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট, পেজ নম্বর 241। পেশেন্ট অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে, অর্থাৎ পেশেন্টকে ঘুমে দেশে পাঠিয়ে দিচ্ছেন, আর জাগানো সম্ভব না, তার আগে আপনাকে কিছু জিনিস চেক করতে হবে। অজ্ঞান করার পরে খুঁজতেছেন পালস অক্সিমিটার কই, আমার অ্যানেস্থেসিয়া মেশিন ঠিক আছে কিনা, এটা করা যাবে না। অজ্ঞান করার পর রোগীকে জিজ্ঞাসা করতে পারবেন না, ভাই আপনার ডান কিডনি কাটতে হবে না বাম কিডনি কাটতে হবে। তাহলে এইসব জিজ্ঞাসা কোয়েরি আপনাকে আগেই করতে হবে। তাহলে বিফোর ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া আপনাকে কিছু করতে হবে, সাইন ইন।
ইনসেশন দেওয়ার পর আপনার মনে পড়তেছে আরে কাটা দরকার ছিল অন্য জায়গায় কাটছি এই জায়গায়। নেভার, কোনো সুযোগ নাই। ইনসেশন দেওয়ার পরে আপনি অনেক কিছু আর করতে পারবেন না। রিগেইন করার সুযোগ নাই, রিভার্ট করার সুযোগ নাই। তাহলে টাইম আউট বিফোর গিভিং ইনসেশন আপনাকে কিছু জিনিস কনফার্ম করতে হবে। আপনার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অনেকের সাথে কিছু বিষয়ে ডিসকাস করে নিতে হবে। কিভাবে আপনি অপারেশনটা করবেন, কি এক্সপেক্টেড কমপ্লিকেশনস এগুলো আপনাকে দেখে নিতে হবে। কোনো ইমেজ ডিসপ্লে করার দরকার হলে আপনি আগেই দেখে নেন। এক্সপেক্টেড কতটুকু পরিমাণ ব্লাড লস হতে পারে সেটা আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে। অপারেশন শুরু করার পর এরপরে আপনি চিৎকার চেঁচামেচি করতে রক্ত কই রক্ত কই। আরে ভাই আপনি তো অপারেশন আগে বলেন নাই যে 2 ব্যাগ রক্ত লাগবে। অপারেশন চলা অবস্থায় তো বললে হবে না। তাহলে প্লান্ট সার্জারির ক্ষেত্রে আপনাকে আগেই প্রস্তুতি রাখতে হবে। এক্সপেক্টেড ব্লিডিং কতটুকু হতে পারে, তার জন্য আমার কতটুকু ব্লাড রেডি রাখতে হবে, এগুলো সব রেডি রাখতে হবে। সব শেষ করেছেন, অপারেশন শেষ। একটা ইনস্ট্রুমেন্ট ভুল করে রেখে আসছেন, যেটা সবাই মিস করেছেন। ইনসিশন সব ক্লোজ করে দিয়েছেন, সেলাই হয়ে গেছে, রুগী পোস্ট অফে চলে গেছে, আপনি শেষ। যেই রুগী একবার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে যাবে, তার মানে বল অন্যের কোর্টে চলে গেছে, আপনার ঘরে আর নাই। এই রিস্ক নেওয়া যাবে না। সো যদি আপনার কাউন্ট করা দরকার হয়, তাহলে রুগী অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় আরেকবার খুলে দেখেন। রুগী একবার বেরিয়ে গেছে মানে আপনার আর নিয়ন্ত্রণে নাই। এই জন্যই বিফোর সাইন আউট, যেমন আমরা লগ আউট করে বের আসি না কম্পিউটার থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, লগ আউট করে বের করা হওয়ার পরে তারপরে ঢুকতে গেলে কিন্তু আবার আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এই জন্য একবার সাইন আউট করার আগে আপনি অনেক ভেবে চিন্তে দেখবেন যে হ্যাঁ আমার বল চলে যাচ্ছে অন্যের ঘরে, আর সুযোগ নেই, যা করার একবারে। সো বিফোর সাইন আউট আপনাকে কিছু প্রিকশন নিতে হবে, ইনস্ট্রুমেন্ট কাউন্ট করতে হবে, গজ কাউন্ট করতে হবে, কোনো স্পেসিমেন যদি হিস্টোপ্যাথোলজিতে পাঠানোর দরকার সেটা করতে হবে, এই বিষয়গুলো আপনাকে পয়েন্ট আউট করতে হবে। সো সাইন ইন, টাইম আউট, সাইন আউট, 3টা স্পেসিফিক পয়েন্টের আন্ডারে যা যা কাজ করা দরকার সবগুলো কাজ করতে হবে। এবং বেরি ল্যাবসে 241 নম্বর পেজে এইরকম একটা চেক লিস্ট দেওয়া রয়েছে। এটা ঝাড়া মুখস্থ রাখা লাগবে ফর লাইফ টাইম, নট অনলি ফর এক্সাম, ফর বিং এ সার্জন। ওকে, এরপরে আসেন, পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 242 নম্বর পেজে দেখেন। 242 নম্বর পেজে দেখেন টেবিল নম্বর 15.2, একটু পড়ে নিন। তারপরে পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 243 নম্বর পেজে দেখেন ডান দিকে কোল ফেস ইরর। কোল ফেস ইরর, কোল ফেস ইরর বলে একটা কথা রয়েছে। প্র্যাকটিক্যাল ফিল্ডে মানুষ যে ভুলগুলো করে সেটা হচ্ছে কোল ফেস ইরর, যেগুলো হয় সেগুলো কোল ফেস ইরর। মানে বাইরে থেকে দেখে অনেক কিছু মনে হয়, কিন্তু ওখানে করতে গেলে বোঝা যায়। দেখবেন যখন ক্রিকেট ফুটবল খেলা হয় তখন সবাই ভাবে আরে ভাই একটু বাম দিক দিয়ে পাস করে দিলে তো গোলটা হয়ে যেত। আর প্লেয়াররা 22 জন প্লেয়ার একটা বল নিয়ে 2 ঘন্টা ধরে খেলতেছে, তার একটা গোল ঢুকাইতে পারতেছে না। আপনার এখানে দেখে যা মনে হচ্ছে, আর যে ওখানে আছে সে বুঝতেছে কেন ঢুকছে না। তাহলে ওই যে প্র্যাকটিক্যাল ফিল্ডে উনি বুঝতেছে কেন একটা গোল 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে হচ্ছে না, দ্যাট ইজ দ্য কোল ফেস। ও হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে আছে। সার্জারি এরকম কোল ফেস ইরর কিছু হয় যেগুলো আপনি আগে থেকে প্রিকশন নিলে মিনিমাইজ করা যায়। এই কোল ফেস ইররগুলো কি, ডায়াগনস্টিক এন্ড ম্যানেজমেন্ট ইরর, রিসাসিটেশন ইরর, এরকম কিছু ইরর রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। এরপরে চলে আসেন, এরপরে খুব বেশি আসলে আর পড়ার কিছু নাই। পেজ নম্বর 244 দেখেন বা ডান দিকে ফেইলিওর ইন অপারেটিভ টেকনিক ইনক্লুড বলে কিছু কথা রয়েছে, জাস্ট হেডিংগুলো পড়বেন, ডিটেইলিং করে পড়ার কোনো দরকার নাই। পেজ নম্বর 245 দেখেন নেভার ইভেন্ট, কিছু ভুল ত্রুটি মেনে নেওয়া যায়। দেখবেন সন্তান কিছু ভুল ত্রুটি করলে বাপ মা মেনে নেয়, আর এক্সট্রিম লেভেলে গেলে ত্যায্যপুত্র করে দেয়। তার মানে ওটা ক্ষমাযোগ্য হয়ে গেছে সন্তানের কাছে, বাপ মায়ের কাছে ক্ষমাযোগ্য অপরাধ কিন্তু হয় সন্তানের। তো এইরকম সার্জিক্যাল ফিল্ডে কিছু নেভার ইভেন্ট আছে, যে ইভেন্টগুলো কোনোভাবেই ক্ষমাযোগ্য না। ইভেন্টগুলো কি পড়ে নেবেন, রিটেইনড অ্যাবডোমিনাল সোয়াব, এটা ক্ষমাযোগ্য। এরকম নেভার ইভেন্ট যেগুলো আছে আমাদের খুব সচেতন হতে হবে এই ব্যাপারগুলোতে। পেজ নম্বর 246 আসেন, টেবিল দেওয়া আছে, টেবিল নম্বর 15.3 একটু পড়ে নেবেন। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 247, এগুলো আর পড়ার দরকার নাই। তারপরে পৃষ্ঠায় আসেন, পড়ার দরকার নাই এবং আপনার এখানে পড়া শেষ। পরের চ্যাপ্টার বেরি ল্যাবসের একটা নতুন সংযোজন, চ্যাপ্টার নম্বর 16 গ্লোবাল হেলথ অ্যান্ড সার্জারি। তবে ফর ইউর এক্সাম দের ইজ নো ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর এফসিবিএস পার্ট 1। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে মিড টার্ম পরীক্ষা, ফেজে পরীক্ষায়। বড় জোর এফসিবিএস পার্ট 2 পরীক্ষাতে গল্পের ছলে একটা প্রশ্ন আসতে পারে, বাট ফেজে পরীক্ষার জন্য প্রশ্ন মানে এফসিবিএস পার্ট 1 এর জন্য প্রশ্ন আসার মতো তেমন কিছু নাই। আপনি একবার মন চাইলে পড়ে নেবেন। একটা কথাই জানবেন যে আমরা তো স্পেশালাইজড সার্জন হচ্ছি, তিনি নিউরো সার্জন, তিনি অর্থোপেডিক সার্জন, তিনি প্লাস্টিক সার্জন, এরকম। একটা প্লাস্টিক সার্জনকে দিয়ে অ্যাবডোমেনের ভিতরে একটা গলব্লাডার কাটানোর জন্য খুব একটা হেল্পফুল হবে না। তার একটা রোগী আসলো অনেক ধরনের অনেক কিছু নিয়ে। গ্লোবাল সার্জন হচ্ছে তিনি, যিনি সব ধরনের রোগী চিকিৎসা করতে পারবেন। ওয়ান টাইপ অফ বলতে পারেন হোল বডি সার্জনের মতো ব্যাপার। একটা সেন্টারে যেখানে গ্লোবাল টাইপ ম্যানেজমেন্ট দরকার, কমিউনিটি সেন্টার মানে কমিউনিটি বেস জায়গাগুলো, উপজেলা ডিস্ট্রিক্ট লেভেল, এইসব জায়গাগুলোতে সুপার স্পেশালাইজড পার্সনকে রেখে লাভ নেই। সেখানে দরকার হোল বডি সার্জন, যে সব ম্যানেজ করতে পারে। ওভার পারফেকশন তার কাছে পাবেন না, কিন্তু জেনারেল ম্যানেজমেন্ট ফর দ্য কমিউনিটি সে করতে পারবে। ঠিক ওয়ার্ল্ডের জন্য এই পার্সনগুলো হেল্পফুল। তাহলে গ্লোবাল হেলথ অ্যান্ড সার্জারি কনসেপ্ট কিন্তু এখান থেকে এসেছে। একটা হচ্ছে হোলসেল আর একটা হচ্ছে রিটেলার, এরকম শব্দ ইউজ করছে বইয়ের মধ্যে। দ্য স্পেশালাইজড সার্জন ডিলস উইথ অনলি দ্য স্পেসিফিক পেশেন্ট অ্যান্ড এ গ্লোবাল সার্জন ডিলস উইথ অল টাইপস অফ পেশেন্ট। তার মানে একজন হোলসেলার আর একজন রিটেলার। তারপরে একটা শব্দ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলে মনে হয় না আমার কাছে, আপনি পড়বেন না। এই জন্য একটা স্লাইডও আনি নাই, শুধু টাইটেল আনসার কিছু আনি নাই। এরপর আসেন পেজ নম্বর 254, চ্যাপ্টার নম্বর 17 পেডিয়াট্রিক সার্জারি। যদিও ইতিপূর্বে একটা চ্যাপ্টারের মধ্যে সবগুলো ছিল, এবারে যেটা করছে 28 এডিশনে এই একটা চ্যাপ্টারকে ভেঙে 4টা চ্যাপ্টার বানাইছে এবং কিছু নতুন নতুন তথ্য ঢোকানো হয়েছে। তবে আমি অনেক পরে আমার কাছে মনে হয়েছে এফসিবিএস পার্ট 1 পরীক্ষার জন্য এই চ্যাপ্টারগুলো ডিটেইলিং করে আগেও কখনো পড়াই নাই, এখনো দরকার না। কারণ এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট হবে যারা পেডিয়াট্রিক সার্জারিতে এফসিবিএস পরীক্ষা দিবেন, যারা এফসিবিএস পার্ট 2 পরীক্ষা দিবেন তাদের জন্য, নট ফর দ্য এন্ট্রান্স এক্সাম। এন্ট্রান্স এক্সামের জন্য কিছু লিমিটেড তথ্য দরকার, সেগুলো আমি আপনাদের বলবো। এই পেডিয়াট্রিক সার্জারির প্রতিটা লাইনে আপনার মনে হবে যেন আমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কিন্তু বিলিভ ইট এখান থেকে এফসিবিএস পার্ট 1 পরীক্ষা প্রশ্ন খুব একটা আসে না। ইতিপূর্বে রেকর্ড এটাই বলে। এজন্য আপনার মনে হবে অনেক পড়ি, কিন্তু আপনি পড়বেন না। শুরুতে দেখেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যেমন ইন্ট্রোডাকশনের মধ্যে এগুলো একটু পড়বেন। এজের একটা ক্লাসিফিকেশন রয়েছে আপনারা জানেন। টেবিল নম্বর 17.1 ভেরি ইম্পর্টেন্ট, 17.1 ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে ডিটেইলস জানতে হবে। কেমন?
এটা অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক এজ গ্রুপের চেহারা দেখেন, বাচ্চাদের পেটটা হয় এরকম পুটলার মতো, এরকম বড়সড়, এইরকম ট্রান্সভার্সলি ওয়াটেন্ড। আর অ্যাডাল্টদের সিক্স প্যাক যেরকম বলা যায় এরকম মাঝখানে কার্ভড হবে, বাচ্চাদের ক্ষেত্রে এখানে কনভেক্স ল্যাটারালি, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে এখানে কনকেভিটি। তাহলে এখন আপনি বলেন এটা একটা বাচ্চা, চিলড্রেন, দিস ইজ চাইল্ড, অ্যাডাল্ট। এই চিলড্রেনদের দেখা যাবে যে ঠিক ইউরিনারি ব্লাডারটা পেলভিসের মধ্যে না হয়, দেখা যাচ্ছে অ্যাবডোমেনের মধ্যে, কারণ তার অ্যাবডোমেনই বড়, পেলভিস ছোট শ্যালো। তার লিভারটা এখানে দেখা যাবে যে সাবকোস্টাল রিজনে না হয়ে অ্যাবডোমেনের মধ্যে আছে। তাহলে এই বাচ্চাদের সমস্যা, আপনি মনে করছেন পেলভিসের মধ্যে ব্লাডার, ইনসেশন দিয়েছেন, ব্লাডার কেটে গেল। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে ব্লাডার থাকে পেলভিক ক্যাভিটির মধ্যে, রিস্ক কম। এই লিভার থাকে সাবকোস্টাল রিজনে, মানে লিভার থোরাসিক ক্যাভিটি দিয়ে ওই কোস্টাল মার্জিন দিয়ে কভার করা থাকে, এটা পুরো অ্যাবডোমেনের মধ্যে থাকে। তাহলে ডিফারেন্স। তারপর দেখেন, আপনি যদি এই বাচ্চাদের ইনসেশন দিতে যান অপারেশনের জন্য, এই বাচ্চাদের ভার্টিক্যাল হাইট কম থাকে অ্যাবডোমেনের, ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি। সো তাদের অ্যাক্সেস যদি আপনি বেশি পেতে চান, আপনাকে ইনসেশন দিতে হবে, ট্রান্সভার্স ইনসেশন দিতে হবে, তাহলে আপনি ওয়াইড অ্যাক্সেস পাবেন। যদি ভার্টিক্যাল ইনসেশন দেন অ্যাক্সেস কম পাবেন। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে ইনসেশনটা দেওয়া হয় ট্রান্সভার্স ইনসেশন, নট ভার্টিক্যাল। অ্যাডাল্টদের ক্ষেত্রে দেওয়া হয় ভার্টিক্যাল ইনসেশন। তারপরে নেকের ক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে, বাচ্চাদের নেক এখানে হাই অফ থাকে তাদের ফ্যারিংস, এবং এক্ষেত্রে যেটা করা হয় স্ট্রেট ব্লেড ইউজ করা হয়, কার্ভের পরিবর্তে স্ট্রেট ল্যারিঙ্গোস্কোপ ব্লেড ইউজ করা হয়, এবং সেখানে নন কাফ টিপ ইউজ করা হয়। এরকম কিছু ডিফারেন্স রয়েছে অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক্স গ্রুপের, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে আসেন পেজ নম্বর 254 নম্বর পেজে কতগুলো রাখা হয়েছে অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক্সের মধ্যে ডিফারেন্স। ফ্যাক্টসগুলো টেবিল নম্বর 17.1 ভেরি ইম্পর্টেন্ট, খুবই ভালো করে পড়বেন, ইমপ্লিকেশন পড়বেন। তারপর আছেন 255 নম্বর পেজে পেরি অপারেটিভ ফ্লুইডের কথা রয়েছে। পেরি অপারেটিভ ফ্লুইডগুলো একটু রিডিং করে নিন, খুব বেশি ডিটেলস পড়া দরকার নেই। এখানে ডান দিকে দেখবেন হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন বলে কথা রয়েছে। হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশনে জাস্ট উপরে দেখেন সোডিয়াম কনসেন্ট্রেশন লেভেল 125 এর নিচে নামলে ইন্টারভেনাস 3% সোডিয়াম ক্লোরাইড দিতে বলা হয়। পরের পৃষ্ঠায় আসেন, বাচ্চাদের ক্ষেত্রে ইনপিওর রাখার কিছু টাইমিং রয়েছে। 256 নম্বর পেজে দেখেন সামারি বক্স বলে কথা রয়েছে। ফার্স্ট এগ ইনস্ট্রাকশনের মধ্যে 1 ঘন্টা ক্লিয়ার ফ্লুইড খাওয়ানো যাবে অপারেশন 1 ঘন্টা আগেও, 4 ঘন্টা আগে ব্রেস্ট ফিডিং বন্ধ করতে হবে, এবং 6 ঘন্টা আগে থেকে সলিড ফুড বন্ধ করতে হবে। এরপরে আসেন পেজ নম্বর 257 নম্বর পেজে। 257 নম্বর পেজে দেখেন বাম দিকে আনডিসেন্ডেন্ট টেস্টিস যদি নিচে না নামে সেটাকে বলে আনডিসেন্ডেন্ট টেস্টিস, আর যদি টেস্টিস লাইনের বাইরে থাকে সেটাকে বলে একটোপিক টেস্টিস। এই আনডিসেন্ডেন্ট টেস্টিসের প্যারাটা পড়বেন, কিছু কথা পাবেন, কত পার্সেন্ট বাচ্চাদের হয়, কত সময়ে সেটা আবার ডিসেন্ডেন্ট হতে পারে, এর অপারেশন না করলে কি হতে পারে, এইসব বিষয়গুলো ডিসকাশন রয়েছে, ডিটেলস পড়ার খুব একটা দরকার নেই। আর যেটা ইম্পর্টেন্ট পেজ নম্বর 258 নম্বর পেজে দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা রয়েছে, অ্যাকুট স্ক্রোটাল ডিসঅর্ডারের মধ্যে টেস্টিকুলার টর্শন ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিটিভ স্টেটে দাগিয়ে রাখেন, টেস্টিকুলার টর্শন কাদের হয়? সাধারণত পিউবার্টির সময়, যখন হরমোনাল অনেক চেঞ্জ হয় অ্যাডোলেসেন্ট গ্রুপে, সেই সময় টেস্টিকুলার টর্শন হয়, এবং এটা 6 ঘন্টার মধ্যে এক্সপ্লোর করতে হয়, আদারওয়াইজ ইসকেমিয়া হয়, টেস্টিস গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। আরেকটা দেখেন এপিডিডাইমো অর্কাইটিস, এটা যে কোনো বয়সে হতে পারে, তবে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। ইনফ্যান্ট অ্যান্ড টোডলারের ক্ষেত্রে এপিডিডাইমো অর্কাইটিস হয়, এখানে সার্জারি নট ইম্পর্টেন্ট, এখানে দরকার হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। এই বিষয়গুলো একটু জানবেন। পরের পৃষ্ঠায় দেখেন পেজ নম্বর 259 নম্বর পেজের বাম দিকে ইনফ্যান্টাইল হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস, পুরো প্যারাটা পড়লে কিছু কথা জানতে পারবেন, তবে একটা শব্দ ইম্পর্টেন্ট, ডান দিকে নিচের দিকে রামস্টেড পাইলোরোমায়োটমি একটা সার্জিক্যাল অপশন। পেজ নম্বর 260 আসেন, বাম দিকে ইন্টুসাসেপশন বলে একটা কথা রয়েছে। ইন্টুসাসেপশনের প্রথম 5 লাইন পড়লে কিছু কথা পাবেন, যে 80% ক্ষেত্রে আইলিওকলিক লেভেল ইন্টুসাসেপশন হয়, মানে আইলিওকলিক ইন্টুসাসেপশনটা হয়। এরপরে চলে আসেন, এখান থেকে আর পড়ার কোনো দরকার নেই, চলে আসেন পরের চ্যাপ্টার নম্বর 18 নিউনেটাল সার্জারি, খুবই কম পড়তে হবে, বেশি পড়া যাবে না। পেজ নম্বর 18 263 নম্বর পেজে বাম দিকে ইন্ট্রোডাকশনের মধ্যে দেখেন 3 নম্বর লাইন নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, তার 10 লাইন পরে দেখেন ভ্যাক্ট্রেল চার্জ অ্যাসোসিয়েশন, এগুলো ফুল মিনিংগুলো একটু দেখে নেবেন, যেহেতু এগুলো আগে ছিল না এখন অ্যাড করছে, একটু মিনিংগুলো দেখে নেবেন, ভ্যাক্ট্রেল কি, চার্জ অ্যাসোসিয়েশন কি। ডান দিকে দেখেন, এখান থেকে পড়ার দরকার নেই, পরের পৃষ্ঠায় আসেন, টেবিল নম্বর 18.1, টেবিল নম্বর 18.1 এ দেখেন 264 নম্বর পেজে টেবিল নম্বর 18.1, সেখানে কনজেনিটাল ম্যালফরমেশনগুলো নাম দেওয়া রয়েছে, আপনি শুধু নামগুলো পড়বেন। সবচেয়ে বেশি কোনটা? অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, সেটা হচ্ছে 26%, সেকেন্ড হাইস্ট হচ্ছে ইসোফিজাল অ্যাট্রাসিয়া, তাহলে এই সর্বোচ্চটা জানবেন, অ্যানোরেক্টাল ম্যালফরমেশন সবচেয়ে বেশি, নামগুলো জানবেন। পরের পৃষ্ঠায় আসেন 265 নম্বর পেজে দেখেন ফিজিওলজিক্যাল কনসিডারেশন ইন নিউবর্ন ইনফ্যান্ট বলে বিশাল একটা জায়গা দেওয়া রয়েছে, একটু কথা জেনে রাখবেন। যেমন এয়ারওয়েতে বাচ্চাদের ক্ষেত্রে স্ট্রেট ব্লেড ইউজ করা হয়, অ্যাবডোমেনে লিভার লার্জ থাকে, ফ্রাজাইল থাকে, ইনসিশন হবে ট্রান্সভার্সলি, রেসপিরেটরি এদের সারফেক্টিন কম থাকে বলে মেকানিক্যাল ভেন্টিলেশন বা পজিটিভ এয়ারওয়ে ভেন্টিলেশন লাগতে পারে। কার্ডিওভাস্কুলারের ক্ষেত্রে কিছু কথা আছে, ফ্লুইডের ক্ষেত্রে কিছু কথা আছে, নিউট্রিশনের ক্ষেত্রে তাদের সেন্ট্রাল নিউট্রিশন দেওয়া লাগতে পারে, প্যারেন্টাল থার্মো রেগুলেশনের ক্ষেত্রে ওয়ার্ম ইনকিউবেটর, এরকম কিছু স্পেসিফিক কথা আছে, একটু দেখে রাখতে পারেন। এখন একটা জায়গা আপনাদের বলবো, একটু লিখে রাখবেন, মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, যেটা বেরি ল্যাবসের আগের এডিশনে ছিল, সেখান থেকে প্রশ্ন আসতো, সেটা হচ্ছে ভমিটিং ইন ইনফ্যান্সি, বাচ্চাদের ক্ষেত্রে ভমিটিং কজগুলো কী কী, যেমন বাইলিস্টেন্ট ভমিটিং হতে পারে, নন বাইলিস্টেন্ট ভমিটিং। যদি বাইলিস্টেন্ট ভমিটিং হয় তাহলে নিনারদের ক্ষেত্রে কজ হচ্ছে এইগুলো, আর বাইলিস্টেন্ট ভমিটিং ওল্ডার ইনফ্যান্টের ক্ষেত্রে কজ হচ্ছে এই কটা। এগুলো হচ্ছে বেরি ল্যাবসের 27 এডিশন, একটা টেবিল থেকে নেওয়া, এটা অবশ্যই পড়বেন। এরপর দেখেন নন বাইলিস্টেন্ট ভমিটিং, তাহলে কাদের ক্ষেত্রে এইগুলো। আবার নন বিলাস ভমিটিং, এই পয়েন্টগুলো শুধু আমি আবারও দেখাচ্ছি, নন বিলাস ভমিটিংয়ের পয়েন্ট, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন, লিখে রাখবেন, পড়ে নেবেন, বলা যায় না, এইসব জায়গা থেকে প্রশ্ন আবার আসতে পারে। আচ্ছা, এরপর চলে আসেন পেজ নম্বর 267 নম্বর পেজে মিকোনে মাইলিয়াস একটু পড়ে নেন, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিসটা পড়বেন। বিশেষ করে 268 নম্বর পেজে ছবির নিচে বাম দিকে যে প্যারাটা রয়েছে, সেখানে 12 লাইন পরে দেখবেন রেডিওলজিক্যাল সাইন ইনক্লুড বলে খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে, একটু পড়ে নেবেন। পরে পৃষ্ঠে আসেন 269 নম্বর পেজ। 69 নম্বর পেজে দেখেন হার্টস্প্রাং
হার্টস্প্রাং ডিজিজ। এই ডিজিজটা কি একটু দেখেন। এটা যদি আমাদের কোলন হয়, এটা রেকটাম। তো এরকম যদি হয় কোলোরেক্টাল লিজিয়নে সাধারণত আমরা জানি এখানে আমাদের যে গ্যাংলিয়নগুলো থাকে নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস ইন্টারমল গ্যাংলিয়ন যেটা থাকে। তো ধরুন এইটা হচ্ছে আমাদের সেই গ্যাংলিয়নগুলো, এই লেভেল পর্যন্ত এসে তার ডিস্টালে যায় নাই, অ্যাবসেস। তার মানে এই জোনটা হচ্ছে গ্যাংলিয়নিক জোন, অর্থাৎ এই ডিস্টালে আর কোনো এখানেই শেষ, এরপরে কোনো আর গ্যাংলিয়ন নাই। এই গ্যাংলিয়ন না থাকলে এই জায়গাটা কন্ট্রাক্টেড অবস্থায় থাকে। গ্যাংলিয়নিক সেগমেন্ট যেটা সেটা হচ্ছে ডাইলেট করতে পারে না, কন্ট্রাক্টেড থাকে, প্রপালসিভ মুভমেন্টগুলো থাকে না। তাহলে কি হবে, যেহেতু এখানে ডাইলেশন হতে পারে না, কন্ট্রাক্টেড থাকে, ধরেন এগুলো গ্যাংলিয়নিক সেগমেন্ট কন্ট্রাক্টেড থাকে, তাহলে বাউলের মুভমেন্টের সময় যে খাবার দাবারগুলো আসবে, স্টুলগুলো আসবে, সেগুলো এসে কি হবে, এই প্রক্সিমাল সেগমেন্টকে ডাইলেটেড করে দেবে। তাহলে দেখেন প্রক্সিমাল ডাইলেটেড এবং ডিস্টাল কন্ট্রাক্টেড যে কন্ডিশন, দিস ইজ কল্ড হার্টস্প্রাং ডিজিজ, কনজেনিটাল অ্যাবসেন্স অফ ইন্টারমোরাল গ্যাংলিয়ন, প্রেজেন্স অফ হাইপারট্রপিক নার্ভ ইন দ্য ডিস্টাল লার্জ বাউল, এবং ফেইলিওর অফ মাইগ্রেশনস অফ ভ্যাগাল নিউরাল ক্রেস্ট সেল ইনটু দ্য ডেভেলপিং গাট এফেক্ট দ্য গাট ইন স্পাজম কজিং ফাংশনাল বাউল অবস্ট্রাকশনস। গ্যাংলিয়নিক সেগমেন্টটা কন্ট্রাক্টেড থাকবে এবং তার প্রক্সিমাল সেগমেন্ট থাকবে ডাইলেটেড। এই কন্ডিশনটাকে বলে হার্টস্প্রাং ডিজিজ, এবং এই হার্টস্প্রাং ডিজিজটা ডিটেলস জানতে হবে। তাহলে পেজ নম্বর 269 নম্বর পেজে হার্টস্প্রাং ডিজিজ কি, বিভিন্ন সেগমেন্টে কি হচ্ছে, এটা ডিটেইলস আপনাকে জানতে হবে, পুরোটাই পড়তে হবে। এবং 270 নম্বর পেজে দেখেন হার্টস্প্রাং ডিজিজের বাম দিকে 2 নম্বর লাইনে পুল থ্রো নামে একটা শব্দ রয়েছে, অর্থাৎ পুল থ্রো অপারেশন করা হয় হার্টস্প্রাং ডিজিজে। এরপরে জায়গাগুলো আপনাকে এখান থেকে আর পড়ার দরকার নাই। চলে আসেন 272 নম্বর পেজে, দেখেন নিউ বর্ন টিউমার কি রয়েছে, স্যাক্রোকক্সিজাল টেরাটোমা, কনজেনিটাল মেজোব্লাস্টিক নেফ্রোমা। আর এর বেশি পড়ার দরকার নেই। চলে আসেন পরের চ্যাপ্টার, ট্রমা ইন চিলড্রেন, বাচ্চাদের ট্রমা। সব ট্রমার ম্যানেজমেন্ট এই টেলেস প্রোটোকল অনুযায়ী। সেই জন্য প্রথমেই দেখেন দ্য প্রাইমারি সার্ভের মধ্যে CABCDE, তারপর সেকেন্ডারি সার্ভে ইত্যাদি কথাবার্তা। 274 নম্বর পেজের বাম দিকের প্যারাটা পড়বেন, উপরের প্যারাটা। এখন আসলে ইনজুরি সিভিয়ারিটি স্কোর বলে একটা কথা রয়েছে, যদিও আমরা মূলত এটা ট্রমা চ্যাপ্টারের মধ্যে পড়বো, এখানে একটু রিডিং পড়ে নিতে পারেন। এখন যেটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে 275 নম্বর পেজ, 275 নম্বর পেজে দেখেন প্যাটার্নস অফ ইনজুরি। প্যাটার্নস অফ ইনজুরির মধ্যে ল্যাব বেল্ট ইনজুরি যদি হয় তাহলে স্মল ইন্টেস্টাইন রাপচার হতে পারে, লাম্বার স্পাইন ফ্র্যাকচার হতে পারে। হ্যান্ডেল বার দিয়ে যদি ইনজুরি হয়, প্যানিক্রাস, ডিডোনাম, মেজেন্টেরিক এবং লিভার ট্রমা হয়। স্ট্রাডল ইনজুরি হলে ইউরোথ্রা ইনজুরি হয়, রান ওভার ইনজুরিতে ক্রাশিং ইনজুরি হয়। এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর SBA টাইপ কোশ্চেন্স। এরপরে আসেন, এখান থেকে আর পড়ার দরকার নাই, চলে আসেন আজকে সেশনের লাস্ট চ্যাপ্টার পেডিয়াট্রিক ইউরোলজি, পেজ নম্বর 278, 20 নম্বর চ্যাপ্টার পেডিয়াট্রিক ইউরোলজি। এখান থেকে কতটুকু পড়বেন, খুবই কম পড়বেন। দেখেন এখানে পেজ নম্বর 279 নম্বর পেজে আছে সার্কামসিশনের ইন্ডিকেশন, মেডিকেল ইন্ডিকেশন সার্কামসিশন কি 5টা পয়েন্ট রয়েছে, পড়ে নেবেন। ট্রু ফাইমোসিস, বেলানাইটিস, জেরোটিকা, রিকারেন্ট বেলানোপ্রোস্টাইটিস, রিকারেন্ট ইউটিআই এবং প্যারাফাইমোসিস, এই কথাগুলো। হাইপোস্পিডিয়াস প্যারাটা একটু রিডিং পড়ে নিতে পারেন, তবে খুব বেশি একটা দরকার নাই। পরের পৃষ্ঠায় চলে আসেন, তারপরে পৃষ্ঠায় চলে আসেন এবং সবশেষে চলে আসেন 284 নম্বর পৃষ্ঠায়, যেখানে টেস্টিকুলার টিউমার রয়েছে। তবে এই টেস্টিকুলার টিউমারগুলো এখানে খুব একটা দরকার নেই, কারণ আপনাকে টিউমার চ্যাপ্টারের মধ্যে ডিটেলস পড়ানো হবে। আমাদের যখন ইউরোলজি পোর্শনটা পড়াবে সেখানে মূলত ডিটেলস ডিসকাশন হবে। তার মানে আমরা এতক্ষণ ধরে 284 নম্বর পেজে পৌঁছালাম, যেখানে আমাদের এন্ডিং অফ দ্য 20 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ আমাদের প্রিন্সিপাল অফ সার্জারি সবগুলো ডিসকাশন কমপ্লিট। এখন কি করবেন, মানে যখন পড়ে তখন কি জানেন, সব ভুলে যায়। হোয়েন আই রিড আই ফরগেট, পড়লে ভুলে যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু যখন আপনি শুনবেন, খালি পড়লেন না, শুনলেন একটু কান্দে, তখন দেখবেন কিছু মনে থাকবে। তার মানে নিজে একবার পড়বেন, বেশিরভাগই ভুলে যাবেন। পড়বেন এবং শুনবেন, কিছু মনে থাকবে। আরও ভালো মনে থাকবে কখন জানেন, হোয়েন আই ডু মানে কি, এক্সাম, দেন আই নো। তার মানে পরীক্ষার প্রিপারেশন ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষা না দেবেন। তাহলে যতই শোনেন, যতই পড়েন, পারফেক্ট প্রিপারেশন হবে না যতক্ষণ না আপনি পরীক্ষা অ্যাপ্লাই না করেন। তাহলে আপনি জেনেসিসের পরীক্ষাগুলো নিয়মিত দেন, ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে কনফিডেন্ট করেন, তাহলে ফাইনাল পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে। সো সবার এই সেশনে চান্স হয়ে যাক, সেই শুভকামনা রইল। এবং শেষ কথা যেটা আমার খুবই প্রিয় উক্তি, অলওয়েজ ডু দ্য কোয়ালিটি স্টাডি, নট দ্য কোয়ান্টিটি অফ রিডিং। পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, এই সময় সেটাই পড়বেন, বুঝে পড়বেন, ভালো করে পড়বেন, তাহলে পরীক্ষার জন্য ভালো হবে। সো বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।